আজকের হরর ডোজের জন্য আপনারা তৈরি তো? কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তভ। আজকে এই যে মারাত্মক ওয়ার্ডটা আমি ইউজ করলাম সেটা কিন্তু খুব কনসিয়াসলি আমি ইউজ করেছি। ঘটনাটা শেষ অবধি শুনলে আপনারা পুরোটাই বুঝতে পারবেন কেন আমি এটা বললাম। সাউথ কলকাতার টালিগঞ্জে বাপের বাড়ি মেয়েটির নাম হচ্ছে লিপি। সেই আজকে আমার সাথে কল রেকর্ডিংয়ে ছিল। তার শ্বশুরমশাইয়ের দুটো বিয়ে ছিল। দ্বিতীয় বউয়ের ছেলের সাথেই এই মেয়েটির বিয়ে হয়, কিন্তু বিয়ের 3 বছর যাবত, আমি ঠিক এখানে বিয়ে বলবো না, কনজুগাল বলবো, কারণ তারা লিভিনে ছিল বিয়ের 3 বছর আগে থেকে, এমন এক পরিস্থিতির সৃষ্টি হয় যার থেকে ব্যাপক রকমের ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হয় সেই মেয়েটা। লাভ ম্যারেজ ছিল, তা সত্ত্বেও এখন তারা আলাদা থাকে এই প্রবলেমসগুলোর জন্য। এতটাই এফেক্টেড হয়েছে তাদের সম্পর্ক। জানা যায় তার শ্বশুরমশাইয়ের প্রথম বউ রান্নাঘরে আগুনে পুড়ে মারা যান। ব্যাপারটা খুবই মিস্টেরিয়াস, কারণ সেই সময় বাড়িতে কিন্তু আরও 2জন লোক ছিলেন এবং শ্বশুরমশাইয়ের প্রথম যে ছেলেটি ছিল তখন 5-6 মাস বয়স হবে হয়তো, সে এই পুরো জিনিসটা নিজের মাকে পুড়ে যেতে চোখের সামনে দেখেছে, সেই চিৎকার সে শুনেছে। এখানে একটা কথা বলে রাখি, আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, এরকম সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, ইমেল করতে পারেন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমরা ইনস্টাগ্রামেও এরকম ধরনের হরর কন্টেন্ট দিয়ে থাকি। অনেক জিনিস আপনারা জানতে পারবেন, কিভাবে সেফ থাকবেন বা এইগুলোর বিষয়ে আরও ডিটেলস জানতে পারবেন। তো ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। কোনো হেল্প লাগলে, কোনো কিছু জানাতে চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে ডিএম করতে পারেন বা মেসেজ করতে পারেন। ইভেন এই ঘটনা রিলেটেড কিছু ফটোজ রয়েছে, সেগুলো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং ইনস্টাগ্রামে পেয়ে যাবেন আপনারা আমাকে পিং করলে। আজকের ঘটনাটা সত্যি ভয়ানক ঘটনা, ক্রিপি ঘটনা। আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং কিউরিও ফাইটার এই যে ঘোষলি কল রেকর্ডিংগুলো আপনারা শোনেন, বেশিরভাগই কিন্তু সাবস্ক্রাইব না করে শোনেন। তো আপনারা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন নতুন নতুন ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে। তাহলে চলুন শুরু করা যাক কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের সানডে স্পেশাল মারাত্মক একটি হরর পডকাস্ট। হ্যালো গাইজ, গতবার 1x থেকে অনেকে অনেক টাকা জিতেছে, অনেক পুরস্কার জিতেছে, খুব ভালো রিভিউ পেয়েছে অনেকে। তাই আজকে 1xের প্লেন ক্র্যাশের ব্যাপারে বলবো। এখানে মূল জিনিস হচ্ছে প্লেন ক্র্যাশ করার আগে টেক উইনিংসে পার্টিসিপেট করতে হবে, ক্লিক করতে হবে। আপনারা এই সুযোগটা একদমই মিস করবেন না। পিন কমেন্টের লিঙ্ক এবং আমার প্রোমো কোড দেওয়া রয়েছে, এবং সেখান থেকে জয়েন করুন এবং ফার্স্ট ডিপোজিটে 33,000 টাকা অবধি বোনাস পেয়ে যান। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো লিপি, কেমন আছো? হ্যালো, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আমি একটা জায়গায় না ভুল করেছিলাম। তোমার ঘটনাটা যখন আমি শুনছিলাম বা বুঝছিলাম, তোমাদের এই বছর মানে 2024-এর জানুয়ারিতে বিয়ে হয়েছে, রাইট? হ্যাঁ। আর তার আগের 3 বছর তোমরা লিভ ইনে ছিলে। হ্যাঁ, আমরা 3 বছর ধরে লিভ ইনে ছিলাম। দেন আমাদের এই জানুয়ারি মাসে রেজিস্ট্রি ম্যারেজ হয়। আর এখন মে মাস, মানে লাস্ট 5 মাস আর কি। বাট রাইট নাও আমরা এখন আলাদা থাকছি। আমি আমার বাবার বাড়িতে থাকি, নো ওর বাড়িতে থাকে। ওকে ওকে। আর এই টোটাল যে ব্যাপারটা রয়েছে, সেটা খুব একটা সাধারণ কারণে যে আলাদা থাকো ব্যাপারটা সেরকম না, নয়। একদমই না, একদমই না। বেসিক্যালি হয়েছিলটা কি লিপি তোমার সাথে? মানে একটু শুরু থেকে শুরু করো, আমাকে ব্যাক স্টোরিটা দাও, নয়তো আমি ঘটনাটা ঠিক বুঝতে পারছি না। কারণ তোমার বয়স খুব একটা বেশি নয়। আই থিঙ্ক তুমি টালিগঞ্জে থাকো, তাই না? হ্যাঁ, টালিগঞ্জ ফাঁড়ির ওদিকটা। আর তোমার হাজবেন্ড হচ্ছে সোদপুর, আমাদের এই হরিদেবপুর একটা সোদপুর আছে ওখানে। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমি এই জায়গাটা বুঝতে পারছি না যে তোমরা এত বছরের সম্পর্ক লিভ ইনে ছিলে, মানে খুবই ইন্টিমেসি ছিল সম্পর্কের মধ্যে, এন্ড বিয়েও করেছো ইনফ্যাক্ট, কিন্তু এত কিছুর পরেও তোমরা এই পার্টিকুলার
প্যারানর্মাল বলবো না কি বলবো আমি এখনো যেহেতু জানি না আমি বলতে পারবো না, বাট সেই কারণে তোমরা আলাদা রয়েছো। আর এই জায়গাটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা, যতটা আমি তোমার ঘটনাটা জেনেছি। হ্যাঁ হ্যাঁ, কি ঘটেছিল একদম শুরু থেকে শুরু কর। দেখো একটা কথা তো এটা খুব সত্যি কথা, দেখো যে জিনিসগুলো আমার জীবনে ঘটে গেছে না সেগুলো একদমই স্বাভাবিক নয়। মানে আজকের দিনে দাঁড়িয়ে আমি এটুকু বলতে পারি যে আমার বয়সী আর 5টা সাধারণ মেয়ের লাইফস্টাইল যেরকম হয় বা জীবনটা যেরকম হয়, আমার লাইফটা ওরকম একদমই না। মানে এই লাস্ট 3 বছরে আমার জীবনটা জাস্ট পুরো একদম ঘুরে গেছে। মানে আমি নিজের সাথে বাকিদের তুলনা করতে পারি না। মানে আমি এমনই একটা জায়গায় এসে দাঁড়িয়ে। তোমার বয়স কত? আমার বয়স 20 বছর। 20 বছর। হুম। ওকে ওকে, বলো। তো এটা তোমাকে আমি একদম শুরু থেকেই বলছি, ঠিক আছে? তো এই পুরো ঘটনাটায় দেখো, আমি প্রত্যক্ষদর্শী হচ্ছে 3 বছর ধরে আমি জিনিসটা দেখছি, কিন্তু জিনিসগুলো তারও আগে থেকে চলছে। তো আমি তোমাকে একদম শুরু থেকেই বলছি, কারণ একদম শুরু থেকে না বললে না জিনিসগুলো পর 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 না বললে আমি বুঝতে পারবো না। এবার অনেক বছর আগের ঘটনা যেহেতু আমি পুরো পর 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 বলতে, মানে ডেট ওয়াইজ দিন ওয়াইজ আর কি অত মনে নেই, কিন্তু যেটুকু আমার মনে আছে বা যেটুকু আমি শুনেছি যেখান থেকে একটা সূত্রপাত, সেভাবে আমি তোমাকে বলছি। তো প্রথম প্রথম যেখান থেকে একটা শুরু হয়, আমার শ্বশুর মশাই, ঠিক আছে, এখান থেকে জিনিসটার কি সূত্রপাত। ওনার 2টো বিয়ে। ওনার যে, হ্যাঁ 2টো বিয়ে। ওনার যে প্রথম পক্ষের স্ত্রী, ওনার মৃত্যু থেকে আর কি জিনিসগুলো শুরু হয়। মানে ওনার মৃত্যুটা এত অস্বাভাবিক, এত অস্বাভাবিক, ইভেন ওনার মৃত্যুর কারণটাও আমরা কেউ জানি না। আমি তো বাদ দাও, আমি তো নয় 3 বছর গেছি, এত বছর ধরে যারা ওই বাড়িতে রয়েছে, ইভেন আমার যে শ্বশুর মশাই তিনিও সঠিকভাবে বলতে পারেন না যে কারণটা কি ছিল, ঠিক আছে? মানে ওনার মৃত্যুটা কিভাবে, মানে দেখো সত্যি বলতে প্রপার কারণটা আমরা কেউ জানি না, তবে যেটুকু শুনেছি আমি তোমাকে সেটাই আর কি বলছি। আমার শ্বশুরমশাই আর কি, ওনার কি বলতো ট্রান্সফারেবল জব, যার জন্য উনি বাড়িতে থাকতেন না খুব বেশি, উনি সপ্তাহে 1 দিন করে বাড়ি থাকতেন। বাড়িতে থাক বলতে গেলে ওনার ওই যে বলছি প্রথম স্ত্রী, ওনার একটা ছেলে ছিল, ঠিক আছে ওনাদের। তখন ওই ছেলেটার বয়স হচ্ছে তোমার কত, 5-6 মাস বয়স হবে। ওনার মা, আমার শ্বশুরমশাইয়ের মা আর ভাই থাকতো, আর বোনের বিয়ে হয়ে গেছে। তো এরকম মানে ওই বাচ্চাটাকে আর কি ওনার একরকমই একদিন আমার ওই শাশুড়ি মা অনেকে, মানে সরি ওই বড় মা, আমরা বড় মা বলে ডাকতাম, উনি ওনার ছেলেকে খাওয়াবে বলে এরকম, তখন তো আর এত গ্যাস ফ্যাস ছিল না, স্টোভে আর কি দুধ গরম করছিলেন, আর পাশে ছেলেটাকে বাচ্চাটাকে বসিয়ে রেখেছিলেন। কিভাবে জানি না, মানে সামহাও ওনার আঁচলে বা কিছু ভাবে ওনার শাড়িতে আর কি আগুন লেগে যান, উনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি মানে পুরো পুড়ে মারা যান, ঠিক আছে? মানে বাড়িতে, হ্যাঁ বলো। পুরো মানে ওই বাচ্চা ছেলে তার সামনে এরকম ভাবে, হ্যাঁ বাড়িতে কিন্তু 2টো মানুষ রয়েছে, তা সত্ত্বেও বুঝতে পারছো? হ্যাঁ তা সত্ত্বেও চেল্লাবে তো, যখন আগুনটা লেগেছে গায়ে চেল্লাবে তো। হ্যাঁ অবশ্যই চেঁচাবে। মানে মানে আমাদের এমনি একটু সামান্য পুড়ে গেলে আমাদের কত যন্ত্রণা, সেখানে একটা মানুষ পুরো জলজান্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে পুড়ে যাচ্ছে দাউ দাউ করে। হ্যাঁ 2টো মানুষ রয়েছে বাড়িতে, তাও কেউ এসে ওনাকে বাঁচাবার নেই। তুমি বুঝতেই পারছো জিনিসটা কিরকম, মানে ওই সিনারিওটা কিরকম হবে। তো যাই হোক আর কি, মানে অস্বাভাবিক ব্যাপারটা, ভীষণ অস্বাভাবিক। অস্বাভাবিক মানে ভীষণ অস্বাভাবিক। এমন কি ওনার যে দেখো, এটা তো অপঘাতে আমি চিৎকার শুনে তো অ্যাটলিস্ট বাঁচাতে আসবে, তাই না? হ্যাঁ অবশ্যই, সেটাই হচ্ছে বড় কথা, যে 2টো মানুষ বাড়িতে রয়েছে, কেউ থাকলো না আলাদা ব্যাপার, 2টো মানুষ বাড়িতে রয়েছে, তাও এসে কেউ ওনাকে বাঁচানোর নেই। ওকে ওকে। অ্যান্ড দেন ইভেন এটাও আর কি আমার শোনা যে ওনার শ্রাদ্ধ শান্তি, যেহেতু অপঘাতের মৃত্যু না, 3 দিনে কাজ হয়, ওনার কাজ বাজগুলো ঠিকঠাক মতন হয়নি, মানে কোন রকমের জাস্ট ওনার কাজটা করে দেওয়া হয়েছে। ওকে ওকে, বুঝতে পেরেছো? তো তো ছেলেটাও আস্তে আস্তে বড়, ছেলেটা আর কি ঠাকমার কাছে, মানে আমার শ্বশুরমশাই যে মা, ঠাকমা বলি রাখি আমি, তো ওই ঠাকমার কাছে মানুষ হতে শুরু করে। আর তখন আর কি আমার শ্বশুর আর কি বাইরে আরই কাজ করতেন, থাকতেন না, কার কাছেই বা থাকবে, ঠাকমার কাছেই মানুষ হতেন। তো এইভাবে আর কি 2-3 বছর যায়। তারপর আমার শ্বশুরমশাইয়ের যে বাবা, দাদু একটা সম্বন্ধ আনেন শ্বশুরমশাইয়ের জন্য। মানে প্রথম দিকে সত্যি কথা বলতে ওনার বাড়ির কেউ রাজি ছিলেন না, মানে মা ভাই কেউ রাজি ছিল না যে আবার বিয়ে দেবে বা কিছু। মানে মানে একমাত্র বলতে পারো ওই দাদুর জোর জবরদস্তিতে আমার শ্বশুরমশাই আবার বিয়ে দেওয়া হয়।
তো বিয়ে দিয়ে যখন আমার শ্বশুরমশাই যখন ওই দ্বিতীয় বউ নিয়ে ঢোকেন, ঠিক আছে, মানে ওই যে গোড়গোড়ায় পাটা রাখছেন সেই একদম প্রথম দিনেই তো ওনার মা আর কি ওই আমার শাশুড়ি মাকে আর কি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিলেন যে দেখো অলরেডি একটা বাচ্চা আছে ওর, আমরা কেউ চাই না যে তুমি আবার একটা বাচ্চা কাচ্চা নাও, তো তুমি ওটা নিয়ে একটুখানি সচেতন হয়ে তাতে তুমি আবার মানে কোনো বাচ্চা কাচ্চা নিও না, আমরা চাই না তুমি আবার কোনো বাচ্চা কাচ্চা নাও। মানে এটা দিদা বলছে তোমার শাশুড়ি মাকে? না দিদা না, ঠাকমা, মানে ওই শ্বশুরমশাই, আমার শ্বশুরমশাইয়ের মা, মানে উনি পুরো একদম বাড়ি ভর্তি লোক, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি বলে দিলেন যে দেখো তুমি কিন্তু আর বাচ্চা কাচ্চা নিতে পারবে না, ওর একটা বাচ্চা রয়েছে, ওটাই তোমার ছেলে হিসেবে তুমি মেনে নাও, আর তুমি কোনো ছেলে মেয়ে কিছু নিতে পারবে না। এরকম বলা যায়? তারপর তো মানে এই দ্বিতীয় বউয়ের ছেলেই হচ্ছে তোমার হাজবেন্ড কি? আচ্ছা। হ্যাঁ, তো আর কি এদিকে আমার শ্বশুরমশাইয়ের ইচ্ছে ছিল, কারণ দেখো আমার শ্বশুরমশাইয়ের যে বড় ছেলে মানে ওর জাগের পক্ষের ছেলে, সে হচ্ছে তোমার বলতে পারো মানসিক ভারসাম্যহীন, ঠিক আছে, মানে পুরোপুরি অ্যাবনর্মাল ও, ঠিক আছে। তো যার জন্য ওনার ইচ্ছা ছিল যে দেখো ওনার তো একটা ছেলে তো অ্যাবনর্মাল, অ্যাটলিস্ট ওনার পরে তো কেউ তো থাকবে যে যেখানে ওনার যে যা রয়েছে যা কিছু রেখে যাবেন উনি সেগুলো তো দেখাশোনার জন্য কেউ তো থাকতে হবে, মানে ওই বলতে পারো বংশধর যাকে বলে, কেউ তো থাকতে হবে, ও তো মানে ওরকম। তার জন্য আর কি আমার শ্বশুরমশাই মানে জোর করেই আর কি আবার একবার সন্তান মানে ওইটা আর কি প্রচেষ্টা করেন। তাও যেমন মানে তারপর আমার শাশুড়ি মা কনসিভও করেন, প্রথমবার যখন আমার শাশুড়ি মা কনসিভ করেন, দেখো যতই মানুষ যেরকমই হোক, যখন একজন কেউ শোনে যে হ্যাঁ মানে আমার বাড়ির ফ্যামিলির কেউ সন্তান সম্ভব বা প্রেগনেন্ট, কি হয় মানুষ খুশি হয়, ঠিক আছে, মানে যার মনে যতই রাগ থাকুক, ঠিক আছে, একটা নতুন সদস্য আসবে, একটা বাচ্চা আসবে, বা একটা কি বলবো একজন মানুষ একটা মেয়ে সন্তান সম্ভব হয়েছে, একটা মেয়ে হয় তার একটা মেয়ে তার জন্য খুশি হবে, ঠিক আছে, এটা তো খুশির খবর। কিন্তু সেই জায়গায় মানে ওই যে ঠাকমা মানে ঠাকমা বলো মানে আমার শ্বশুর বাড়ির যে শ্বশুর মশাইয়ের যে বাড়ির লোক, তারা মানে কি বলবো এক প্রকার মানে রেগে গেলেন যে কেন নিল বা কিসের জন্য নিল, মানে প্রচন্ড আর কি ঝগড়াঝাটি হলো, অশান্তি হলো। এবার ওই যে বড় ছেলে আর কি আমার শ্বশুর মশাই আগের পক্ষের যে ছেলে, ইভেন তাকেও ঘেঁষতে দিত না আমার শাশুড়ি মায়ের কাছে, ঠিক আছে, একদম যেতে দিত না ওনার কাছে। হ্যাঁ হ্যাঁ, একদম যেতে দিত না, করতো না, আর ওকে না উল্টো পাল্টা বোঝাতো যে সৎ মা, তোকে মারবে ধরবে, একদম ভালোবাসবে না, করবেন না বলে ওকে না সবসময় দূরে দূরে রাখতো। ইভেন কি আমার শ্বশুর মশাইয়ের কাছেও যেতে দিত না। ওনার মা সারাক্ষণ নিজের কাছে নিয়ে 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 রাখতো, বাবা মা কারোর কাছেই যেতে দিত না। তো আর কি এইভাবে আর কি টাইম দেয়, মানে যখন আমার শাশুড়ি মার 5 মাস, ঠিক আছে, ওই প্রেগনেন্সির 5 মাস চলছে, মানে ভরা কুয়াতে ওই সময়টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন দেখো এই টাইমটা মানে কি বলবো ভীষণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাই টাইম যেটাকে বলে, ঠিক আছে। আর আমার শাশুড়ি মার ওসিডি আছে, ঠিক আছে, উনি মানে সারাক্ষণই টিপ টপ করে রাখা, মানে বাড়িতে তুমি এক ফোঁটা নোংরা খুঁজে পাবে না, উনি এরকমই মানুষ। তো উনি এরকম মানে বাথরুমে গেছেন, বাথরুমে গিয়ে উনি পড়ে গেছেন, ঠিক আছে, মানে ভীষণ অস্বাভাবিকভাবে পড়ে যান, পড়ে গিয়ে ওনার মিসক্যারেজ হয়। মিসক্যারেজ হয়ে গেল? হ্যাঁ, মানে 5 মাসে ওনার মিসক্যারেজ হয়ে যায়। যে মানুষ সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই মানুষ আর কি বাথরুমে যায়, মানে বাথরুমে যেতে গিয়ে স্লিপ করে পড়ে গিয়ে ওনার মিসক্যারেজ হয়ে যায়। এবার এই ঘটনায় কি হয়, সাধারণত মানুষ দুঃখ পায় যে প্রথম সন্তানই চলে গেল এইভাবে, কিন্তু আমার যে শ্বশুর মশাই যে বাড়ির লোক ছিল তারা প্রচন্ড খুশি, মানে এটা মানে কি বলবো বাড়িতে যেরকম উৎসব চলছে, ঠিক আছে, এত খুশি ওরা এই খবরটা শুনে। তো যখন আর কি আমার শাশুড়ি মার বাড়ির লোক জানতে পারেন, তখন ওরা আর কি ভীষণ রাগারাগি করেন যে এইগুলো কি ধরনের অসভ্যতাম। এবার তোমাকে এখানে একটা কথা বলে রাখি, এই যে আমার শাশুড়ি মায়ের একটা কাকা ছিলেন, ঠিক আছে, আমার শাশুড়ি মায়ের যে কাকা তিনি না একটু তান্ত্রিক টাইপের, ঠিক আছে, এইসব তন্ত্র চর্চা করতেন। তো উনি কেন জানি না আমার শ্বশুর মশাইকে বললেন যে তুমি এক কাজ করো, তুমি বাইরে থেকে পোস্টিং করে তুমি কলকাতায় পোস্টিং নিয়ে নাও, ঠিক আছে, তুমি এখানেই চলে এসো, ওকে তুমি একদম একা রেখো না, ওকে এখন তোমার সব থেকে বেশি দরকার, কারণ ওকে যদি তুমি তোমার বাড়িতে একা রেখে দাও তুমি কিন্তু ওকে খুঁজে পাবে না 2 দিন পরে।
তুমি এখানে চলে আসো, তুমি এখানে সেখানেই পোস্টিং নিয়ে নাও, এখানেই তুমি কাজ করো, এখানেই তুমি থাকো, ওর কাছে তুমি থাকো সারাক্ষণ, ওকে তোমার বাড়ির লোকের ভাষায় রেখো না। হুম হুম তো আর এদিকে আমার শ্বশুরমশাইও দেখছেন যে আমার শাশুড়ি মা আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছেন, যে যতই হোক না প্রথম সন্তান এলো, এসে এভাবে মানে একটা কি বলবো, মানে খুব অস্বাভাবিক মানে চলেও গেল, ঠিক আছে। যার জন্য আর কি উনি ওখানেও আর কি প্রচন্ড পরিমাণে ওই দুঃখে দুঃখে আর কি ডিপ্রেশনে চলে যেতে লাগলেন কাইন্ড অফ। তার জন্য আমার শ্বশুরমশাই এই কলকাতায় ওনার এখানে পোস্টিং হয় হেয়ার স্ট্রিটে। আচ্ছা পোস্টিং হতে উনি এখানেই থাকতে শুরু করলেন। এই সময়টা থেকে আস্তে 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 আমার শাশুড়িমা কাটাতে যখন কাটালেন, ঠিক তার 2 বছর পর আমার শাশুড়িমা আবার কনসিভ করেন। এবার যখন আমার শ্বশুরমার বাড়ির লোক জানতে পারে, প্রথমেই আমার ওই কাকা, যে কাকার কথা বললাম, ওই কাকা আমার শ্বশুরমশাইকে ফোন বললেন যে তুমি এক কাজ করো, তুমি ওকে নিয়ে এখানে চলে এসো, ঠিক আছে। আমার শাশুড়িমার বাপের বাড়ি হচ্ছে শেওড়াফুলি, তুমি ওকে নিয়ে শেওড়াফুলি চলে এসো, এখানেই থাকুক যতক্ষণ না ও মানে ডেলিভারি হচ্ছে, ও এখানেই থাকবে, এবং বাচ্চারা যতক্ষণ একটু প্রপার বড় হচ্ছে ওকে এখানেই রাখা হবে, ওকে আমি ওখানে পাঠাবো না। তো ওনার কথা মতে আর কি আমার শ্বশুরমশাই আমার শাশুড়িমাকে ওখানে শেওড়াফুলি নিয়ে যাওয়া হয়, এবং ওখানেই আমার হাজবেন্ডের জন্মও হয়। ইভেন ও যখন ওর 5 বছর বয়স, তখন আর কি ওর বাবা ওর মাকে আর ওকে এখানে নিয়ে আসে। হুম 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 এবার বাড়ির একটা ছেলে হয়েছে, ঠিক আছে। আমি না তখনকার দিনে তো এই জিনিসটা তো সবার খুশির খবর না, যে ছেলে মানে আগেকার দিনে ওই কি বলে এটাকে বংশের প্রদীপ and all এগুলো ভাবতো। হুম। তো যখন আর কি আমার শ্বশুরমশাই ওনার স্ত্রী আর ছেলেকে নিয়ে ঢুকছেন, মানে ওনার মায়ের কি রাগ, মানে একদম কি বলবো, মানে ওনার একদম অপছন্দ, মানে আহ খুব অসন্তুষ্ট মানে হয়ে গেলেন যে কেন নিয়ে এলো, ওখানে ছিল তো ভালোই ছিল, কিসের জন্য এখানে নিয়ে এলো। ইভেন দেখো ওটা তো একটা ছোট বাচ্চা, দেখো 5 বছরের বাচ্চা তো একটা অনেক ছোট বাচ্চা। ওই ডেফিনেটলি। ছোট ওই ছোট বাচ্চাটুকুর সাথে ওরা কেউ কথা বলতো না, মানে এক ঘরে করে রাখতো, ঠিক আছে। হুম হুম মানে এলে দূর দূর করে তাড়িয়ে দিত, খারাপ ব্যবহার করতো ওইটুকু বাচ্চার সাথে। হুম তো এইভাবে আর কি চলতে থাকলো। এবার এর মধ্যে না আমার শ্বশুরমশাই আবার বাইরে পোস্টিং হয়ে যায়, মানে আবার বাইরে চলে যান। তো আমার শাশুড়ি মা আর আমার হাজবেন্ড, যে তখন তো ছোটই ছিল, ওরা দুজনেই আর কি বাড়িটাতে থাকতো। এবার মেন প্রবলেম যেগুলো শুরু হচ্ছে, ঠিক আছে, মেন প্রবলেম শুরু হয় তখন আর কি আমার হাজবেন্ড এই ধরো মাধ্যমিক দেবে, ঠিক আছে, সেই সময় থেকে জিনিসগুলো আর কি শুরু হয়। আমার যিনি শাশুড়ি মা, ঠিক হুম, আছে, হুম। উনি না মানে ভীষণ রান্না করতে ভালোবাসতেন, হ্যাঁ, উনি সারাক্ষণ এই রান্না বান্না এইসব নিয়ে থাকতেন। কিন্তু সেই সময়টা থেকে না উনি না আস্তে আস্তে চেঞ্জ হতে থাকলেন, মানে আমার শ্বশুরমশাইয়ের সাথে বেশি কথা বলতেন না, সারাক্ষণ অশান্তি ঝগড়া। ইভেন আমার শ্বশুরমশাইও সেম, ঠিক আছে, সারাক্ষণ দুজনের মধ্যে অশান্তি ঝগড়া লেগেই থাকতো। ইভেন কি দুজনে মানে আগে কি হতো না, যেখানে যেত দুজনে একসাথে যেত, মানে সেখান থেকে না কি হয়ে গেল, দুজন একদম আলাদা আলাদা, মানে আমার শ্বশুরমশাই একটা ঘরে শুচ্ছে তো আমার শাশুড়ি মার একটা ঘরে শুচ্ছে, মানে দুজন এক জায়গায় থাকছে না, ঠিক আছে। এই মানে এই জিনিসগুলো চলতে শুরু করলো। তার মধ্যে থেকে আরেকটা প্রবলেম দেখা দিল, মানে উনি না সারাক্ষণ এই যে রান্না বান্না ভালোবাসতেন, এই ঘর গুছাতেন, এই করতেন, উনি মানে মানে খুব শৌখিন মানুষ ছিলেন উনি। হুম হুম এইগুলো থেকে না মানে কি বলবো, উনি সারাক্ষণ ঘরে বসে থাকতেন, কারোর সাথে কথা বলতেন না, কিছু করতেন না, নিজে একা একা ঘরে বসে থাকতেন, কি বলতেন কি করতেন কিছু বুঝতে পারতেন না, মানে কেউ বুঝতে পারতো না। আর মাঝে মাঝে না উনি সেন্সলেস হয়ে যেতেন। তো এইসবগুলো জেনে তো আমার শ্বশুরমশাই ভীষণ ভয় পেয়ে যান। উনি ডক্টর ফক্টর দেখান, চেক আপ করানো হয়, কিন্তু একদম রেজাল্ট কি বলতো, একদম নর্মাল রেজাল্ট আসে, কোনো কিছু নেগেটিভ কিছু পান না। এবার একটা জিনিস শুরু হলো, মানে উনি না রাত রাত ভোর ঘুমাতেন না, সারা রাত বসে বসে জেগে জেগে বসে থাকতো। জিজ্ঞেস করা হলে বলতো যে আমি না শুতে পারছি না, আমার বিছানায় গা দিলেই মনে হচ্ছে আমার গা জ্বলে যাচ্ছে। এবার আমার হাজবেন্ড তখন আমার শাশুড়ি মার সাথে ছোট, এবার মাধ্যমিক দিচ্ছে, মানে কতই বা বয়স, 15-16 বছর বয়স, মানে ওর মাকে না দিনের পর দিন এভাবে দেখতে দেখতে ওর ভয় হতে শুরু করলো, যে কিভাবে সারা রাত এরকম হাত পা গুটিয়ে উবু হয়ে বসে থাকতো। যদি যে বলতো যে তুমি শুচ্ছ না কেন, তুমি শুয়ে পড়ো, মানে চেঁচিয়ে উঠে যে না আমি শুবো না, আমি শুলেই মনে হচ্ছে আমার গা জ্বলে যাচ্ছে, আমার গা খুব জ্বালা করছে, আমি বিছানায় শুতে পারছি না, বুঝতে থাকতো। তো ও কি করলো এবার, তারপর থেকে ওর বাবাকেও বলতো যে তুমি আমাদের সাথে শো, আমি একা মায়ের সাথে শুতে ভয় পাচ্ছি। ওরা তিনজনই একসাথে শুতো, কিন্তু তাও ওই জিনিসটা চলতে থাকলো। এবার এটা তো চলছিল, তার মধ্যে থেকে আরেকটা জিনিস শুরু হলো, যে উনি বলতেন যে ওই গা জ্বালার ব্যাপারটা তো চলছিল, তার মধ্যে থেকে শুরু হলো যে উনি বলতেন যে ওনার মাথার কাছে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে।
আচ্ছা আচ্ছা বলছে আমি ঘুমালে আমাকে নিয়ে চলে যাবে, আমি শোবো না, আমি শুলেই আমাকে নিয়ে চলে যাবে, আমি শোবো না, আমার মাথার কাছেই দাঁড়িয়ে আছে। ও রোজ রাত্রেবেলা আমার মাথার কাছে দাঁড়িয়ে থাকে, আমি একটু চোখ লাগলে আমার হাত ধরে টানাটানি শুরু করে। হুম হুম এবার দেখো, একটা বাচ্চার সামনেই কথাগুলো যখন বলে, বা তখন তো অনেকটা ছোট, ঠিক আছে, তো স্বাভাবিক ওর ভয় লাগবে। ওনা এত ভালোবাসতো ওর মাকে, প্রচন্ড ভালোবাসতো, সারাক্ষণ মায়ের পিছন পিছন ঘুরতো। এই জিনিসগুলো যখন থেকে শুরু হলো না, ওর মাকে না ভয় পেতে শুরু করলো। আর আমার শ্বশুরমশাই হচ্ছে মানে পুরো বামপন্থী যাকে বলে, ঠিক আছে, উনি না এইসবে একদম বিশ্বাস করতেন না, ইভেন এখনো করেন না। মানে এইসব কিছু যে এক্সিস্ট করে উনি সেগুলোই মানেন না, ওকে ঠিক আছে। তো উনি ভাবলেন হয়তো ওনার মানে মাথার কিছু গন্ডগোল হচ্ছে, তো ওনাকে এবার ডক্টর দেখালেন। ডক্টর দেখিয়েও কোনো লাভ হলো না, ঠিক আছে। এই জিনিস মানে ডক্টর রিপোর্ট নর্মাল আছে, ডক্টর বলছে যে না কোনো তো প্রবলেম নেই, রিপোর্ট তো পজিটিভ আসছে, এখানে আর কি করা যাবে। তাও ওনাকে ঘুমের ওষুধ দেওয়া হতো। এবার ঘুমের ওষুধ দিয়েও না কোনো কাজ হতো না, উনি তাও জেগে থাকতো। মানে ওনার প্রত্যেক মানে তোমার যদি একটা হাই ডোজ মানে হাই পাওয়ারের ঘুমের ওষুধ দেওয়া হয় প্রস্তাবটা, তুমি তো ঘুমাবেই, মানে একটা মানুষ তো ঘুমাবে, এটা তো খুব Definitely. স্বাভাবিক ব্যাপার। উনি স্টিল ঘুমাতেন না, উনি ওই মানে জড়ো সড়ো হয়ে খাটের এক কোণে বসে থাকতেন আর ওই একই বিড়বিড় করে যেতেন যে দাঁড়িয়ে রয়েছে, আমি ঘুমালেই নিয়ে যাবে। মানে এই জিনিসগুলো যখন আমিও শুনেছি না, আমার এত মানে আমার নিজেরই কিরকম একটা ফিল হতো, ঠিক আছে। মানে আমি এখন যে তোমাকে বলছি, আমার নিজের এখনো কিরকম একটা লাগছে। বুঝতে পারছি আমি। তো এবার আরেকটা জিনিস মানে আস্তে আস্তে জিনিসগুলো না বাড়তে শুরু হলো। মানে প্রথমে তো ওই জ্বালা ব্যাপারটা ছিল, তারপর উনি বলছে যে ওনার মাথার কাছে একটু দাঁড়িয়ে ছিল। এবার না শুরু হলো, উনি না মাঝরাতে উঠে উঠে মাটির ভাঁড় দেখেছো তো তুমি? হ্যালো, হুম 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 হ্যাঁ মাটির ভাঁড় দেখেছো তো তুমি? হ্যাঁ দেখেছি। উনি মাঝরাতে বসে উঠে উঠে না ওই মাটির ভাঁড় আর কি উনি জোগাড় করে রাখতেন। ওই রাত্রেবেলা করে উঠে উঠে মাটির বসে বসে খাটের কাছে বসে বসে উনি মাটির ভাঁড় গুলো চিবিয়ে চিবিয়ে খেতেন। মাটির ভাঁড়গুলো চিবিয়ে চিবিয়ে খেত? হ্যাঁ, ইভেন আমি নিজে দেখেছি এটা। তোমার বিয়ের পরে বা আগে? না, যখন আমরা একসাথে থাকতাম, আমি তো ওর ফ্যামিলির সাথেই স্টে করেছি, হুম হুম মানে খুব কম সময়ের জন্য পেয়েছি, কিন্তু স্টিল আমি নিজে দেখেছি। আমার না মানে দেখে যখন আমি নিজে মানে একটা মানুষ কিভাবে খেতে পারে এটা, মানে একটা মানে ওই মাটির ভাঁড় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, মানে তুমি বুঝতে পারছো? ওরকম রাত্রেবেলা উঠে খাটের কাছে বসে কেউ মাটির মানে ওরকম খাচ্ছে, হুম 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 just ভাবলেই কিরকম লাগে। স্বাভাবিক। তো মানে এইসব জিনিসগুলো দেখে তো আমার শ্বশুরমশাই ডেফিনেটলি ভাবে যে আমার শাশুড়ি মা পাগল হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, যে ওনার মাথার কোনো সমস্যা হলে উনি পাগল হয়ে গেছে। তো ডক্টর দেখালো, এই করলো, মানে এবার যখন চেক আপ শুরু হচ্ছে না, এবার একটা ওনার রোগ ধরা পড়লো, কি রোগ? যে ওনার কিডনির প্রবলেম শুরু হলো। তখন ফার্স্ট এড ছিল। এবার আমার শ্বশুরমশাই তো পুরোপুরি ভয় পেয়ে যান যে কি হলো, এটা কি হচ্ছে ওনাদের সাথে, এইসব জিনিসগুলো কেনই বা হচ্ছে। তো ডক্টর বলে যে চিন্তার কিছু নেই, ট্রিটমেন্ট যদি প্রপার ট্রিটমেন্ট হয় আর উনি যদি প্রপার ওনাকে মেনটেন করে রাখা হয় তাহলে সব ঠিকঠাকই থাকবে, কিছু অসুবিধা হবে না। মানে তোমার শাশুড়ি মায়ের মধ্যে একটা মেন্টাল প্রবলেম চলে এসেছে কিছুটা? মেন্টাল প্রবলেম কি বলবো না, কারণ উনি সারাদিনে ঠিকঠাকই থাকছে, মানে রান্না বান্না করছে, এই করছে, রাত্রেবেলা হলেই না উনি শুতে পারছে না, এই একটাই প্রবলেম হচ্ছে। মানে আর ওই মাটির ভাঁড় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে? হ্যাঁ, উনি মাটির ভাত চিপিয়ে চিপিয়ে খাচ্ছেন না, আমার নিজের চোখে দেখা, আমি তো শুনলে হয়তো বিশ্বাস করতাম না। শ্বশুর মশাইয়ের সাথে সম্পর্ক কিরকম ছিল এই সময়টা? ওনাদের মধ্যে সত্যি বলতে সে সময় কোনো সম্পর্ক ছিলই না। একটা স্বামী স্ত্রীর মধ্যে যেরকম সম্পর্ক হয় না প্রস্তাবটা, ওনাদের মধ্যে ওরকম কোনো সম্পর্কই ছিল না। আচ্ছা মানে নর্মাল কথাবার্তাই হতো না, সারাক্ষণ ঝগড়াঝাটি, মানে বাড়িতে সারা। বাট একদম প্রথম দিকে তো একদম ঠিক ছিল। হ্যাঁ, মানে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে বলে আমি বলছি না, মানে এটা আমার হাজবেন্ডের মুখে শোনা যে ওর বাবা ওর মাকে ছাড়া কোথাও যেত না, ঠিক আছে, স্পেশালি মিসক্যারেজের পর থেকে একদম কাজ ছাড়া করতো না। বাট কোনো কারণে সম্পর্কটা পুরোটা খারাপ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণটাতে আসবো আমরা। হ্যাঁ, হ্যাঁ, তারপর সে কি কারণে হলো? তো তুমি পরে আসছি আমরা। তো এই কিডনির প্রবলেম শুরু হয়। মানে এটা কোন সালের কথা বলছো, কিডনির প্রবলেমের ব্যাপারটা? কত সালে আমার না সালটা ঠিক মনে নেই, শুধু এটুকু মনে আছে যে আমার হাজবেন্ড তখন মানে যখন মাধ্যমিক দিচ্ছে, ঠিক আছে, আচ্ছা, ওর এই টাইমটা মাধ্যমিক দেওয়া হয়ে গেছে। হাজবেন্ডের বয়স কত তখন? ধরো না 15-16 বছর বয়স ওর, এখন তো ওর 25 বছর বয়স। আচ্ছা, ওকে ওকে। হ্যাঁ, মানে আজ থেকে 10-11 বছর আগে ধরা পড়ে কিডনি প্রবলেম। হ্যাঁ 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 হ্যাঁ।
ওই জিনিসটা আর কি চলতে, মানে ওই জিনিসটা মানে চলতে থাকলো, ওরা না আস্তে আস্তে ওটাতে না অভ্যস্ত হয়ে থাকলো। এবার না আমার শাশুড়ি মা আমার শ্বশুর যখন কোথাও ঘুরতে যেতেন, ঠিক আছে, আমার হাজবেন্ড বলতো যে ও না বাড়িতে ফিল করতে কেউ আছে, ঠিক আছে। আমার শ্বশুর মশাই কখনো কিছু এই জিনিসগুলো নিয়ে ফিলও করেনি বা কিছু করেনি, ঠিক আছে। জিনিসগুলো ঘটছিল খালি আমার শাশুড়ি মার সাথে আর আমার হাজবেন্ডের সাথে, ঠিক আছে। ও বলতো যে কেউ একটা রোজ যেমন বাড়িতে একা থাকতে পারতো না, ঠিক আছে, আচ্ছা একদমই একা থাকতে পারতো না। ওর বাবা মা যদি ওকে একা কোথাও রেখে যেত মানে ও অসুস্থ হয়ে পড়তো, আচ্ছা ঠিক আছে। তো এই জিনিসগুলো আর কি চলতে থাকলো। এবার এর মধ্যে যেটা ঘটতে থাকলো মানে এত ট্রিটমেন্ট বলে, মানে সত্যি কথা বলতে আমার শ্বশুরমশাই প্রচন্ড পরিমাণে টাকা খরচা করছেন, ঠিক আছে, এই আমার শাশুড়ি মার পিছনে কিডনির প্রবলেমের জন্য। বাট স্টিল ওনার না কি মানে ইমপ্রুভ তো হয়নি, ওনার শরীর আস্তে 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 একদম খারাপের দিকে যাচ্ছিল। ইভেন এরকমও হয়েছে যে ওনাকে ডায়ালিসিস দিতে হতো সপ্তাহে, ঠিক আছে, 3টে করে। কিন্তু তোমাকে একটা কথা আমি বলে রাখি, কথাটা একটু জাস্ট এই কথাটা মনে রাখবে যে আমার শাশুড়ির মাঝে সপ্তাহে 3টে করে ডায়ালিসিস হতো, উনি একা যেতেন, ঠিক আছে, ডায়ালিসিস নিতে। উনি এতটা স্ট্রং পার্সোনালিটির মানুষ ছিলেন না, একটা মানুষ যার কিডনির প্রবলেম মানে এতটা প্রবলেম আছে, ঠিক আছে, সপ্তাহে 3টে করে ডায়ালিসিস হচ্ছে প্রস্তাবটা, মানে মানে ওই 3টে করে ডায়ালিসিস নিয়ে সেই মানুষটা একা হাতে সব সামলাতো, ঠিক আছে। একাই যেত ডায়ালিসিস করতে, একাই আসতো, মানে কাউকে নিয়ে যেত না উনি, ঠিক আছে, এতটা স্ট্রং ছিলেন। এবার আমি তোমাকে বলছি, এবার আসছি তোমার 2022 সালের দিকে, ঠিক আছে। এই 2022 সালে আমার হাজবেন্ডের সাথে আমার পরিচয় হয়, তখন আমরা একটা রিলেশনে আসি, ঠিক আছে। তারপর তো আমি তোমাকে বললামই আমরা 1-2 মাস সব ঠিকঠাক মানে চলছিল, তারপর আমি ওর বাড়িতে শিফট করি, ও বাড়িতে থাকতে শুরু করি। দেন আমি নিজের চোখে ওই জিনিসগুলো দেখি, মানে তখনও পর্যন্ত ওই রাত্রেবেলা ওই জিনিসটা চলছে, ঠিক আছে। মানে ও আমাকে নিজে দেখিয়েছে যে ওর মা এরকম খাটের কাছে বসে বসে মাটির ভাঁড় খাচ্ছে, আমি নিজে দেখেছি এই জিনিসটা। তো এই জিনিসগুলো তো চলতেই থাকলো। 2022-এর জুন মাসে, ঠিক আছে, ফার্স্ট উইকে, মানে এবার তোমার সাথে ঘটনাগুলো তুমি আস্তে আস্তে হ্যাঁ না আমার সাথে ঘটনাগুলো না, এবার একটা ঘটনা ঘটে আমাদের জীবনে, মানে সব থেকে মর্মান্তিক ঘটনা আমাদের জীবনের প্রস্তাবটা, মানে এই জিনিসটা তো আমি সারা জীবনে ভুলতে পারবো না। তারপর থেকে তো আমার সাথে জিনিসগুলো ঘটা শুরু হলো। তো এই জুন মাসের ফার্স্টের দিকে অ্যাজ ইউজুয়াল আমার শাশুড়ি মার আর কি ডায়ালিসিস ছিল, তো উনি ডায়ালিসিস করাতে যান। এই ডায়ালিসিস করে ফিরেও আসে। এবার তোমাকে আমি একটু ওদের যে জায়গাটা, ওদের লোকেশনটা আমি তোমাকে একটু ডিসক্রিপশন দিচ্ছি, ঠিক আছে। ওদের যে বাড়িটা, ওদের বাড়িটার আগে একটা 3 মাথার মোড় পড়ে, ঠিক আছে। তারপর একটা গলি, ওই 3 মাথার মোড়ের ডান দিক থেকে একটা গলি, তারপরে গলিতে ঢুকেই ওদের বাড়িটা, ঠিক আছে। ঠিক উনি ডায়ালিসিস করে এসছেন, ওখান দিয়ে আর কি ডান দিকে দিয়ে গলিটা নেবেন, ঠিক ওই মোড়ের মাথায় আমার শাশুড়ি মা সেদিনে সেন্সলেস হয়ে পড়ে যান। বাড়িতে কেউ নেই, আমার হাজবেন্ড সে সময় স্টুডিওর কাজ করতো, এই টেকনিশিয়ান স্টুডিওতে ছিল, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট রেকর্ডিস্ট হিসেবে। তো ওর সে সময় বীরভূমে কাজ পড়ে, ঠিক আছে, মানে সেই দিনে আর কি ও প্রিপারেশন নিচ্ছে যে ওদের 4টের সময় আর কি ট্রেন রয়েছে, ওরা যাবে, রেডি হবে, ঠিক আছে, সব ওদের সাউন্ড গুলো বুঝে। তো ও তখন স্টুডিওতে, আমার শ্বশুর মশাই সেই সময় যাদবপুর 8B-তে ওনার পোস্টিং ছিল, ঠিক আছে। আমি তো আমার কলেজ ছিলাম, আমি তো তোমাকে বলেছি আমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ে আমি কলেজে ছিলাম। বাড়িতে থাকার মধ্যে ছিল হচ্ছে ওর কাকা আর কাকি, আর কেউ ছিল না। তো এবার ওর মা সেই সময় সেন্সলেস হয়ে পড়ে যান। তো মানে কাকা কাকি দেখে নিয়ে যায়। এবার আমাকে একটা কথা বললো, একটা মানুষ যার 3টে করে সপ্তাহে ডায়ালিসিস চলছে, যার কিডনির প্রবলেম আছে, যে অসুস্থ যে মানুষটা, আমি যদি তাকে দেখি সেন্সলেস হয়ে পড়ে গেছে, আমি কি করব? আমি হসপিটালে যাব, অ্যাম্বুলেন্স ডাকবো বা বাড়ির লোককে জানাবো, আমি এটাই করবো। তো আমি চেষ্টা করি যাতে তাকে তাড়াতাড়ি করে কিওর করা যায়। ডেফিনেটলি। ওরা কি করেছে, সেন্সলেস অবস্থা ওনাকে নিয়ে ঘরে গিয়ে শুয়ে রেখে দিয়েছে, ঠিক আছে। পাগল নাকি? এবার 4টের সময় আমার শ্বশুরমশাই ছুটি হয়েছে, উনি বাড়িতে এসে 4:30-5টার সময় উনি এসে তখন এসে মানে আমার হাজবেন্ডের কাকা এসে বলছে, দাদা জানিস তো বৌদি এরকম সেন্সলেস হয়ে পড়ে গেছে। বলছে কখন? বলছে ডায়ালিসিস করে ফিরে আসার সময়। আমার শ্বশুরমশাই রেগে গেছে, তুই আমাকে এখন বলছিস, আমাকে কেন আগে ফোন করিসনি? এবার আমার যে শ্বশুরমশাই না, তিনি না বলেন ওটাকে কি বলে, ওই ব্যাংকে দেখবে না তোমার ভল্টে টাকা আসে, তো এবার সেই টাকাগুলো একটা জায়গায় ওটাও আর কি মানে গোনা হয়, ঠিক করে রাখা হয়। ওই টাকা আসছে টাকা যাচ্ছে, ঠিক আছে। এই যে
পুরো জিনিসটা আর কি দেখাশোনা করতেন আমার শ্বশুর মশাই। আচ্ছা। তো উনি বলছে তো তুই তো ভোল্টের ভিতর থাকলে তুই তো ফোন তুলিস, তাই আমি তোকে ফোন করিনি। বলছে পুলিশের নাম্বার তোর কাছে ছিল, তুই পুলিশকে ফোন করতিস, মানে ওদের যে গার্ড থাকে তুই তো ওদের ফোন করতে পারতিস, ওরা আমাকে এসে বলতো, ওদের নাম্বার তো সবার কাছে দেওয়া রয়েছে। ওরা চুপ করে গেছে, ওরা তখন কিছু বলেন। আমার শ্বশুরমশাই হন্তদন্ত হয়ে অ্যাম্বুলেন্সে কল করেছে ওনাকে হসপিটাল নিয়ে যাওয়ার। প্রায় 2 ঘন্টা ওরকম ভাবে সেন্সলেস হয়ে শুয়েই আছে। হ্যাঁ, শুয়ে রয়েছে, মানে কারোর কোনো হেলদোল নেই ওদের, মানে আমার শ্বশুরমশাই যদি না আসতো ওরা ফোনও করতো না। ঠিক আছে, ইভেনচুয়ালি আমার হাজবেন্ডকে ফোন করে জানানোই হয়নি ব্যাপারটা, ও জানেই না। আচ্ছা। ঠিক আছে, এবার ওরা আর কি মানে, এবার না আমি তোমাকে একটা কথা বলে রাখছি, আমি তোমাকে বলতে ভুলে গেছি। এবার না আমি তোমাকে একটা কথা বলি, মানে ওর বাবা না, মানে কি বলবো, আমাদের যে রিলেশনটা ছিল, ওর বাবা তখন অব্দি মানে কি বলবো মেনে নেয়নি, আবার মেনে নিয়েছে, মানে একটা মধ্যিখানের পর্যায়ে ছিল। ঠিক আছে, খুব মানে ক্লিয়ারলি কিছু আমাদের জানাইও নি, আমরা জানতাম না, আমরা জানতাম ঠিক আছে, মানে আমরা কি বলবো, মানে খুব খারাপ ব্যবহারও করতো না বা কিছু নাও বলেনি হ্যাঁও বলেনি। ঠিক আছে, এটা মানে ভীষণ মাঝামাঝি পর্যায়ে ছিল। তো সে সময় বাবা আমাকে কল করে, যে আমাকে কল করে বলে যে এরকম ভর্তি হয়ে অ্যাডমিট করা হয়েছে ওনাকে, আমার শাশুড়ি মাকে, তো আমি যেন আমার হাজবেন্ডকে ফোন করে জানাই। তো আমি শুনে তো আমি নিজেও শকড হয়ে গেছি, কারণ আমি তো জানি আমি যদি এখন আমার হাজবেন্ডকে ফোন করে জানি তাহলে ঝামেলা শুরু করবো যে কেন ফোন করে জানানো হয়নি। ওর বাবা ডাইরেক্টলি ফোন করে না কেন ছেলেকে? এটা আমি তোমাকে বলবো, এই জিনিসটা তোমাকে আমি পরে আসছি। ঠিক আছে, এই পিছনেও ঘটনা রয়েছে। তো আমাকে ফোন করে জানাতে বলে, তো আমি ফোন করে জানাই। জানানোর পর অ্যাজ ইউজুয়াল রেগে যায়, তো ওনাকে আমার হসপিটালে ভর্তি করানো, ওনাকে এনে ভেন্টিলেশনে দেওয়া হয়। ঠিক আছে, উনি টানা 1-1.5 সপ্তাহ ভেন্টিলেশনে থাকেন, ওনার শরীরের কন্ডিশন এতটা খারাপ হয়। ঠিক আছে, এতটাই খারাপ হয়ে যায়। তো তারপর আর কি 1-1.5 সপ্তাহ পর ডক্টর আর কি বলেন যে আস্তে আস্তে উনি ইমপ্রুভ করছে, তো ওনাকে হয়তো আমরা 2 দিনের মধ্যে আইসিইউতে দিতে পারি। তো 2-3 দিনের মাথায় ওনাকে ভেন্টিলেশন থেকে আইসিইউতে আনা হলো, আইসিইউতে ছিলেন। তারপর আর কি সব ঠিকঠাকই ছিল। এর মধ্যে একটা জিনিস ঘটছে যে আমার শ্বশুরমশাই, দেখো আমার শ্বশুরমশাই সময় ব্যাংকে কাজ করতেন, এবার 3টে থেকে 4টে অব্দি ওখানে ভিজিটিং আওয়ার্স থাকতো। আমার শ্বশুরমশাই সবসময় আর কি যেতে পারতেন না, খুব কম আর কি হতো যে উনি অফিসে বলে আর কি বেরিয়ে গেলেন। এবার 8B-তে তো আমার শ্বশুরমশাই যে ব্রাঞ্চটা ছিল ওইখানে, আর আমার শাশুড়ি মা ভর্তি ছিলেন হচ্ছে গাঙ্গুলি বাগানে আইরিস হসপিটাল। গাঙ্গুলি বাগান চেনো তো? চিনি। হ্যাঁ, ওখান থেকে খুব একটা বেশি ডিস্টেন্স না, 2টো স্টপেজ। তো উনি ওখান থেকে সোজা চলে যেতেন, এবার বেশি সবসময় যেতে পারতেন না। এবার ওর যে কাকা মানে আমার হাজবেন্ড আমার শ্বশুরমশাইয়ের যে ভাই, তার কাছে আর কি ভিজিটিং কার্ডটা থাকতো। উনি কি করতেন, প্রত্যেকদিন নানান বাহানায় আমার হাজবেন্ডকে আটকে দিতেন, যেতে দিত না ওর মায়ের কাছে। কেন যেতে দিত না, মানে তার কারণটাও তুমি জানতে পারো, আমি তো এখন বলবো না জিনিসটা, বাট যেতে দিত না। ঠিক আছে, এবার আমার শ্বশুরমশাইকে বলতো যে আমার হাজবেন্ড ইচ্ছা করে যায় না, ওকে বলা হয় কিন্তু ও যাচ্ছে না, মানে মিথ্যা কথা বলতো ওখানে। ইভেন এর কারণটা একটাই হচ্ছে যে আমাকে যাতে ওখানে না যেতে দেওয়া হয়। ঠিক আছে, মানে আমাকে আটকানোর জন্য আমার হাজবেন্ডকে যেতে দিত না। এবার আমার শাশুড়ি মা তো ওখানে প্রত্যেকদিন মানে যখনই দেখা করতে যে তখনই বলতো ছেলে কেমন আছে, বৌমা কেমন আছে, মানে আমাকে ডাকতো আর কি, ও কেমন আছে, ওরা কেন আসছে না, মেয়েটা কেন আসছে না, ছেলেটা কেন আসছে না। তো ওরা নতুন নতুন এক্সকিউজ দিয়ে রেখে দিত। তো এইভাবে আর কি কিছুদিন চললো। তো তারপর আর কি একদিন আমার হাজবেন্ড ঠিক করে যে আমি আজকে মাকে দেখতে যাবো, তুইও আমার সাথে যাবি, আমি আজকে মাকে দেখতে যাবো। বললাম ঠিক আছে চল, আমার কোনো অসুবিধা নেই, তুই ভিজিটিং কার্ডটা নিয়ে নে। বলছে ঠিক আছে, আমার বাবার কাছে দিয়ে দেবে বলেছে কাকা, আমি এখান থেকে সোজা বাবার অফিসে যাবো আমরা দুজন, তারপর ওখান থেকে মাকে দেখতে যাবো। তো আমরা সব ঠিকঠাক রয়েছে, আমরা বাসে উঠবো। সেই সময় আমার শ্বশুরমশাই আমার হাজবেন্ডকে কল করে বলছে যে দেখ তোর কাকা কাকি চলে গেছে আজকে, তুই আর আজকে যাস না, তুই অন্যদিন যাস। ও তো মাথা গরম হয়ে গেছে যে আমি রোজ রোজ এটা কি হচ্ছে, কেন হচ্ছে, যাক সেই সব কথা। তো ওই কাকা কাকি দেখতে গেল, দেখতে ওরা ফিরে চলে এসে সেদিন রাতে আমার শ্বশুরমশাইয়ের সাথে ডক্টরের কথা, যে ডক্টরের আন্ডারে আমার শাশুড়িমা ছিলেন তার সাথে কথা। তো উনি বললেন যে দেখুন আমার মনে হচ্ছে ওনার কন্ডিশন আস্তে আস্তে ইমপ্রুভ করছে, তা আমরা চেষ্টা করবো তো ওনাকে 2-3 দিনের মধ্যে জেনারেল বেডে শিফট করে দেওয়া যায়। ওনার কন্ডিশন দেখে যেটা মনে হচ্ছে, ঠিক আছে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা 2-3 দিনের মধ্যে আমরা হয়তো ওনাকে জেনারেল বেডে শিফট করে দেবো। বিশ্বাস করবে না কৌস্তব, যে মানুষটা রাত্রেবেলা শুনলাম যে মানুষটা ভালো আছে, অনেক টাকা কন্ডিশন ইমপ্রুভ করছে, পরদিন 12:30টার সময় আমাদের জানানো হচ্ছে যে আপনার মিসেস এক্সপায়ার করে গেছেন। মারা গেছেন?
হ্যাঁ, আমাদের কাছে এত শকিং ছিল ব্যাপারটা, এতটা শকিং ছিল। মানে মারা যাওয়ার সময় তোমার হাজবেন্ড বা তুমি বা ওই ভদ্রমহিলাও, মানে তোমার শাশুড়ি মা, হুম। নিজের ছেলেকে দেখতে পায়নি আর ও ওর মাকে না দেখতে পায়নি? না, আমাদের যেতে দেওয়া হয়নি, আমাদের যেতে দেওয়া হয়নি। লাস্ট গেছিলেন হচ্ছে ওই কাকা কাকি, ঠিক আছে। মানে এতটা শকিং ছিল না সেই সময়। আমি একটা জায়গায় ইন্টার্নশিপ করছিলাম, যে আমি যখন শুনলাম না, আমি রাস্তা দিয়ে ঠিকমতো আসতে পারছিলাম না, আমার অবস্থাটা এরকম হয়েছে। মানে আমি 2-3 মাস থেকে মানুষের সাথে আমি এতটা কানেক্টেড হয়ে গেছিলাম যে আমার অবস্থা ওরকম ছিল, তার মানে ওই বাড়িটার অবস্থা কিরকম হবে। কিন্তু হুম, মানে এক্সপেকটেশনটাই আমার ভুল ছিল। আর আমি যখন গেলাম, আমি দেখছি যে আমার শ্বশুর মশাই পুরো ভেঙে বসে রয়েছেন, ভেঙে পড়েছেন। আমার হুম, হাজবেন্ডের অবস্থা তো আরোই খারাপ। হুম, ওই মুহূর্তে আমি দেখছি ওর কাকা কাকির মধ্যে একটা আলাদাই উল্লাস চলছে। মানে ওই বাড়িতে একটা আলাদাই উল্লাস চলছে। একটা মানুষ মরে গেছে, একটা মানুষের মৃত্যু সংবাদ এসছে, কোনো ভ্রুক্ষেপই নেই ওদের। ওরা নিজেরা নিজেদের মতন মেতে রয়েছে। মানে ওদের মধ্যে এখন পরামর্শ চলছে যে দাদার এটা যদি মানে মেডিকেল এটা যদি প্রবলেম হয়, হুম, উনি তো আমার বাফারটা নিয়ে প্রবলেম হচ্ছে, 5 লাখ টাকার বাফার নেওয়া যে প্রবলেম, তাহলে আমরা এক কাজ করি, বৌদির গয়নাগুলো বেঁচে দিই। ওদের মধ্যে এখন এই আলোচনাগুলো হচ্ছে যে এই মানুষগুলোকে কি সামলাবো না সামলাবো। ওদের মধ্যে ওদের ভ্রুক্ষেপে নেই, ওরা অন্য কিছু নিয়েই মেতে রয়েছে। তো যাই হোক, বডি আনা হলো, বডি আনার পর সংস্কার হলো, সব হলো। এবার পরদিন আমার শ্বশুর মশাই নিজে থেকে আমাকে কল করে আমাকে আসতে বলেন। এসে এবার আমি যখন এসেছি, আমার ওরা আশা করেনি যে আমরা আসবো না। ওরা ভেবেছিল হয়তো আমার সাথে আমার শ্বশুর মশাই আমাকে এবার হয়তো বলবে যে চলে যেতে, আমাদের সম্পর্কটা শেষ করে দেবে, কারণ ওরা আশা করেনি। হুম, তো আমার শ্বশুর মশাই আমাকে বললো যে তোমার বাবা মাকেও নিয়ে আসবে। তো নিয়ে আসতে তখন বললো যে দেখো আমি বেশি দেরি করতে চাই না, এখন আমার বাড়িতে তো এখন যে ছিল আমার বাড়ির কর্তৃত্ব চলে গেছে, সব কাজকর্ম মিটলে আম, আমি ওদের একটা পাকাপাকি ব্যবস্থা করে দিতে চাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হুম। তো এইটা তো শুনে সবার মানে মাথায় একদম কি বলবো বাজ পড়ে মানে গেছে। কাকা কাকি? হুম, ওদের মাথায় তো পুরো বাজ পড়ে গেছে। ঠিক আছে, তখন ওরা কিচ্ছু বলেনি, কিচ্ছু হয়নি। তখন চেষ্টা করছিল আর কি নিয়ে বিনিয়ে আমার শ্বশুরমশাইকে উল্টো পাল্টা বোঝানো, হয়নি সেটা। যাই হোক, সেটা বাদ দিলাম আমি। তো আমার হাজবেন্ড এবার তারপর থেকে আমার হাজবেন্ড একটা ঘরে থাকতো, ওর মা যে ঘরে শুতো এই ঘরে আমার হাজবেন্ড থাকতো, আর আর কি আমার শ্বশুরমশাই আরেকটা ঘরে থাকতো। তখন আর কি ওদের অসুখ চলছে। এবার হুম, ওই প্রথম দিন তো কোনো রকমে গেল, মানে ওদের খাওয়া হলো না দাওয়া হলো দেখো একটা মানুষ এভাবে মারা গেছে, একটা এতটা বেশি আশ্চর্যজনক ভাবে মারা গেছে, ঠিক আছে। মানে কেউ আশা করেনি যে উনি মারা যাবেন, ঠিক আছে। হুম, তো সবাই আর কি তখন অব্দি শকে ছিল। সবাই বলতে গেলে আমার শ্বশুর মশাই আর আমার যে হাজবেন্ড, হুম, হুম, ইভেন ওই যে বড় দাদা হুম, বলেছিলাম তোমাকে আগের খেটেছিলে, হুম, সে তো কাজও করেনি, নিজের মায়েরও কাজ করেনি। ইভেন আমার শাশুড়ি মা যখন মারা গেছেন তখনও কাজ করেনি। মানে অসুচ বাড়িতে, হুম। সেই সময় কি অসুচ বাড়িতে কখনো আমিষ ঢোকাতে হয়? ও বাড়িতে মাছ মাংস এনে বসে খাচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে ইভেন আমার ওই কাকা কাকি আর কি, আমার হাজবেন্ডের কাকা কাকি, ওদেরও সেম জিনিস চলছে। তো আমার শ্বশুরমশাই কিছু বললেন না, যে ওনারও সেই পরিস্থিতিটা ছিল না সে উনি কিছু বলবেন এইসব নিয়ে। হুম, হুম, তো প্রথম 2 দিন গেল, ঠিক আছে, কোনো ভাবে। তৃতীয় দিন থেকে শুরু হলো ঘটনাগুলো। আমার হাজবেন্ড বলতে বলছে জানিস আমি না প্রত্যেকদিন রাতে আমার মাকে দেখতে পাই। আমার মা আমার কাছে এসে বলছে যে আমার মা আমার কাছে আসার চেষ্টা করছে, কিন্তু আমার মাকে না কেউ দূরে নিয়ে চলে যাচ্ছে। আমি উড়িয়ে দিতাম কথাগুলো, তার কি ভুলভাল বলছি। বলছে না না, আমি সারাক্ষণ বুঝতে পারি আমার বাড়িতে কেউ রয়েছে। আল্লাহ হুম। হতে পারে তোর মা রয়েছে, তোর মা তো মরে গেল এইভাবে। বলছে না রে, আমার মা না, আমি জানি আমার মা আছে, না আমার মা ছাড়াও আরো কেউ আছে, যে আমার মাকে মা আমার কাছে থাকতে দিতে চাইছে না। মা ছাড়াও আরো কেউ আছে? হ্যাঁ মানে এই আরো কেউ এর ব্যাপারটা মা মারা যাওয়ার আগে ফিল হয়েছে তোমার হাজবেন্ডের? হ্যাঁ, বললাম না তোমাকে আমার হাজবেন্ড খুব ভয় পেত। তোমাকে বললাম তো আচ্ছা। যে এই জিনিসটা ঘটতো খালি আমার শাশুড়ি মায়ের সাথে আর আমার হাজবেন্ডের সাথে। হুম, ইভেন আমার শাশুড়ি মার মারা যাওয়ার পর থেকে এবার আমার হাজবেন্ডের উপর প্রবল ভাবে জিনিসটা হচ্ছে। মানে ও প্রত্যেকদিন আমাকে বলতো যে, আর ওরা খুব ভয় পেত, ঠিক আছে, প্রচন্ড ভয় পেত, একা ঘরে শুতেই পারতো না। আমার মানে লাইট জ্বালিয়ে শুতো আর পাশে ওর বাবাকে নিয়ে শুতো, মানে জড়িয়ে ধরে শুতো, ভয় লাগছে বলে। আচ্ছা, ইভেন হুম, আমার কাছে তো সব থেকে শকিং তখন ছিল যখন আমার শ্বশুর মশাই সেম জিনিসটা বলছে। উনি বলছে জানিস আমি প্রত্যেক দিন বুঝতে পারি যখন বাড়িতে কেউ থাকে না, আমি একা থাকি, আমি যখন ছাদ থেকে নিচে নামি আমার পিছন পিছন দুজন আসে, মানে দুটো কালো অবয়ব আমি দেখতে পাই।
তুমি তো বললে যে উনি কিছু আমি বললাম ডিসকাস তুমি করেন কি না। বলছো? বলছে হ্যাঁ রে। আমি সেটাই তো বলছি যে সব থেকে শকিং আমার কাছে তখন হয়েছে, তখন যখন আমার শ্বশুর মশাই আমাকে এই কথাটা বলছে। তুমি বিশ্বাস করবে না কৌস্তব, এই জিনিসটা আমার নিজের চোখে দেখা। মানে আমার হাজবেন্ড হচ্ছে একটু শ্যামলা টাইপের গায়ের রং, আর আমার শ্বশুরমশাই গায়ে ধবধবে ফর্সা। হ্যাঁ, মানুষটা যখন ঘুম থেকে উঠতো না, সারাটা পিঠে, সারাটা গায়ে আর সারাটা বুকে, মানে কেউ তোমার উপর খুব রেগে থাকলে ওই আক্রোশে যদি কেউ একদম চিড়ে দেয় না, জয়রাম ভাবে মানুষ চেড়ে, মানে তোমার কারোর উপর খুব রাগ আছে, নখ দিয়ে। হ্যাঁ, সারাটা গায়ে, এটা তোমার শ্বশুর মশাই সারা হতো? গায়ে, হ্যাঁ। আচ্ছা। প্রত্যেক দিন সকালবেলা এটা হচ্ছে, প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমাতে যেত, প্রত্যেক দিন সকালবেলা নতুন নতুন দাগ আসতো। মানে বিভীষিকার দিন, মানে ওই 13টা দিন ওদের মধ্যে একটা বিভীষিকার, মানে কি বলবো, ওই মধ্যে দিয়ে গেছে। ঠিক আছে, এবার এটা তো গেল 13 দিনের ব্যাপারটা। কোনো রকমে বুঝতে পারছো, কোনো রকমে কাজ মানে শ্রাদ্ধ শান্তি সারা হয়েছে। মানে Even এটা ওর- তোমার দুজনকেই ফিল করতে পারছে এই 13 দিনে? হ্যাঁ, আচ্ছা। কিন্তু একটা জিনিস আমি তোমাকে বলছি, মানে ওদের বাড়িতে গেলেই না, মানে প্রথম দিন থেকে, হুম, এটা এখন আমি বুঝতে পারি, আমার বাবাও বলে, ঠিক আছে, হুম, মানে আমার বাবার মতো রাশিবাড়ি মানুষ বলে যে ওদের বাড়িটা যখন প্রথম দিন থেকে আমি যেতাম, মানে তখনই আর কি কি বলতো, মানে ভীষণ লো ফিল হতো, মানে একটা হেভি ফিলিং থাকে না। হুম, হুম, দেখো একটা, তুমি যখন একটা গৃহস্থ বাড়িতে যাও, ওই গৃহস্থ বাড়িতে যে পজিটিভ একটা অরা থাকে, মানে তোমার একটা রিফ্রেশ ফিল হয়, ঠিক আছে, এটা যে কোনো গৃহস্থ বাড়িতে গেলে। কিন্তু ওদের বাড়িতে না ওই জিনিসটা ছিল না। হুম, হুম, ইভেন এই কথাটা আমি সবার মুখে শুনেছি, ওদের যত রিলেটিভস আছে, ইভেন একবার একটা আমাদের খুব চেনা পরিচিত একজন রয়েছে, উনি আর কি গেছিলেন একটা কাজে ওদের বাড়িতে, উনি বাড়ি ফিরে এসে আমাকে ফোন করে বলছে যে তুই কিসের মধ্যে থাকছিস রে, মানে বাড়িটা খুব খারাপ একটা, মানে বাড়িটা ভালো না, হুম, হুম, হুম। যত তাড়াতাড়ি পারিস বেরিয়ে আয় ওখান থেকে। ঠিক আছে, মানে ওদের বাড়ির ওই এনার্জিটাই ওরকম ছিল, মানে ঢুকলে তোমার গাটা একটা ভারী ভারী হয়ে থাকে, ঠিক আছে। হুম, হুম, এবার না ওদের বাড়িতে আরেকটা জিনিস ঘটতে শুরু করলো, মানে ঘটলো, ওদের বাড়িতে কোনো কাজের মেয়ে টিক ছিল না, কোনো কাজের মেয়ে টিক ছিল না। আচ্ছা। মানে এটা তোমাকে আমি বলছি ওই শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পর থেকে আমি তোমাকে বলছি। হুম, হুম, আমার শ্বশুরমশাই না প্রথম থেকে হালকা ফুলকা ড্রিঙ্ক করতেন, ঠিক আছে, মানে খুব বেশি করতেন না, মানে রাত্রিবেলা করে কাজ থেকে Moderately. আসতেন, হ্যাঁ, একটুখানি খেতেন, উনি শুয়ে পড়তেন। কিন্তু এবার কি শুরু হলো, মানে উনি না সারাটা দিন উনি ড্রিঙ্ক করে পড়ে থাকছেন, অফিস যাচ্ছেন না, কারোর সাথে কথা বলছেন না, কিছু না, খালি ওই মদ খাচ্ছেন, ঘরে পড়ে থাকছেন, আর বাড়িতে অশান্তি হচ্ছে। এই জিনিসগুলো তো চলছে। এবার তোমাকে আমি একটা ঘটনা বলছি। হুম, তোমার এই আমার শাশুড়ি মা মারা যাবে 2-3 মাস পর, হুম, আমার হাজবেন্ডের একটা খুব ভালো বন্ধু আছে যাকে আমি দাদা বলে ডাকি, প্রত্যেক বছর রাখিও পড়ে। হুম, তো ওই দাদাদের ভাড়াটে, না, আমরা অনেকদিন ধরে কাজের লোক খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না, এরকম 2-3 জন মানে কাজে আসছে, একদিন দুদিন কাজ করছে, দুদিনের মধ্যে হাওয়া হয়ে যাচ্ছে। মানে আমরা সেন্টার থেকে প্রথমে লোক আনি, যে সেন্টারে যখন ফোন করছি, ওরা বলছে কাজ করবে না, যত টাকা দাও ওরা বলছে কাজ করবে না এখানে। আমরা অবাক হচ্ছি কেন কাজ করবে না, টাকা পয়সা তো আমরা দিচ্ছি, ইভেন আমরা ডাবল অফার করেছি, তখনও বলছে যে না আমরা কাজ করবো না। আমরা বুঝতে পারছিলাম না কিছু। জিনিসটা তখন ক্লিয়ার হলো, এই যে তোমাকে বলছি না যে ওদের একটা ভাড়াটে রয়েছে, তো ওকে বললো যে তুমি কাজ করবে, তো বলে হ্যাঁ কেন করবো না, কাছের থেকে কাছে, হুম। একদম আমার বাড়ির সামনে, আমি তাহলে সুবিধাই হবে আমার, আর ভালো টাকাও দিচ্ছে, ওটা কাজও সেরকম কিছু নেই, কারণ বাড়িতে 3টে মানুষ থাকে, ঠিক আছে, ওই দাদাটা, আমার শ্বশুরমশাই আর আমার হাজবেন্ড থাকতো, ঠিক আছে, আর আমি তো খালি রাত্রেবেলাটা ওদের বাড়িতে থাকতাম, বা সারাদিন আমি আমার বাড়িতে কলেজে থাকতাম, তো ঝামেলা কিছুই নেই, শুধু রান্না বান্না করতে হতো আর ঘর পরিষ্কার, আর কিছু কাজ ছিল না ওনার। তো উনি প্রথম দিন এসছে, আমার শ্বশুরমশাই ওনাকে সব দেখিয়ে দিয়েছেন, সন্ধ্যেবেলা এসছেন, ঠিক আছে, 6টার সময় এসছেন, এবার ওনাকে সব কাজ দেখিয়ে দিয়েছে। দেখানোর পর আমার শ্বশুরমশাই বললেন যে তুমি কাজ করো, আমি একটু আসছি, আমি একটু বাজার করে আসছি। এবার আমি তোমাকে ওদের বাড়ির স্ট্রাকচারটা বলছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ওদের না দোতলা বাড়ি, ঠিক আছে, ওদের নিচে 2টো ঘর, একটা ডাইনিং আছে, আর ঠিক ডাইনিং এর পাশ থেকে সিঁড়িটা উঠেছে দোতলার। এবার ওদের না নিচ তলাটাই সারাক্ষণ আলো জ্বলে, দোতলা, এন্টায়ার দোতলা, বুঝলে, এন্টায়ার দোতলা, আর ছাদে কোনো লাইট জ্বলে না, সারাক্ষণ অন্ধকার থাকে। আমার শ্বশুরমশাই লাইট জ্বালাতে দেন না। ইভেন ওদের বাড়ির বাইরে, ওদের যে বাড়িটা, ওদের অনেক বড় জমি, ঠিক আছে, তার মধ্যে ওদের বাড়িটা রয়েছে, তার পাশে ওর কাকার বাড়ি রয়েছে, তার পাশে ভাড়াটেদের বাড়ি,
আর বাকি জায়গাটুকু গাছপালা একদম মানে ঝোপঝাড় মতন অবস্থা, ঠিক আছে, বাইরে একটা লাইট নেই, সারাক্ষণ অন্ধকার হয়ে থাকে। তো ওদের নিচতলাটা আলো জ্বলে আর উপরতলাটা আলো জ্বলে না। তো আমার শ্বশুরমশাই আর কি বলে গেল যে তুমি কাজ করো, আমি আসছি। তো উনি আর কি রান্না বান্না শুরু করে দিয়েছেন, তো তরি তরকারি সব কেটে রেখেছে, মাছ ফাছ ভেজে রেখেছে, আটা মাখছে যে আমি আটাটা মেখে রান্নাটা বসাবো। সেই সময় আর কি উনি, এটা যদি আমরা পরে জানতে পারি, আহ উনি আর কি শুনতে পান ওপরতলা থেকে গোঙানির আওয়াজ আসছে। উনি না প্রথমে উনি জানতো যে আমাদের বাড়িতে এই যে দাদা রয়েছে ও অসুস্থ, ভেবেছ তো ওপরে ও রয়েছে, ও রকম করছে। তো উনি কি করেছে, উনি সিঁড়ির কাছটা এগিয়ে গেছে, মানে নিচের দিকটা এগিয়ে দেখার চেষ্টা করছে যে উপরে কেউ আছে কিনা। ওনার কি মনে হলো না, যে উনি আরো দুটো সিঁড়ি উঠে দেখলেন। এবার সিঁড়ি থেকে উঠে বাঁদিকে একটা ঘর আর ডান দিকে একটা করিডোর মতন রয়েছে, ওখানে ডান দিকে একটা ঘর, ঘরটা পেরিয়ে একটা বাথরুম, বাথরুম থেকে তারপর উঠে যায় সিঁড়ি ছাদের সিঁড়ি। উনি প্রথম সিঁড়িটায় উঠলেন, দোতলার সিঁড়িটা। তখন আর কি ওই গোঙানির আওয়াজটা না বেড়ে গেল। আর উনি না মানে ওখান থেকে না নড়তে পারছেন না চড়তে পারছেন। ওনার তখন বলছে যে ওনার ভয় লাগতে শুরু করে দিয়েছে। উনি বলছে তখন আমার গায়ে না কাঁটা দিতে শুরু করে দিয়েছে, যে মানে ভীষণ, মানে ওনার মনে হচ্ছে যে কিছু একটা ভুল হয়েছে, যে সামথিং ইজ রং। তো উনি না মানে উঁকি ঝুঁকি মারতে 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 দেখছে, মানে একটু আরো যখন দেখছে তখন দেখছে যে বাঁদিকের যে ঘরটা উনি স্পষ্ট দেখতে পাচ্ছেন, এটা কালো মতো কিছু, মানে একটা মানুষ যদি উবু হয়ে বসে থাকে না, যেরকম একটা অবয়ব আসে, দেখছো ওরকম একটা কিছু। উনি না ভয় পেয়ে গেছে। মানে বাসন মাজার সময় যেরকম ভাবে উবু হয়ে বসে থাকে ওরকম ভাবে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে উবু হয়ে বসে হাত দুটো হাঁটুর মধ্যে জড়িয়ে, মাথাটা হাঁটুর মাঝ মানে পা দুটোর মাঝখানে, মানে হাঁটু দুটোর মাঝখানে মাথাটাকে নিচু করে মানে বুজে রেখেছে। আচ্ছা আচ্ছা। ওরকম একটা অবয়ব উনি দেখতে পাচ্ছেন, যে উবু হয়ে বসে মাথা নিচু করে কিছু রয়েছে। উনি দেখে এত ভয় পেয়ে গেছেন, মানে উনি না ওখান থেকে নড়তে পারছেন না, উপরে উঠতে পারছেন না, নিচেও নামতে পারছেন না, মানে কাঁপছে লিটারেলি, মানে চেঁচাতেও পারছেন না, চেঁচিয়ে কাউকে ডাকবে। উনি ওখানে মানে জাস্ট স্ট্যাচু হয়ে ফ্রিজ হয়ে গেছে। যে তারপর উনি দেখছেন যে ওরকম মানে বসেছিল যে গোঙাচ্ছে, এবার তখন না গোঙানি নেই, আর তখন যেমন মানুষের আক্রোশে যেরকম গো 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 একটা আসে না, গু গু করে আওয়াজ করে আক্রোশে, ওরকম আওয়াজ হচ্ছে। তারপর কিছুক্ষণ পর ওই জিনিসটা আর কি সোজা হয়ে দাঁড়ালে যেরকম হয় সোজা হয়ে দাঁড়ালো। আর স্পাইডার দেখেছো স্পাইডার কিভাবে চলে, মানে মাকড়সা কিভাবে হাঁটে, ঠিক ওইভাবে উনি বলছে, ঠিক ওইভাবে হামাগুড়ি দিয়ে দিয়ে ওই বাঁ দিক থেকে ওই সোজা এসে ডান দিকের ঘরের কাছটা গিয়ে সিঁড়ি থেকে ছাদে উঠে গেল। উনি ওটা দেখে এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে, উনি কোনো মতে বাড়ির মানে ছুটে বেরিয়ে এসছে। ইভেন আমরা এবার যখন 7:30-8টার সময় আমার শ্বশুরমশাই বাজার করে এসে দেখছে আর কি মেন গেট হাঁ করে খোলা, একটা মানে ছোট কিপ্যাড ফোন নিচে পড়া, মানে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, পাখা লাইট জ্বলছে, পাখা চলছে, ওদিকে গ্যাস জ্বলছে, ঠিক আছে, গ্যাস জ্বলছে, পাশে কড়া বসানো, আটা এরকম মেখেছে, যে আটা মাখা চারদিকে আটা ফাটা ছড়িয়ে। উনি তো রেগে গেছেন, দাদাটাকে ফোন মানে ওই দাদাটাকে ফোন করেছে, ফোন করে বলছে দেখ এই যে তুই যে কাজের মেয়েটাকে পাঠালি, দেখ ও চলে গেছে। এবার ও আর কি তার ওর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে যে কি হয়েছে না হয়েছে। 1 সপ্তাহ পরে আমরা জানতে পারি রাজাদা, মানে ওই দাদাটা আমাকে ফোন করে বলে, আমি বলেই দিলাম নামটা রাজাদা। তো আমাকে ফোন করে বলে তুই জানিস কেন ও পালিয়ে এসে? আমি কেন? বলছে তুই বিশ্বাস করবি না, ও 1 সপ্তাহ ও ধুম জ্বরে ছিল, ঠিক আছে, এখন কিছুটা সুস্থ হয়ে আমাকে পুরো ঘটনাটা বললো, এই ঘটনা ঘটেছে তোদের বাড়িতে। তুই বুঝতে পারছিস জিনিসটা তোরা কোথায় কোন পর্যায়ে পৌঁছে গেছে। এবার সেই সময়টা এমন একটা সময় ছিল না প্রস্তাব দেওয়া, মানে আমরা বাড়িতে কাউকে এনে পুজো করাতেও পারবো না, কাল অসুখ চলছে, বাড়িতে এনে পুজো করানো যাবে না, মানে আমাদের হাত পা বাঁধা। মানে আমি না তখনও জিনিসটাকে আমি বুঝতে পারছি কিছু একটা হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি না তখন আমি মানতে পারছিলাম না যেটা কি হচ্ছে, কেন আমার মনে হয় এটা ভুল ভাল বলছে। আমি তো তুমি কি বলছো, ও ভুল ভাল বলছো, ও কাজ করবে না বলে এইসব মিথ্যে কথা বলছে, তুমি রাখো তো। আমি বিশ্বাস করিনি এইসব জিনিসে। দেখো আমার সাথে এইসব জিনিসগুলো কখনো আগে ঘটেনি, আমি কেন কিভাবে বা বিশ্বাস করতাম না? এতদিন গল্পে পড়ে এসেছি, সিনেমায় দেখেছি, জিনিসগুলো কখনো আমার সাথে ঘটেনি। এবার
আমার বাবা মা ওই সবগুলো শুনে তো আমার বাবা মা বলছে ঠিক আছে না, আমার বাবা বলছে আমি থাকবো ওদের বাড়িতে আজকে রাতে, উপরের ঘরেই আমি শোবো, আমি দেখবো কি আছে। হুম, আমার বাবা গোস্বাবদা, আমার বাবা ভীষণ সাহসী মানুষ, ঠিক আছে। আমার বাবার লাইফে এমন এমন ঘটনা আছে, তোমাকে বলবো পরে অন্য কোনো সময়, মানে শুনলে তোমার হাত পা কাঁপবে, ঠিক আছে। এমন এমন ঘটনা আছে। আমার বাবা ভীষণ রাশভারী মানুষ, হুট করে ভয় পায় না সে। তো ওদের বাড়িতে আমার বাবা গেছে, হুম, ওই দিন রাত্রেবেলায় ওরা যায়, তো ওরা আমার বাবা আমি উপরের ঘরেই শোবো, ওই ঘরটাতে। তো রাত্রেবেলা শুয়েছে আমার বাবা, ঠিক কিছুক্ষণ পর, 1 ঘন্টা পর শুয়েছে, 1 ঘন্টা পর আমার বাবা আর মা হন্তসন্ত হয়ে নিচে নেমে আসে। হুম, আমি উঠে বলছি কি হয়েছে তোমরা নিচে নেমে এলে? মা বলছে কিছু হয়নি, তুই ঘুমা, কাল সকালে কথা হবে। আমি বলছি কেন, কি হয়েছে বলো? বাবাকে দেখছি না, বাবা দরদর করে ঘামছে। আমি বলছি কি হয়েছে, বাবা শরীর খারাপ হচ্ছে তোমার? বলছে না আমার কিছু হয়নি, তোরা ঘুমা। তো আমার শ্বশুর মশাই উঠে এসেছে, কি হয়েছে কি হয়েছে, আপনি এরকম করছেন কেন? বলছে কিছু হয়নি দাদা, আপনি ঘুমান না, কিছু হয়নি, কাল সকালে কথা হবে। হুম, আমি বলছি ঠিক আছে ঠিক আছে বলে, আর তখন আর কোনো কথাবার্তা হয় না। তখন সেদিন কি হয়, একটা ঘরে বিছানা, আমি, আমার শ্বশুর মশাই, আমি, আমার হাজবেন্ড, আমার মা শুয়ে, তার পাশে আমার বাবা, মানে একটা বিছানায় আমরা এতজন শুয়েছি, ঠিক আছে। সেদিন পরের দিন সকালবেলা আমার মা বলছে যে তোর বাবা খুব ভয় পেয়েছে রাত্রেবেলা। আমি বলছি কেন, কি হয়েছে? বলছে, তো বাবাকেই জিজ্ঞেস কর। আমি বলছি যে কি হয়েছে বলো। আমার শ্বশুরমশাই এসে বলছে হ্যাঁ বলুন কি হয়েছে, আপনি কালকে ওইভাবে এলেন, আমি তো ভয় পেয়ে গেছি আপনার একটু শরীর খারাপ হলো কিনা। বাবা বলছে যে কিছুই হয়নি, বাট আমি না একটা জিনিস দেখেছি। বললাম কি দেখেছো? হুম, বলছে ওরা ওই দোতলার ওই ডান দিকের ঘরটায় শুয়েছিল, আমার বাবা ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে, হুম, আমার মাও ঘুমিয়ে পড়েছে। আমার বাবার না জেনারেলি, আমার বাবা ঘুমালে কি বলে, আমার বাবা আর আমি আমরা দুজনেই সময় ঘুমালে না, মানে যাই হয়ে যাক না কেন, আমাদের ঘুম উঠ করে ভাঙে না। উল্টে Okay. আমার মায়ের ঘুম খুব সজাগ, মানে একটা পিন পড়লে আমার মা ঘুম থেকে উঠে যাবে। হুম, হুম, সেদিন হয়েছে ঠিক উল্টোটা, আমার মা পুরো গভীর ঘুমিয়ে গেছে, ঠিক আছে। হুম, বা কোনো এত কিছু যে আমার মা বুঝতেও পারিনি, জানতেও পারিনি। আমার বাবা হুম, ঘুম বলছে, আমার হুট করে ঘুমটা ভেঙে গেল, জানি না কি হলো, আমার ঘুমটা ভেঙে গেল। হুম, ঘুমটা ভেঙে আমি উঠে বসলাম, উঠে বসে আমি একটা চক্কর মারলাম। উঠে বসে আমি একটা চক্কর মারলাম। তারপর না হুট করে কি মনে হলো কি না, ওই ওদের না উপরের ঘরগুলোর দরজা নেই কোনো, মানে সবে নতুন হয়েছে তো, উপরের ঘরটা, উপরে মানে সেকেন্ড ফ্লোরটা নতুন নতুন হয়েছে ওদের, তো একদম পুরো সব ফার্নিশড করা, কিন্তু কোনো দরজা নেই, কারণ ওপরে কেউ থাকে না। ওরা তো ওই কটাই মানুষ, সবাই নিচেই থাকে। তো মা বাবা দেখতে পেলো ওই ব্যালকনির ওদিকটা গেছে, বলছে আমি দেখলাম না কেউ না চলে গেল, আমি স্পষ্ট কিচ্ছু দেখিনি। আমি যার জন্য ওই মানে একদম ওই দরজার যে একটাই বলো না চৌখাট হয় না, ওই চৌখাটের কাছে এসে দাঁড়িয়েছে। হুম, বলছে তখন আমি স্পষ্ট দেখছি যে ওই সোজা গিয়ে আবার এদিকে মানে কি হয় না, সিঁড়িটা সোজা গিয়ে আবার বেঁকে যায় তো। হুম, হুম, বলছে ওই যে বাঁকটা ওখান দিয়ে আমি দেখলাম যে একটাকে এরকম মাথাটা হেলিয়ে উঁকি মেরে দেখলো, দেখে আবার ওপরে ছাদে চলে গেল। মানে আমার বাবা ওটা দেখে আর কি ভয় পেয়ে গেছে, মানে এত ভয় পেয়ে গেছে যে মাকে তখন ডেকেছে যে তুমি ওঠো, তাড়াতাড়ি ওঠো, নিচে চলো, আমি এখানে শোবো না। আর বলছে আমার হুট করে আমার গাটা ভারী হয়ে গেল কিরকম ভাবে। ওরা নিচে নেমে এলো, নিচে আর কি সেদিনে তো শুয়ে পড়লো। তো আমার বাবা বলছে আমি এখানে আর থাকছি না, হুম, হুম, আমি এখানে আজকের পর থেকে আর থাকবো না, আসবো চলে যাবো, কিন্তু থাকা থাকি আর হবে না, মানে থাকা থাকি আর চলবে না। বাট তখন আর কি আমার হাজবেন্ড আমার মাকে বলে যে দেখো কাকিমা, আমার মা বেঁচে থাকতে এই জিনিসগুলো হয়েছে, আমি সব বুঝেছি, আমার মনে হয় আমাদের কাউকে দেখানো উচিত। আমি পুরোপুরি শিওর যে আমাদের বাড়ি থেকে ও কিছু করেছে। আমার মা ফার্স্টে পাত্তা দেয়নি, যে তুমি কি বলছো, যে না কাকিমা আমার মা বেঁচে থাকতেও আমাকে বলে গেছে, ঠিক আছে তুমি চলো আমি দেখাবো তোমাকে। ইভেন তুমি যখন আজকে আমি যখন যখন তোমাকে ফোন করলাম, তখন আমি তোমাকে বললাম যে আমরা প্রচুর লোকের কাছে গেছি, কি বলতো আমরা কোনো প্রপার সলিউশন পাইনি প্রথমের দিকে। হুম, তো আমার মাকে যখন বললাম, আমার মা একটা লোকের কাছে যায়, তো সত্যি বলতে আমরা কোনো সলিউশন পাইনি, আমি তো এই জিনিসগুলো চলছিলই, হুম। মানে স্পিরিচুয়াল ইভেন্টুয়ালি কোনো আমি। হেল্প পাও দেখে হ্যাঁ বলো। স্পিরিচুয়াল কোনো হেল্প প্রপারলি কাজে লাগে না তোমার? না আমরা কোনো রকম কোনো হেল্পই আমরা পাইনি, মানে কোনো রকম কোনো সলিউশনই পাইনি, মানে পরপর পরপর টাকা খরচা হয়ে গেছে। এমনকি তোমাকে আমি মানে এই ঘটনাটা মানে তোমাকে আরেকটা ঘটনা আমি তোমাকে বলছি, এটা আমার সাথে হয়েছে, আচ্ছা। ঠিক আছে। মানে আমি আর আমার হাজবেন্ড আমরা অনেক রাত অব্দি জেগে থাকি, ঠিক আছে, আমরা গল্প করি, নালে কিছু ফিল্ম দেখি বা কিছু। হুম, তো সেই সময় না আমার এক্সাম চলছিল, এবার আমার এক্সামের সময় না আমি সারা রাত জেগে পড়ি, ঠিক আছে, মানে আমার এটা আমার নেচার। হুম,
তা আমি ওই ওপরের ঘরে বসে পড়ছি, মানে সব লাইট ফাইট জ্বলছে আর আমার সামনে আমার হাজবেন্ড বসে আছে। ওকে। ঠিক 2-2:30 বাজে, আমি স্পষ্ট শুনতে পেলাম, মানে আমি স্পষ্ট আমার কানে শুনলাম যে কেউ আর কি হেঁটে 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 গেল ওই দরজার সামনে দিয়ে। আমার না গায়ে কাঁটা দিয়ে উঠেছে। আমি বলছি ভাই কি হচ্ছে, ভাই কেউ কি এসছে? আমি বললাম তোর বাবা এসছে মনে হয় উপরে, দেখ তো। ও টর্চ ফর্চ জ্বালিয়ে লাইট ফাইট জ্বালিয়ে গিয়ে দেখলো কেউ কোথাও নেই, ওর বাবা ঘুমাচ্ছে, বাইরে থেকে দরজা বন্ধ করা। ওর যে ওই দাদাটা সেও ঘুমাচ্ছে, তারও বাইরে থেকে মানে বাইরে থেকে ওর বাইরে থেকে দরজাটা বন্ধ করে রাখা হয়। ওখানে তো নর্মাল যেরকম বন্ধ করা ছিল ওরকমই বন্ধ করে রাখা আছে, ও তো ওঠেও নি। আর এদিকে ওর বাবাও ঘুমাচ্ছে, তো কেউ উঠে ও উপরে ওঠবার নেই, আমরা দুজনই আছি। আমরা দুজন একটু ভয় পেয়ে গেছি শুনে। তখন তাও আমার হাজবেন্ড বললো, "দেখ, তোর মনের ভুল হয়েছে, কিছু তুই চল, কিছু হয়নি, তুই ইঙ্গিত হয়তো তোর মানে ভ্রমণটা বা কিছু, তুই ওপরে চল, তোর পড়া বাকি আছে, তুই পড়।" তো বলে আমরা আবার ওপরে এসেছি। এবার সেই সময় না আমরা সব লাইট জ্বালিয়ে দিই, তারপর আর আমরা লাইট অফ করিনি। তারপর শুরু হলো মানে ছাদের ওপর দিয়ে কেউ দৌড়ে 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 গেলে যেরকম আওয়াজ হয় না, ওরকম আওয়াজ। মানে এত ভয় পেয়ে গেছি আমরা। তোমাদের বাড়িটা কত তলা ছিল? দোতলা। দোতলা, তার উপরে ছাদ। হ্যাঁ। এবার একটা জিনিস তোমাকে আমি বলছি, এই যে আমার শাশুড়ি মা মারা যান না, তারপর থেকে ওদের বাড়িতে না একটা ঠাকুর পুজো হতো, না একটা ধূপ ধুনো পড়তো, না কিচ্ছু হতো। ইভেন যে ঠাকুরের ফটোগুলো ছিল, আমার শ্বশুর মশাই হচ্ছে বামাখ্যাপার দীক্ষিত, ঠিক আছে, উনি হচ্ছে তারামার দীক্ষিত। মানে ওদের বাড়িতে বছরে একটা কালী পুজো মাস্ট ওরা করবেই। কিন্তু আমার শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে মানে বাড়িতে তো পুজো করেই মানুষ, মানে নর্মাল যেরকম ঘরে পুজো হয় সেই পুজো হওয়া বন্ধ হয়ে গেল, নিত্য পুজোও বন্ধ হয়ে গেল ওদের বাড়িতে। ঠাকুরের ফটো মানে নষ্ট হয়ে যেতে শুরু করলো, বুঝলে তো? 3-4টে ফটো আমরা ফেলে দিয়েছি। মানে মানে কোনো, হ্যাঁ, কোনো ঠাকুর ফাকুরের কোনো ফটোই ছিল না সেই সময় ওদের বাড়িতে। মানে সবই আমাদের ফেলে দিতে হয়েছিল, নষ্ট হয়ে যাচ্ছে, নালে পড়ে ভেঙে যাচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে। এবার আর তার উপর তো ওই প্রত্যেক দিন আমার হাজবেন্ডের গায়ে আঁচড়ের দাগ, আমার শ্বশুরমশাইয়ের গায়ে আঁচড়ের দাগ, মানে এইভাবেই আর কি কাজ ছিল, জানো তো। এবার আমি এইসবের মধ্যে থেকে এত বেশি মানে বিরক্ত হয়ে যাই যে তখন আর কি সেই সময় আমাদের মধ্যে থেকে ঝামেলার মধ্যে না ঝামেলা শুরু হয়। ঠিক আছে, মানে আমাদের সম্পর্কটা না অন্যরকম সম্পর্ক ছিল, উৎসব দেয় না, আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ওই জিনিসটা না আস্তে 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 খারাপ হতে শুরু করে। এবার এই জিনিসটা না এবার আমাদের রিলেশনশিপের উপরে এফেক্ট করছিল। এইসব যে ঘটনাগুলো হ্যাঁ, হ্যাঁ। এবার একটা জিনিস তোমাকে আমি বলছি, এর মধ্যে থেকে এই যে তোমাকে আমি বললাম না যে আমার শ্বশুর মশাইয়ের সাথে আমার হাজবেন্ডের ডিরেক্ট কোনো কনভারসেশন হতো না, ঠিক আছে, এর পিছনেও হাত ছিল ওই কাকাকে। ঠিক আছে, মানে কাকা কাকি বলবো না, কাকা, ওর হাত ছিল। মানে ও সারা মানে এই জিনিসগুলো তো চলছিল, তার মধ্যে থেকে তো এই আরো আর কি আমার শ্বশুরমশাইকে প্রভোগ করতো বেশি বেশি করে, একটা ছেলের সাথে সম্পর্ক নষ্ট হয়, আমার সাথে সম্পর্ক নষ্ট হয়, আমার ফ্যামিলির সাথে ঝগড়া ঝামেলা, সারাক্ষণ আমাদের বাড়িতে অশান্তি লাগাতো। এর মধ্যে তোমাকে বললাম, আমাদের বাড়িতে একটা কুকুর আছে, ঠিক আছে। ওকে। প্রত্যেকদিন রাত্রেবেলা 3টে 3:30 সময় আমরা না ও কুকুরটাকে ডাকতে শুনতাম, প্রত্যেকদিন। একদিন আমি এই জিনিসগুলো তো চলছে, মানে ধরো তখন কি মাস, তখন ধরো 2023 ধরো জানুয়ারি চলছে, ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি চলছে, মানে বলতে গেলে একটা বছর আমরা সহ্য করছি জিনিসগুলো, ঠিক আছে। আমার শাশুড়ি মা মারা যায় জুন মাসে, তখনই হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারি এরম টাইম চলছে। একদিন আমরা ওরকম প্রত্যেকদিন রাত্রেবেলা 3টে 3:30 সময় ওরকম আমার সাথে আবার ডাকে আর কি কুকুরটা। একদিন আমি বিরত হয়ে গেলাম যে ভাই এই কেন ডাকে রাত্রেবেলা, আজকে দেখবোই আমি যে কি হয় রাত্রেবেলা, যে সারাদিন ঠিকঠাক থাকে, সারাদিন কোনো চেঁচামেচি নেই, কিছু নেই, রোজ রাত্রে 3টের সময় কেন ডাকবে, কি হয়? আমার হাজবেন্ড জেগেছিলাম সেই সময়, তো ওরকম 3টের সময় ডাকতে শুরু করেছে। আর আমরা না ডাইনিং রুমের জানলাটা ফাঁক করে দেখছি, ও কুকুরটা না আমাদের ওই দরজার সামনে শুয়ে থাকতো, জানো তো, মেন গেটটা যেটা, মেন গেটের সামনে ও শুয়ে থাকতো। দেখছি না মানে একটা লোক, ঠিক আছে, মানে এই মানে গায়ে চাদর ফাদর ঢাকা দিয়ে আমাদের ওই দরজার কাছে বসে কিছু একটা করছে। আর ওকে দেখতে পেয়ে কুকুরটা জোরে জোরে চেঁচাচ্ছে, যে কুকুরটা চেঁচাতে শুরু করলো পরিমরি করে উঠে, ওদের বললাম না আমাদের বাড়িতে ওদের অনেক প্রচন্ড ঝোপঝাড় মতো গাছপালা, ঠিক আছে, বড় বড় গাছপালা, আমরা বুঝতে পারলাম না কোথায় গেল, মানে পালিয়ে গেল, ঠিক আছে, বুঝতে পারলাম যেটা।
আমরা বাইরে বেরিয়ে এলাম, বাইরে বেরিয়ে এসে দেখছি ওদের না যেহেতু প্রচুর গাছপালা আছে, তোমাকে বললাম না বাড়ির উঠোনটা পুরোটাই মাটি মাটি। মাটি খুঁজলে দেখলে, মাটি খোঁচালে যেরকম একটা হয় না, যে চারদিকে মাটি পড়ে থাকে, একটা গর্ত গর্ত মতন হতে হয় ওরকম। আর আমার হাজবেন্ড বলি হাত দিস না, ঠিক আছে, তুই ওখানে হাত পা কিছুই দিস না, থুতু ফেল 2-3 বার, থুতু ফেলে বাড়ি চলে যাও, ঘরে ঢুকে যাও, ওখানে বেশিক্ষণ থাকার দরকার নেই। তখন 3বার থুতু ফেলে ঢুকে গেল। মানে আমি মাকে জানাই পরের দিন সকালবেলা, মা না এটা শুনে একটু টেন্সড হয়ে গেছে যে কি হচ্ছে এই জিনিসগুলো। এবার সেই সময় তোমাকে তো বলছি আমাদের ঝামেলা চলছে, বাট আমি তো কোনো ভালো লোকও খুঁজে পাচ্ছি না যে আমাদের একটা প্রপার সলিউশন দেবে। আমরা তো এইসবের মধ্যে দিয়ে যাচ্ছি। এবার এই জিনিসগুলো আমাকে খুব বেশি এফেক্ট করছিল, কারণ আমি এগুলো কখনো আর কি এইসবের মধ্যে দিয়ে যাইনি, এগুলো কখনো আমার সাথে হয়নি, প্রথমবার আমার সাথে ঘটছে। মানে আমি এতটা বেশি মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলাম না সবকিছুর মধ্যে দিয়ে, মানে আমি পাগল পাগল টাইপের হয়ে উঠেছিলাম। তো আমার হাজবেন্ডের সাথে এই সময় প্রচন্ড ঝামেলা হতো। এবার ও না কিরকম একটা হয়ে যাচ্ছিল দিন দিন, মানে সারাক্ষণ বাইরে বাইরে থাকতো, ঘরে থাকতো না, ঘরের প্রতি কোনো মনই নেই। আমার সাথে তো কথায় কথায় ঝগড়া হতেই হতো। তো সেই সময় আমি একটা ডিসিশন নিই যে আমার মনে হয় আমাদের আলাদা হয়ে যাওয়াটা বেটার। এত ঝগড়াঝাটি হচ্ছে এইসব দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, সেই সময় আর কি এত ঝগড়াঝাটির জন্য আমরা একটা সময় আমরা মানে ডিসিশন নিই মার্চের দিকে, 2023-এর মার্চে আর কি লাস্টে আমি আর না পেরে মানে আমি আমার বাড়িতে চলে আসি, মানে পুরোপুরি ওর সাথে পুরো সব কন্ট্যাক্ট বন্ধ করে দিই। প্রায় 7-8 মাস আমাদের মধ্যে কন্ট্যাক্ট বন্ধ থাকে। এটা তুমি কোন সময়ের কথা বলছো? আহ, এটা আমি বলছি তোমার 2023-এর মার্চে আর কি, আচ্ছা, 2023-এ okay, মার্চে। হুম, ঠিক আছে, মানে একটা বছর এই জিনিসটা চলেছে, মানে 7-8 মাস পরে আমাদের মধ্যে কোনো কথা কিছু নেই, ঠিক আছে। ওকে, পুরোপুরি কন্ট্যাক্ট বন্ধ হয়ে যায়, আমি নিজে থেকে বন্ধ করে দিই। এবার আমি না মায়ের কাছে রোজ শুনতাম যে ওদের বাড়ির যে প্রবলেম গুলো চলছিল, আমি বেরিয়ে আসার পর ওই জিনিসগুলো একদম তুমুল ভাবে চলে, মানে ওগুলো আরো বেশি বাড়াবাড়ি মানে আগে তো খালি রাত্রেবেলা জিনিসগুলো হচ্ছিল, এখন দিনের বেলাও হচ্ছে। আচ্ছা, ওকে, ইভেন এইরকম হয় যে ওর বাবা হঠাৎ করে মানে জানি মানে কোনো কারণ ছাড়াই মানে হঠাৎ করে এরকম সিঁড়ি থেকে উঠেছে, মানে সিঁড়ি থেকে কিছু একটা কাজ করতে উঠেছিল ওদের না, মানে দোতলার যে সিঁড়িটা উঠছে দোতলার দিকে, ওখানে একটা বেসিন রয়েছে, মুখ ধুতে বা কিছু করতে বাবা উঠেছিল, ঠিক আছে, 3টে সিঁড়ি পড়ে ওই বেসিনটা, 3টে সিঁড়ি দিয়ে একটা মানে যদি পা পিছলে পড়েও যায়, মানে তার কতটাই বা মাথায় হয়তো চোট লাগবে, মাথাটা ফুলে যাবে। ওর বাবা এমন ভাবে মুখ থুবড়ে পড়ে না, ওর বাবার আইব্রোর কাছে 3টে সেলাই পড়ে। পড়ে গেছিলেন মানে স্লিপ কেটে পড়ে গেছিলেন নাকি? জানি না কিভাবে পড়ে গেছে। উনি বলছেন মনে বলছে আমি উঠেছি মুখ ধুতে, কি মনে হলো আমি জানি না, তারপর তো আমি পড়ে গেলাম, মনে হলো সেদিন আমাকে ঠেলে দিল। ঠেলে দিল? হ্যাঁ, পা পিছলে যদি পড়ে একটা, মানে 3টে সিঁড়ি, বুঝতে পারছি 3টে, 1 2 3টে সিঁড়ি, 3টে সিঁড়ি থেকে একটা মানুষ যদি পড়ে যায় তার কতই বা লাগতে পারে বলো তো, মানে সে মুখ থুবড়ে কিভাবে পড়ে, মানে আমি ধরো স্লিপ খেয়ে পড়েও গেল কত জোরেই বা পড়বে। ওকে, এত জোরে পড়েছে যে আইব্রোর কাজটা এমন ভাবে কেটেছে যে 3টে সেলাই পড়ছে, মানে তুমি বুঝতে পারছো 3টে সেলাই পড়েছে। মানে তখন আমি, এটা তখনের কথা না, তখন আমাদের প্রায় 6-7 মাস হয়ে গেছে আমাদের মধ্যে কথাকথি বন্ধ, তারপরের ঘটনা বলছি আমি এটা। মানে আমিও তো শুনে মানে আমিও মানে শুনে ভীষণ শহরে, আমি মার সাথে গেছি, হসপিটালে গেছি, কারণ কেউ নেই যাওয়ার মতো, মানে ওই যে কাকা কাকি ওরা নামেই আছে, ওরা কোনো কিছুতেই আসে না, ঠিক আছে, ওরা শুনেও চুপচাপ। আমার হাজবেন্ড পুরো একা পড়ে গেছে ওই সময়টা, ওরকম ভাবে মানে ও বাড়িতে এসে দেখছে রক্তে ভেসে যাচ্ছে পুরো বারান্দাটা। আর উনি বাবাকে পড়ে তাড়াতাড়ি, হ্যাঁ উনি পড়ে রয়েছে, কেউ নেই সে যে তুলবে। এদিকে পাশেই ভাইয়ের বউ রয়েছে। মানে সেম বাড়িতেই থাকে কি ভাই ভাই? না সেম বাড়িতে না, বলছি না ওদের দোতলা বাড়ি, তার পাশেই হচ্ছে ওদের কাকা কাকিদের বাড়িটা, জমিটা একই জমির মধ্যে থাকে, ওরা কোনো পার্টিশন নেই, আচ্ছা, বুঝলে, ওদের বাড়িটা মিডিলে, এক পাশে ভাড়াটে আছে আর এক পাশে ওর কাকা কাকির বাড়ি, আর ওদের বাড়িটা একদম মিডিলে। এবার যতই হোক না কেন একটা মানে শুনছে পড়ে গেছে, তাই তো দাদা হয়, বড় দাদা পড়ে গেছে, ভাই হচ্ছে তার আশাটা কর্তব্য, বেরোলোই না ঘর থেকে, ঘরের মধ্যে চুপচাপ করে বসে রয়েছে ওরা। শুনতে পেয়েছে ওদের, যে পড়ে গেছে? হ্যাঁ, আর ওরা না ভীষণ ক্রিপি টাইপের, ঠিক আছে, প্রচন্ড ক্রিপি প্রস্তাবটা। ওদের বাড়িটা সারাক্ষণ অন্ধকার, মানে ঘুটঘুটে অন্ধকার হয়ে থাকে সারাক্ষণ, ওরা জানলা দরজা পর্দা দিয়ে রাখে। ওই যে কাকা, ওনা নিজের বউকে সারাক্ষণ ঘুমের ওষুধ দিয়ে রাখে, ঠিক আছে, সারাক্ষণ ঘুমের ওষুধ দিয়ে রাখতো।
হয়তো প্রচন্ড কৃপি ওরা, মানে প্রচন্ড কৃপি ওদের বাড়িতে না। আমি মানে একটা বাড়িতে কি হয়, অ্যাটলিস্ট একটা ঠাকুরের ছবি থাকে তো, মানে ক্যালেন্ডারের মধ্যে থাকুক বা যাই থাকুক, একটা ছবি তো মানুষ রাখে ঠাকুরের। কিচ্ছু নেই ওদের বাড়িতে। আমি কি আজ মানে একবার কি দুবার গেছিলাম আমি ওদের বাড়িতে, কিচ্ছু নেই ওদের বাড়ি। আর একটা জিনিস তুমি নিশ্চয়ই শুনেছো, যে বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে না, তোমার বাড়িতে যদি পাখি থাকে বা মাছ থাকে, তারা কিন্তু মরে যায়, মানে বাঁচে না। হুম 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 এরকম হয়েছে। আমার হাজবেন্ড আর আমি না, আমরা প্রচন্ড পশু পাখি ভালোবাসি, ঠিক আছে। মানে আমাদের একটা নিজস্ব টিয়া পাখি রয়েছে। আমরা আরেকটা টিয়া পাখি কিনে, আমার দুটো দুটো টিয়া পাখি কৌস্তবদা অস্বাভাবিকভাবে মরে গেছে। আচ্ছা। অস্বাভাবিকভাবে মরে গেছে। রাত্রেবেলা তখন একদম ছোট ছোট আমরা কিনে এনেছি। হুম রাত্রেবেলা খাওয়ালাম, সকালবেলা উঠে দেখছি নেই, আর মরে গেছে। খরগোশ, খরগোশ এই দেখলাম রাত্রেবেলা ঠিক আছে, সকালবেলা উঠে দেখছি কেউ ঘাড় মুটকে রেখে দিই, মানে একদম ঘাড় মোটকে? গলাটা ধরে মুচড়ে দিলে যেরকম হয় না, মানে প্যাঁচের মতো, যেরকম আমরা প্যাঁচ মানে বটলের ছিপে যেরকম আমরা গোড়াই না, হুম হুম ওইভাবে যদি ঘুরিয়ে দিই আমরা, যেরকম হুম একটা থাকে ওইভাবে রেখেছে, এতটা ক্রিপি ভাবে। আমার যে টিয়া পাখিটা ছিল, ঠিক আছে, ওর তো পুরো মানে মাথা আলাদা ছিল আর বডি আলাদা ছিল, কেউ খুবলে নিয়েছে এরকম একটা অবস্থা। মাছ, আমরা আজকে মাছ আনছি, আজকে রাতটা ঠিকঠাক থাকছে, কাল সকালটা ঠিকঠাক থাকছে, পরের দিন রাত মানে খাবার দিয়ে রাখলাম, আর পরের দিন সকালবেলা উঠে দেখছি মাছ নেই। মানে তো মানে একটা মাছ মরে গেলে অনেকদিন থাকলে একটা পচা গন্ধ বেরো, দেখেছো? হুম ওই হুম। গন্ধ বেরোতো। আমরা প্রচন্ড অতিষ্ঠ হয়ে গেছিলাম, বিশেষ করে প্রস্তাবটা এতটা অতিষ্ঠ, মানে এতটা বেশি আমরা পাজলড হয়ে গেছিলাম, এতটা ডিস্টার্বড হয়ে গেছিলাম না আমরা, মানে কি বলবো, এই জিনিসগুলো তো মানে প্রত্যেক দিন ঘটছে। তার উপর কি বলতো, 2-3 দিন ছাড়া ছাড়াই বাড়ি থেকে যখন বেরোচ্ছি না, নয় সিঁদুরের কৌটো পড়ে রয়েছে, নয় একটা জবা ফুল পড়ে রয়েছে, নয় বাড়ির সামনে কিছু না কিছু পড়ে রয়েছে। তুমি বিশ্বাস করবে না, আমি এমন কি মানে আমি আমার শ্বশুরমশাইয়ের সাথে গিয়ে গাছ কিনে নিয়ে এসেছি, ঠিক আছে, আমার শ্বশুরমশাই গাছ ভীষণ ভালোবাসে। একটা আম গাছ কিনে এনেছি যে আমরা বাড়ির সামনেটা বসাবো। যখন মাটি খুঁড়ছি আমি একটা হাড় পেয়েছি। আর পেয়েছো? হ্যাঁ, কিসের হাড় আমি জানি না। তুমি বুঝতে পারছো মানে কিসের মধ্যে থেকে আমরা গেছি, মানে ইনফ্যাক্ট কিসের যাত্রা মধ্যে পুরো। থাকছিলাম। তারপর গিয়ে তো আমি মানে এত কিছু যখন হয়, মানে তখন আমি বললাম যে না, আমার ওখান থেকে সরে থাকলে হবে না, হুম হুম এরা আরো প্রবলেমে পড়বে। আমি আমার হাজবেন্ড আমি আবার ওখানে যাই, শিফট করি। আমার ওখানে যাওয়াটা না, ওই দুটো মানুষ মানে সবাই খুশি হলো, ওই দুটো মানুষের একদম পছন্দ হয়নি, ঠিক আছে। এই কারণগুলো তোমাকে আমি যখন পরে বলবো, সবটা যখন বলবো তখন তুমি বুঝতে পারবে। মানে আমার যাওয়াটা ওদের একদম পছন্দ হয়নি। আমি গেলাম, জিনিসগুলো আস্তে আস্তে কমতে থাকলো, ওকে ওকে ঠিক ওকে। আছে। মানে তুমি ওই ঝগড়াঝাটির এমনকি পরে যখন ওই 7-8 মাস পর আবার রিটার্ন গেলে? হ্যাঁ হ্যাঁ, রিটার্ন গেলাম। এবার ততদিন আর কি আমার ওই শাশুড়ি মায়ের বার্ষিক কাজও হয়ে গেছে। এবার আমার শ্বশুর মশাই একদম ভীষণ সিরিয়াস, যে না, এবার আমি তোদের একটা কোনো পাকাপাকি ব্যবস্থা করে দেবো, আর আমি জিনিসটাকে ফেলে রাখতে চাই না। মানে উনি মানে হয়তো ওনার মনে কোনো একটা কি বলবো সিক্স সেন্স বা কি যাই বলো না কেন, ওনার একটা কিছু ফিল হচ্ছিল যে এটাকে ফেলে রাখা উচিত না। এমনটা তুমি জানতে পারবে কেন। হুম এবার উনি যার জন্য আর কি সব ঠিকঠাক করলেন। এই সময় মানে ইন দা মেইন টাইম আমাদের একটা লোকের সাথে পরিচয় হয়, ঠিক আছে। হুম মানে এটা আমি কোন সময়ের কথা বলছি বলতো, 2023-এ ঠিক এই পুজোটা, দুর্গাপুজোর পঞ্চমী কি ষষ্ঠীতে, হুম। ঠিক আছে, আমার হাজবেন্ড একটা লোকের খোঁজ পায়। আসলে ও হচ্ছে ওই লোকটা আর কি আমার হাজবেন্ডের ছোটবেলার টিচার ছিল, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। উনি এখন একজন অনেক বড় অ্যাস্ট্রোলজার। ওনার টিভিতেও আর কি অনেকগুলো ওনার শো করেছে, মানে ওই যে হয় না যে, হুম হুম, যেমনটা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি ওনার কাছে করেছেন। গেলে তুমি? হ্যাঁ, ওনার খোঁজ পেলাম, হুম তো ওনার কাছে আমরা গেলাম। হুম হুম যাওয়ার পর উনি প্রথমে দেখে বললেন যে তুই থাকছিস কিভাবে এর মধ্যে। ও তো অবাক যে কি বলছে, তখনও কিছু বলেনি ও, আমরা না স্যার বলি ওনাকে। তো ওনার বাড়ি হচ্ছে বাঘা যতীন, ঠিক আছে। হুম হুম বলছে তুই থাকছিস কিভাবে এর মধ্যে, তোর অসুবিধা হচ্ছে না? তো তখন বলছে যে কিসের মধ্যে দিয়ে, বলছে যে তোর বাড়িতে খুব বড় সড়ো জিনিস আছে তো, তুই যে রয়েছিস, তোর হিম্মত আছে অনেক। ও না বুঝতে পারেন যে কি বলছেন, আমি বুঝতে পারছি না। বলছে তুই বল তুই কিসের জন্য এসেছিস, তারপর আমি বলছি আমি কি বলছি।
ও তখন সব বলে, প্রথম থেকে সব বলা শুরু করে। তখন ওকে বলে যে তোর মাকে তো মেরে ফেলা হয়েছে, ডিরেক্ট একটাই কথা বলছে, তোর মাকে তো মেরে ফেলা হয়েছে, তোর মায়ের তো মরার কথাই নয়। মানে আমি যে ছক দেখতে পাচ্ছি, এই ছকে তো একদমই তোর মায়ের মৃত্যুর সময় এটা নয়, তোর মাকে তো ইচ্ছাকৃত মেরে ফেলা হয়েছে। আমি না শুনে ওখানেই কেঁদে ফেলেছিলাম, ঠিক আছে, মানে না আমি না, ওর মায়ের সাথে আমার নিতে খুব পারো ভালো না। একটা বন্ডিং ছিল, ঠিক আছে। হুম। মানে 2-3 মাসের মানে আমাদের মানে একটা অনেক এক্সপেকটেশন ছিল আমাদের দুজনের, যে এই হবে ওই হবে। ইভেন আমরা এটাও ঠিক করেছিলাম যে আমি ওর মা, যে একটা গেট টুগেদার হবে, আমার বাবা মাও থাকবে, হুম, যে হুম, ওখানে হয়তো আমরা যদি তাড়াতাড়ি করে রেজিস্ট্রিটাও করে নেবো, মানে অনেক প্ল্যান ছিল, ঠিক আছে। হুম। আর ওর মায়ের তো নিজের ছেলেকে নিয়ে প্রচুর প্ল্যান ছিল, ঠিক আছে, যে এই হবে ওই হবে সেই হবে। সেই মানুষটা এত আশা বুকে নিয়ে গেছে, বুঝতে পারলেন, সেই মানুষটা যাওয়ার Definitely. কথা ছিল না। মানে আমি ইমোশনাল হয়ে পড়ি তো। ইভেন মৃত্যুর সময় নিজের ছেলেকেও দেখতে পাইনি, হ্যাঁ, উনি আর দেখতে পারেন, এটা কতটা কষ্ট বলো বা তো। দেখতে দেয়নি রাজার। এইটাই তো বলছি তোমাকে, কতটা কষ্ট বলো তো। উনি না তড়পাতেন ছেলেকে দেখার জন্য, ওরা দেখতে দিত না, যেতে দিত না। তোমার শ্বশুরমশাইয়ের সাথে ছেলের ব্যাপারটা কি হচ্ছে একটু বলো। বলছি দাঁড়াও, এটা তো তুমি জানতে পারবে, তোমাকে এটা তুমি না, এটা না আসলে তুমি এটা বুঝতে পারবে না, ঠিক আছে। বলো বলো। তো উনি বললেন, যখন বললেন যে মারা গেছে, তো আমরা একটু ইমোশনাল হয়ে পড়ি। তো তখন স্যার বলছে যে, তখন আমার হাজবেন্ড বলছে যে কে করেছে স্যার এগুলো। এবার আমার স্যারের কথা বলছি তোমাকে, ওনার না, ওনার ওনার নিজস্ব কিছু প্রবলেম আছে, আমি সেটা এখানে বলছি না। তো যার জন্য আর কি উনি ওনার মানে আমার হাজবেন্ডকে খুব ভালোবাসেন, ঠিক আছে, মানে উনি একদম মানে ওই হয় না সন্তান তুল্য যাকে বলে। মানে আমি ইভেন আমাকেও, মানে আমার কাছেও ওই মানুষটা, আমি বলবো আমার কাছে ওই মানুষটা ভগবান, ঠিক আছে। মানে আমি নিজের চোখে ভগবান দেখিনি, কিন্তু ওই মানুষটা আমার কাছে ভগবান। মানে ওই মানুষটা আমার জীবনে না আসলে, মানে এই যে স্যার যার কথা বলছি আমি, তাকে যদি আমি আমার নিজের লাইফে না পেতাম, মানে ওনাকে যদি আমি না দেখতাম বা ওনার সংস্পর্শে না আসতাম, সত্যি বলছি ওনার সংস্পর্শে এসে আমি জীবনের একটা নতুন মাত্রা খুঁজে পেয়েছি, ঠিক আছে। আমার জীবনে এতদিন কোনো লক্ষ্য ছিল না, এখন আমার জীবনে একটা লক্ষ্য এসছে, একটা মোটিভ আছে আমার। হুম, হুম, এটা আমি ওকে বলছি আস্তে আস্তে। মানে আমি যে জিনিসগুলোতে বিশ্বাস করতাম না, এই যে তন্ত্র বা তন্ত্র সাধনা, এই যে আমার প্রতি এর প্রতি যে ঝোঁক, এর প্রতি যে ন্যাকটা, এই মানুষটার জন্যই এসছে, ঠিক আছে। কি বললেন উনি? তো উনি যখন বলছে কে করেছেন, তো তখন উনি বললেন যে দেখো, যে করেছে সে তোমার খুব কাছের মানুষ, ঠিক আছে, তোমার রিলেটিভ। কাছের মানুষটাই তো করে। হ্যাঁ, বলছে তোমার রিলেটিভ, একদম তোমার মানে খুব কাছের কেউ, মানে দূরের আত্মীয় নয়, একদম কাছের কেউ, ঠিক আছে। তখন আমার হাজবেন্ড বললেন যে যে জানেন স্যার, আমার মা যখন বেঁচে ছিলেন না, আমার মা আমাকে গল্প করতেন যে আমার বাবার মা আর আমার বাবার ভাই, মানে আমার কাকা আর আমার ঠাকমা না, এই টুকটাক টুকটাক করেন। বলছি দেখো, সেসব তো আমি জানি না, সেটা আমি না দেখলে বা না এ করলে বুঝতে পারবো না। এটা আমাকে দেখতে হবে, আমাকে ধ্যানে বসতে হবে, আমাকে সবটা দেখতে হবে, নাহলে আমি বুঝতে পারবো না যে কে করেছে না করেছে, ঠিক আছে। বলছি যে ঠিক আছে, তুমি বাড়ি যাও, বাড়িতে গিয়ে তোমাদের বাড়ির সামনে কোনো পেয়ারা গাছ আছে, মানে উনি অ্যাকিউরেট বলে দিচ্ছেন, ঠিক আছে। তার আগে উনি উনি কখনো আমাদের ওদের বাড়ি যাননি, ঠিক আছে। বলছে হ্যাঁ আছে তো, আমার বাড়ির সামনেই আছে। বলছে একটা খেয়াল করবে পেয়ারা গাছের মধ্যে লাল মতো কিছু বাঁধা আছে কিনা, যদি থাকে তো তুমি শিওর হয়ে যাবে তোমার বাড়িতে কেউ কিছু করেছে। মানে ওটাই হচ্ছে সব থেকে মেন কারণ। হুম, বা হুম, তখন বলছে তাহলে কি গাছটা কেটে দেবো, এবার স্যার বলছে না, গাছ কেন কাটবে, গাছটা তো কোনো দোষ করেনি, দোষ তো হুম, করেছে মানুষ, ওটা তো হুম, কোনো দোষ না, তুমি ওটা কেন কাটবে, তুমি শুধু আমি তোমাকে যেটা বললাম তুমি ওইটুকুই করো। তো বাড়িতে গেছে রীতিমতো, বাড়িতে গিয়ে খুঁজেছে অনেকবার, খুঁজে না সেরকম কিছু পাইনি প্রথম দিন। হুম, পরের দিন সকালবেলা আর কি আমরা এরকম ছাদে দাঁড়িয়ে রয়েছি, ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, আমি তখন হুট করে দেখলাম, মানে নিচে একটু নিচের দিকেও বলবো না আবার, মানে একটু নিচের দিকে, হ্যাঁ, একটা লাল মতো কিছু একটা বাঁধা ছিল, আমি না খেয়াল মানে বুঝতেও পারিনি কি রয়েছে ওটা। আমি না ওকে ওটা দেখাই, ও ওটা ছবি তোলে। আর ওকে না বলেছিল ওদের বাড়ির যে মাটি, ও মাটি নিয়ে যেতে, হুম, হুম, হুম। ও নিয়ে গেছিল ওটা। তখন পরের দিন আমরা যাই স্যারের কাছে, স্যার তো দেখে মানে বলছে তোমার বাড়িতে তো পিশাচ চালনা করা হয়েছে। পিশাচ চালানো করেছে? হ্যাঁ, বলছি তোমার বাড়িতে পিশাচ চালনা করেছে, তার জন্যই তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেছিল। এটা যে তোমার মাকে মেরেছে, যে তোমার বাড়িতে এসব কাজ করেছে, সেই করেছে এটা। হুম, 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 আর যে করেছে সে প্রচুর টাকা পয়সা খরচা করেছে।
দেখো এইসব যে কাজকর্ম হয় না, হুম। টু বি ভেরি অনেস্ট, প্রচুর টাকা পয়সা খরচা করতে হয়। হ্যাঁ, হুম হুম যারা করে, যারা অ্যাকচুয়াল ভালো কাজ করে না, তারা কিন্তু কখনো টাকা পয়সা নেন। এই যে আমাদের যে স্যারের কাছে আমরা যাই, উনি আজ অব্দি আমাদের কাছে কোনো টাকা পয়সা নেননি। হ্যাঁ, মানে এটা আর কি আমার নিজের লাইফ থেকে আমি জেনেছি যে যারা সত্যি ভালো কাজ করে না তারা কোনো টাকা নেয় না। এবার যারা এই কুকর্মগুলো করে না তাদের কিন্তু প্রচুর টাকা নেয়, ঠিক আছে। উনি প্রথমে বলছিল যে যায় ওনার মুসলিম তান্ত্রিকের কাছে যায় একজন, আর ও প্রচুর টাকা পয়সা তোমাদের খরচা করে যায়। আর ও আজকে থেকে করছে না, ও বহুদিন হুম, আগে থেকে হুম, করছে এইসব জিনিসগুলো, ঠিক আছে। হুম, তো ও বাড়িতে যায়, তো ওকে বলে দিয়েছিল তুমি দেখবে তোমার ঘরের যে, আমার প্রত্যেকটা ঘর, একটা ঘরের যে 4টে কোণ হয়, হুম, হুম, বলেছিল 4টে কোণে তুমি চুল পাও কিনা দেখবে, ঠিক আছে। ও বাড়ি এসে খুঁজে দেখছে, হ্যাঁ এটা তো ঠিক, বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় চুল পড়ে রয়েছে। তাকে তৎক্ষণাৎ ফোন করেছে, স্যার হ্যাঁ স্যার পেয়েছি। বলছে যে ঠিক আছে তুমি এক কাজ করো, স্পটি না ফিটকিরি, সরি ফিটকিরি হয় না, হুম, বললো তুমি ওই ফিটকিরি নিয়ে প্রত্যেকটা ঘরে রাখো, এমন ভাবে রাখো যাতে কেউ দেখতে না পায়, ঠিক আছে। তো রাখলাম, ওটা আর কি করা হলো। তারপর স্যারের কাছে গেলাম, স্যার আমাদের বাড়িতে আসলো। স্যার আমাদের বাড়িতে এসে মানে পুরো বাড়িটা খুঁজলো, মানে ঘুরলো একবার, ঘুরে এসে যখন বাড়ির ভিতর ঢুকলো, স্যার বললো যে মানে যে করেছে সে ভয়ানক কিছু করেছে, ঠিক আছে। তোমাদের হুম, এখান থেকে বেরোতে গেলে তুমি যদি ভাবো তুমি এক্ষুনি বেরোবে, তুমি এক্ষুনি বেরোতে পারবে না। আর হ্যাঁ, এটা তো অবশ্যই তোমার কাকা করেছে, তবে এই মানুষটা মানে ও না, মানে স্যার না, ওর কাছ থেকে, আমার হাজবেন্ডের কাছ থেকে ওর কাকার জন্মছক নিয়েছিল, ঠিক আছে। উনি জন্মছক দেখেছেন, দেখে বলছেন যে এই যে মানুষটা, এই মানুষটা খুব নিচু প্রকৃতির মানুষ, ঠিক আছে। কাকা। নিচু বলতে হ্যাঁ, প্রচন্ড নিচু প্রকৃতির মানুষ। হুম, মানে আমরা যে পিশাচ বলি না, পিশাচ, এ হচ্ছে সেই পিশাচ রূপী মানুষ, ঠিক আছে। মানে এ এতটাই ভয়ঙ্কর, এ নিজের কার্যসিদ্ধির জন্য নিজের ছেলে মেয়েকে মারতেও ভাববে না। এই ধরনের মানুষদের না কোনো মোটিভ থাকে না যে এই কারণে করছি বা এটা আমাদের কারণ রয়েছে বা কিছু, এদের কোনো মোটিভ থাকে না। এরা লোকেদেরকে ক্ষতি করতে পারলেই আর কি এদের সুখটা ওখানে, ওদের মানে সন্তুষ্টিটা ওখানে, ঠিক আছে। হুম, স্যার বলেছে দেখো আমি তোমার কাকাকে ডিরেক্ট কিছু করতে পারবো না, ঠিক আছে, তোমার কাকার সেই প্রোটেকশনটা নেওয়া রয়েছে। হুম, ইভেনচুয়ালি মানে তোমার কাকার বাড়িতেও কিন্তু প্রেত রয়েছে, মানে ও হুম, নিজেও প্রেত পুষে রেখেছে, তাই জন্যই তোমার বাড়িতে চালনা করতে পেরেছে, ঠিক আছে। আর এ যে কাজকর্মগুলো করে, এ খুব নিচু স্তরের কাজকর্ম। তো আমাদের বললো যে আর কি দেখো এটা তো করলে আমাদের কাজ করতে হবে, ক্রিয়া করতে হবে। এবার একটা প্রবলেম, আমাদের সব থেকে বড় প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে যে ওর বাবাকে আমরা এসবে ইনভলভ করতে পারতাম না। এবার তোমাকে আমি যেটা বলছি, এই যে তোমাকে বললাম না ওর বাবা ছেলের সম্পর্ক ভালো ছিল না, ইভেন আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের সম্পর্কও ভালো ছিল না। হুম, 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 এর কারণটা হচ্ছে এই যে কাকা, হুম, এই কাকারই কর্মকাণ্ড এগুলো, ঠিক আছে। বিদ্বেষণ উচাটন বোঝো? হ্যাঁ বুঝি। হ্যাঁ, এই যে ক্রিয়াগুলো, মানে এতে কি হয় না, মানে তোমার সম্পর্ক খারাপ হয়ে যায়, মানে তুমি স্বামী স্ত্রী, মানে যদি তোমার উপর প্রয়োগ করা হয়, তোমার যে পার্টনার তার হুম, থেকে তুমি একদম দূরে চলে যাবে, তোমার বাড়ির প্রতি কোনো টান থাকবে না, তোমার মানে সংসারের প্রতি কোনো মোট থাকবে না, উড়ু উড়ু ভাব থাকবে, তুমি বাইরে বাইরে ঘুরে বেড়াবে। এই জিনিসটাই করা হয়েছিল। আমাকে তো করতে পারেনি, হুম, যে আমাকে করতে পারবেও না, ঠিক আছে। মানে আমার জন্মছক এতটাই স্ট্রং যে আমার উপর কোনো রকম কোনো তন্ত্র প্রয়োগ করতে পারবে না। আর এটাই হচ্ছে এদের সব থেকে বড় প্রবলেম আমাকে নিয়ে, যার জন্য আর কি ওরা আমাকে প্রথম থেকে এই বাড়িতে চায়নি, মানে অনেক চেষ্টা করেছে আমাকে এখান থেকে বের করার, কিন্তু বের করতে পারেনি। মানে ওরা ফার্স্টে আমার উপরেই কিছু করতে চেয়েছিল, ওই আমার শাশুড়ি মায়ের মতো, কিন্তু ওরা পারেনি করতে, যার জন্য ওরা আমার হাজবেন্ডকে ডিরেক্ট করেছে, ঠিক আছে। তো আমার যে শ্বশুর মশাই, ওনাকে না পুরো বশীকরণ করে রাখা হয়েছে। ওই জন্য ভিজিটিং কার্ডের ব্যাপারটা আমার ওটা খুব খটকা লাগছে। মানে আমার শ্বশুর মশাই এরকম একটা মানুষ, মানে উনি কিন্তু জানেন ওনার ভাই কি করছে না করছে, উনি সব বোঝেন। কিন্তু মানে ভাই যদি একবার বলে যে দাদা তুই এখানে বস, আমার শ্বশুর মশাই বসে পড়বে। হুম, মানে এটা নিয়ে তো আমার প্রচন্ড রাগারাগি হয়েছে একটা সময়, ঠিক আছে, আমার শ্বশুর মশাই, পরে আমি নিজেও বুঝতে পেরেছি যে এখানে বলে কিছু হবে না। মানে এটা নর্মাল জিনিস নয় যে আমি বললাম ও বুঝলো, বা আমি রাগারাগি করলাম অশান্তি করলাম ও বুঝলো। কিন্তু দেখো, সব তো করা যায়, মানুষের মন তো নিয়ে তো তুমি কিছু করতে পারবে না, হুম, ঠিক আছে। এবার আমার শ্বশুরমশাই, আমাদের ওদের বাড়িতে না কোনো মেয়ে নেই, ঠিক আছে। এবার হুম, প্রথম আমি ওদের বাড়িতে যাই, মানে বৌমা হিসেবেও যদি বলি, ওদের বাড়ির প্রথম বউ আমি।
বুঝলে, ওর বাবার আমার প্রতি একটা আলাদা ভালোবাসা আছে, ঠিক আছে, ওটা হচ্ছে ওদের সব থেকে বড় চক্ষুশূল হয়ে যায় যার জন্য আমি এই জায়গাটা ওরা কিছু করেও করতে পারেনি। জানি না মায়ের আশীর্বাদ কি কি, মানে এই জায়গাটা ওরা কিছু করতে পারেনি যার জন্য, ঠিক আছে। কিন্তু এই যে তোমাকে আমি বললাম যে বাবা ছেলের সম্পর্কটা খারাপ করে রেখে দিয়েছে, মানে এখনো পর্যন্ত এই জিনিসটা চলে, মানে বাবা ছেলের সম্পর্ক পুরোপুরি খারাপ, মানে দুজন দুজনের সাথে কথা বলে না। তোমাকে বললাম না, এখনো পর্যন্ত জিনিসটা চলছে, এখনো পর্যন্ত। মানে এখন তো তাও জিনিসটা অনেকটা ঠিক হয়েছে, অনেকটা স্টেবল পজিশনে এসছে, না তখন তো মানে বাড়াবাড়ি পজিশনে ছিল, ঠিক আছে। মানে আমার হাজবেন্ড যদি কিছু বলতো, মানে আমার শ্বশুর মশাই তো রে রে করে উঠতো যে কেন বলেছে বা কিছু, মানে যাই বলতো তাতেই প্রবলেম ছিল। তোমাকে ভালোবাসতো খুব। হ্যাঁ, আমাকে কিছু বলতে পারতো না, ঠিক আছে। ইভেন ওর কাকাও আমাকে কিছু বলতে পারতো না। আমি যদি ওর বাড়িতে যেতাম, ওর কাকা ওর বাড়ি থেকেও বেরোতো না। ওই যে বাড়ির ভেতর ঢুকলো, ব্যাস ওর পর্দা জানলা সব টেনে দিল, না আমার সামনেও এসে দাঁড়াতে পারতো না। আমি একটু, আমি দেখো, আমি না হুট করে রেখে যাই, মানে আমি যদি অ্যাগ্রেসিভ হয়ে যাই, আমার সামনে কি আছে না আছে আমি মানবো না। আমি এরকম একটা মানুষ, যার জন্য আমার কাকার সাথে আমার খুব একটা আমার পিছনে লাগে না। কিন্তু আরে দেখো, আমার একটা মানুষ যদি থাকে, মানে আমি যাকে দেখতে পাচ্ছি, যাকে ফিল করতে পারছি, যাকে আমি ছুঁতে পারছি, সে আমি কিছু করলে আমি দুটো থাবড়ালাম বা মারলাম বা ঝগড়া করলাম, কিন্তু যাকে আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে, যে আমার সামনে আছে, তাকে আমি ছুঁতে পারবো না, সে যদি কিছু করে সেটা তো আমি আটকাতে পারবো না, না ওই ক্ষমতাটা তো আমার মধ্যে নেই। আর ওটা তো সত্যি, মানে আমাকে তো অবশ্যই ভয় পাইয়ে দিচ্ছিল জিনিসগুলো, যে জিনিসগুলো ঘটছিল রাত্রেবেলা হচ্ছিল তো হচ্ছিল, দিনের বেলা আমি ওদের বাড়িতে ভয় পাচ্ছিলাম। মানে আমি যে ঘর থেকে বেরিয়ে বাথরুমে যাব সেই ক্ষমতাটুকু আমার মধ্যে নেই, যে সারাক্ষণ একটা গা ছমছমে ব্যাপার, মানে পুরো ফিল করতে পারছি কোথাও যে বাড়ির আমার পিছন পিছন কেউ যাচ্ছে। এবার একটা জিনিস কি জানো তো, মানে ধরো কোনো এন্টিটি চালনা করা হলো বা তোমার বাড়িতে যদি রয়েছে, সেটা যদি তোমার অপোজিট জেন্ডারের হয় না, তো ওটা তোমাকে অ্যাট্রাক্ট করবেই। ডেফিনেটলি হ্যাঁ, ডেফিনেটলি। এবার আমি দেখো খুব, মানে চলিত ভাষায় বলতে গেলে, দেখো আমাদের এতদিনের একটা সম্পর্ক, খুব স্বাভাবিক আমাদের একটা পার্সোনাল রিলেশনও থাকবে, স্বাভাবিক ওটা। ডেফিনেটলি একসাথে থাকছো। হ্যাঁ, এবার ওখান থেকেও আমি দেখছিলাম যে ও না দূরে দূরে সরে যাচ্ছিল। প্রত্যেকদিন সকালবেলা উঠতো, মানে আমি এগুলো স্যারকে বলছি, প্রত্যেকদিন সকালবেলা উঠতো, জানো তোর মধ্যে কোনো এনার্জি থাকতো না। মানে ধরো তোমার সাথে যদি কেউ ইন্টারকোর্স করে, মানে যদি তোমার সাথে জোর করে, মানে যাই করো না, একটা মেয়ে যখন একটা ছেলের সাথে ইন্টারকোর্স করে, মানে যে হাতের নখের ছাপগুলো থাকে না, গলায় থাকছে, পিঠে, বুকের কাছটা, তো আমি রোজ সকালবেলা আমার হাজবেন্ডের ওই ছাপগুলো দেখতে পেতাম। আর ও না প্রত্যেকদিন সকালবেলা উঠে ওর মধ্যে একদম এনার্জি থাকতো না কোনো, মানে উঠে মানে just মানে খুব কি বলবো, একদম রেস্টলেস হয়ে যেত, মানে হাল্লাক হয়ে যেত একদম, মানে খুব অনেক কাজ করে, মানে প্রচন্ড টায়ার্ড থাকতো সারাক্ষণ। ওর শরীরটা না দিন দিন খারাপ হচ্ছিল, ঠিক আছে, একদম শুকিয়ে যাচ্ছিল, একদম শুকিয়ে যাচ্ছিল। হ্যাঁ, একদম খারাপ, মানে একদম মেজাজ ওরকম হতে শুরু করলো। আমি না ডক্টরও দেখালাম, ডক্টর বলছে যে খাওয়া দাওয়ার প্রবলেম হচ্ছে, এই হচ্ছে, সব ঠিক হয়ে যাবে, জেনারেল ডক্টর যেরকম বলে আর কি, খাওয়া দাওয়ার প্রবলেম হচ্ছে, এই হচ্ছে, সব ঠিক করো, ঠিক হয়ে যাবে। আমার হাজবেন্ড আর আমরা দুজনে, ঠিক আছে, আমরা প্রচন্ড ফুডি, ঠিক আছে, আমাদের প্রচন্ড খাওয়া খেতে ভালোবাসি আমরা। সেই মানুষ একদম খেতে পারছে না, মানে খাবার নিয়ে বসছে কিন্তু খেতে পারছে না, মানে একদম খাওয়া দাওয়াটা চলে গেছে ওর। এর মধ্যে তো বাড়িতে এই জিনিসগুলো লেগেই রয়েছে, and আমি স্যারকে দেখালাম, মানে স্যারকে আমি সব গিয়ে বললাম, এগুলো তখনও চলছে। তখন স্যার বলছে যে না, এবার অনেক হয়েছে, আর নেই, এবার আমাদের একটা স্টেপ নিতে হবে। স্যার বলছে যে ওর উপর ওই মারণ ক্রিয়া করা হয়েছে, ঠিক আছে, আমার এখনই হাজবেন্ডের যদি, উপর? হ্যাঁ আমরা যদি এখনই স্টেপ না নিই, তো ওকে আমরা বাঁচাতে পারবো না, আমাদের যা করার এখনই করতে হবে, ঠিক আছে। তো আমরা তারাপীঠ গেলাম, তারাপীঠে গিয়ে প্রথম যে আমাদের কাজ হয়, নর্মাল কাজ আমরা সব করেছি, এবার বাড়ি এসেছি যখন, আমরা না কিছু ফটোজ তুলেছিলাম। এখন ফটোজ গুলো দেখছি না কৌস্তব দা, না আমি স্পষ্ট দেখি, আমার কাছে ফটোটা আছে এখন, আমি তোমাকে পাঠাবো, তুমি দেখবে, আগুনের মধ্যে না একটা অবয়ব আমরা দেখতে পাচ্ছি। না স্যারকে বললাম, স্যার দেখবো এটা কি জানো, আমি না স্যার কি বলছি, এটা একটা পিশাচ। ফটোস শুনেন আছে আমাদের, এখন? হ্যাঁ আচ্ছা আমি তোমাকে পাঠাবো ফটোসটা। ওকে, যদি কিউরিও ফাইটার কেউ দেখতে চায় আমাকে যোগাযোগ করলে আমি হ্যাঁ, পাঠাবো, অসুবিধা নেই তো তোমার? না 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 না, ওকে, পাঠিও। হ্যাঁ।
এবার না আমাদের না হয়ে গেছে ওটা শুনে, না আমাদের প্রচন্ড ভয় পেয়ে গেছে। একটা তো তারাপীঠের মতন একটা জায়গা, ঠিক আছে, একটা গা ছমছমে পরিবেশ তো ওখানে থাকে। আমরা রাত 12টা 12:30 অব্দি বসে ওখানে যজ্ঞ হয়েছে, ঠিক আছে। মানে কোথায় বলো তো, ওই যে বামদেবের পাদুকা থাকে না, ঠিক উল্টো দিকে এটা বামদেবের এটা মন্দির মতন আছে, দেখেছো তো? ওইখানটা বসে আমরা যজ্ঞ করেছি, ঠিক আছে। রাত 12:30 অব্দি আমাদের যজ্ঞ হয়েছে। একটা কথা জানতে চাই, এই যে বলো। যজ্ঞটা করলেন উনি, এটা কি কোনো মানে এটা কি কোনো অ্যামাউন্ট নিয়েছেন বা এরকম কিছু ব্যাপার ছিল? দেখো, এবার এই সব জায়গা তো কিছু সামগ্রী লাগে, যেমন ধরো কিছু পাহাড়ি হ্যাঁ, কাঠ লাগে। বুঝতে পারছি। আমাদের যে সনাতন ধর্মের যে তন্ত্র, ঠিক আছে, এই যে তন্ত্র, এটা না পুরোপুরি মন্ত্র বলে, ঠিক আছে। এবার তার মধ্যেও কিছু উপকরণ লাগে, যেগুলো ধরো একদম অনেক ওই পাহাড়ি কাঠ বা এই জিনিসগুলো লাগে। এবার এগুলো তো আমাদের এখানে পাওয়া যায় না, না, এগুলো তো বাইরে থেকে আনতে হয়, এগুলো তো দাম এটা হয়। জিজ্ঞেস করার দেখো অন্য কোনো কারণ, বেসিক্যালি আমি যতটা অধ্যয়ন করেছি বা পড়াশোনা করেছি ব্যাপারটা নিয়ে, এই যে জ্যোতিষ বলো তন্ত্র বলো এগুলো ক্রিয়া, ঠিক আছে, এইগুলো করতে অ্যাটলিস্ট একটা অ্যামাউন্ট যে করছে তার নেওয়া উচিত। সেটা 1 টাকাও হতে পারে, নয়তো তোমার কার্মিক সার্কেলের সাথে তোমার কার্মিক সার্কেলটা ডুবে যাচ্ছে। এবার ওই জন্য তুমি যখন একটা কথা বললে না যে বাজে লোক যারা এইসব কাজ করে তারা টাকা নেন, ভালোরা কাজ করেন টাকা নেন না, এই জায়গাতে আমার খটকা লেগেছে। কারণ একটা অ্যামাউন্ট নিতেই হয়, নয়তো আমাদের তো ওটা প্রবলেম দিতে হয়েছে। হয়েছিল। হ্যাঁ, ওটা তো তারপর কি দিতে হলো হয়েছিল। পিশাচের ফটোর ব্যাপারটা? হ্যাঁ, তো ওটা তো দেখলাম, ওটা বললো যে হ্যাঁ এসছিল। মানে দেখো, এই সব কাজ করতে গেলে তো ওনাদের ওই প্রেত ফ্রেত এগুলোকে ডাকতে হয়, তো ওরা আসে। তো স্যার ওটাই দেখালেন। তো স্যার আমাদের তারপর ওই যে যজ্ঞ করলাম। দেখো, বেসিক্যালি এটা যে যজ্ঞ হয়, যেটা আমাদের স্যার যেটা বলতেন, যেটা দেখলে যজ্ঞ না, এটাকে বলে চিতা জ্বালানো, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, তো ওনারা ওটাই হচ্ছে ওনাদের কাছে ওটাই যজ্ঞ। তো ওটার কাঠ দিলেন আমাদেরকে, বললো এটা গিয়ে তোমার বাড়িতে পুঁতে দাও, ঠিক আছে। এবার দেখো, আমাদের একটা ভুল হয়েছিল এখানে, আমরা বাড়িতে ফিরে আসি, আমাদের ভুলটা এটাই হয়েছিল যে আমরা এটা ভুলে গেছিলাম যে ওর কাকা তো এই জিনিসগুলো করে রাত্রেবেলা। এই জিনিসগুলো তো ওরা, এই যত কাজ থাকে, এই যে যত কুকর্মগুলো হয়, এগুলো তো ওরা রাত্রেবেলাই করে। মানে এগুলো মাথা থেকে উঠে গেছে। এবার দেখো, আমাদের তো অত ভাবিই নি আমরা, ঠিক আছে, মানে হ্যাঁ এটা করতে বলেছে করে দেবো, একটু মানে এক্সাইটেড হয়ে গেছিলাম আমরা, হ্যাঁ করবো করবো করবো। তো আমি না, এমনি সময় তো করা যাবে না, কারণ ওর বাবা যদি দেখে তো সন্দেহ করবে, একটা বাজে ঝামেলা হবে তখন। কারণ একেই তো ওর বাবা মানে বললাম তো তোমাকে, মানে পুরোপুরি একটা অন্য এতে রয়েছে। এবার আমরা শুধুমাত্র আমার হাজবেন্ডের কিন্তু প্রবলেম ছিল না, আমি তোমাকে বলতে ভুলে গেলাম জিনিসটা, এটা কিন্তু আমার শ্বশুরমশাইয়ের উপরে প্রয়োগ করা ছিল। মানে আমার শ্বশুরমশাই যদি তোমাকে আমি আগের ছবি দেখাই, মারণ ক্রিয়ার কথা 2022-এ, বলছো? না, আমার শ্বশুরমশাইকে মারণ ক্রিয়া করা হয়নি। তবে কিছু একটা আমি কি করা ভুলে গেছি, ওটা মানে কিছু একটা করা হয়েছিল, ঠিক আছে। তোমাকে আমি কাঠের ব্যাপারটা কি হলো? হ্যাঁ, আমি ওটাই তোমাকে বলতে আসছি যে আমার শ্বশুরমশাই দেখে নিলে প্রবলেম হয়েছে, তখন ওনাকেও তো ওইরকম করে রাখা হয়েছে না। তো আমরা 2টা-2:30টার সময় কাঠটা আর কি মানে এরকম সামনে পুঁততে গেছি। তো ও কাকার বাড়ির সামনে তো পুঁততে যেতে পারবো না, আমাদের তো এমনি হাত পা শুকিয়ে যায়, সকালের দিকে ওই বাড়িটার সামনে গেলেই হাত পা শুকিয়ে যায়, যেখানে রাত্রেবেলার বাড়িটার সামনে গিয়ে তো সম্ভবই না, যেখানে আরো শুনে নিয়েছি যে ওর কাকা এইসব জিনিসগুলো করে বাড়িতে, তো অসম্ভব। তো আমরা ওই মানে খুব একটা ডিস্টেন্স নয়, ঠিক আছে, 3 পা হেঁটে গেলে ওদের ঘরের দরজা থেকে 3 পা হেঁটে গেলে ওদের কাকাদের ঘরের পিছনের দরজা, ঠিক মাঝামাঝি জায়গা। আমরা এই কাঠটা পুঁততে দিয়েছি, ঠিক আছে, পুঁতে দিয়ে আমরা চলে এসেছি। পরদিন সকালবেলা আমার মা উঠে দেখে আমাদেরকে ডাকছে, এদিকে এদিকে। তোরা কালকে আমার মা, ঠিক আছে, আমার বাবা মা, হ্যাঁ আমার বাবা মা ওই দিন ছিল, আমরা তো তারাপীঠে গেছিলাম, তো আমার বাবা মা ওদের বাড়িতে ওই জন্য স্টে করে গেছিলাম, আমরা দুদিন ফিরে এসেছি অত রাত্রে, রাত 10টার সময় আমরা ফিরে এসেছি, তাই জন্য বাবা মা ওখানে স্টে করে গেছিল। আমরা মানে ওই ঘটনাটা তোমাকে বললাম না, বাবার ঘটনাটা, আর আমার আর ওই মানে আমার শ্বশুর মশাই যে, সেও তো জিনিসগুলো তারপর থেকে কি হয় না, আমরা যখনই থাকতাম একসাথে, আমরা সবাই একটা রুমেই শুতাম, আমার বাবা মা নিচে শুয়ে পড়তো আর আমরা 3জন উপরে শুয়ে পড়তাম। মানে কারোর আর সাহস হতো না যে একা একা মানে আলাদা আলাদা শোবে, ঠিক আছে, মানে থাকলে আমরা সবাই একটা রুমেই শুতাম, মানে ওই যে ভয়ের ব্যাপারটা রয়েছে। কাঠের ব্যাপারটা কি হলো? হ্যাঁ, ওটাতেই আসছি। তো আমার মা ওটা তো পুঁতে দিয়ে এসছে আমরা রাত্রেবেলা। মা কি বললো?
মা পরদিন সকালবেলা উঠে আমাদের এসে বলছে যে তোরা কি করেছিস? আমরা কেন পুঁতে দিয়ে এসেছি। বলছে কোথায় পুঁতেছিস, বাইরে আর দেখবি। আর আমরা বাইরে এসে দেখছি আমরা যেখানে পুঁতে দিয়ে এসেছি না, হুম। প্রপার কেউ হাত দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ওগুলোকে তুলে বাইরে ফেলে দিয়েছে। ওরে আমরা ভুলেই গেছিলাম। আমরা যখন স্যারকে গিয়ে বললাম যে স্যার এই ব্যাপার, বলছে তোমরা পাগল, তোমরা কেন গেছো ওই সময়? ও তো ওই সময় এই কাজগুলো করে, ওই যে তোমাদের বাড়িতে পুঁততে প্রত্যেকদিন দেখে এই নিয়েছে। জিনিসগুলো, হ্যাঁ এই জিনিসগুলো করে। ও তো এই জিনিসগুলোই করতে আসে এই দিন রাত্রেবেলা। তোমরাও গেছো আর ও ওত পেতে ছিল, ব্যাস দেখে ফেলেছে। হয়ে গেছে, দেখে ফেলেছে। আমরা তো ভয় পেয়েছি স্যার কি হবে, আমাদের কি কোনো সলিউশন পাবো না স্যার, আমাদেরকে এইভাবেই চলতে হবে, কি করবো স্যার, আমরা আর পারছি না নিতে। মানে আমার হাজবেন্ডের সে সময় এরকম অবস্থা যে ও বলছে আমি সুইসাইড করে নেবো, আমি আর নিতে পারছি না, আত্মহত্যা করে। আমি নিজেকে শেষ করে ফেলবো, আমি আর একদম নিতে পারছি না। মানে এই জিনিসটা আমার দ্বারা আর পারছি না আমি নিতে। আমি তো একটা মানুষ, হুম। ছোট থেকে সহ্য করে আসছে, আর কত, আমার মাটাও তো চলে গেল। ঠিক আছে, আমি একটা মেয়েকে বিয়ে করে, মানে একটা মেয়ে, আমার তখন আমাদের বিয়ে হয়নি আর কি, সরি, একটা মেয়ে আমার সাথে রয়েছে, তার জীবনটা আমি নষ্ট করছি, যেহেতু আমাদের মধ্যে এটা পার্টিশন এসে গেছিল সেই সময়। বলছে, কি চলছে, আমি আর পারছি না নিতে। ও মানে পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। তখন স্যার বলছে যে দাঁড়াও, আমরা তো কাজ করেছি ওর নামে, কোনো না কোনো এফেক্ট পড়বে, তুমি এত ভেবো না। তো আচ্ছা। বিশ্বাস করো, তারপর হুম। আর কি, ঠিক আমি বলছি আমাদের রেজিস্ট্রি হওয়ার ঠিক 1 মাস আগের ঘটনা তোমাকে আমি বলছি। ওর যে কাকিমা হুট করে এমন পাগল হয়ে গেল, মানে মানসিক ওনার ভারসাম্য এমন ভাবে হারিয়ে ফেলল, ওনাকে অ্যাসাইলেমে পাঠানো হলো। ছেলের এমন অ্যাক্সিডেন্ট হলো, পা ভেঙে বাড়িতে পড়ে থাকলো। ঠিক আছে, হুম। ও কাকা না সে সময় দিশাহারা হয়ে গেছে, একদম পাগলের মতন হয়ে রয়েছে। সারাক্ষণ না ওদের বাড়ির গেটের সামনে এসে, ওই সময়টা বাড়ির গেটের সামনে এসে অভিশাপ দিয়ে দিত, হ্যাঁ আমি যে সময় রয়েছি তোদেরও ওই সময়টা আসবে। সারাক্ষণ মানে আমাদের দেখলে অভিশাপ দিত। ঠিক আছে, আর সেই সময়টা বলতে পারো আমাদের মানে আস্তে 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 অবস্থার উন্নতি ঘটছে, মানে আমার হুম। শ্বশুর মশাইও আস্তে আস্তে ঠিক হচ্ছে, বাবা ছেলের রিলেশনটাও সেই সময় আস্তে আস্তে ঠিক হচ্ছে শুরু করেছে। হুম। আর তখন আমার শ্বশুর মশাই বলেন যে ঠিক আছে, আর আমার হাতে সময় নেই, আমি বেশি সময় নিতে পারবো না, যা আমি দেখছি হয়তো আজ আমি আছি কাল নাও থাকতে পারি। এই যে তোমাকে আমি বলছিলাম আমার শ্বশুর মশাইয়ের ওপরও করা হয়, যার জন্য আমার শ্বশুর মশাইয়ের শরীরটাও দিন 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 মানে খারাপ হতে শুরু করে। ঠিক আছে, হুম। হুম। মানে উনিও একদম শুকিয়ে যাচ্ছিলেন, 2 বছর আগের উনি আর 2 বছর পরের উনির সাথে দুজনকে মেলানো যায় না। উনিও শুকিয়ে, উনি বলছে আমি হয়তো নাও থাকতে পারি, তবে আমার বউয়ের ইচ্ছাটা আমি পূরণ করে দিতে চাই, যে আমি তোদের একটা কিছু হিল্লে করে দিতে চাই। ঠিক আছে, আমি চাই তোদের একটা অ্যাটলিস্ট রেজিস্ট্রিটা আমি করিয়ে দিতে চাই। এই যে খবরটা শুনলো ওর কাকা, জানুয়ারি মাসের 5 তারিখে রেজিস্ট্রি হবে, একটা মানুষ কতটা পাগল হয়ে গেলে ডিরেক্টলি তোমাকে এসে থ্রেট দেয় যে তুই যদি তোর ছেলে রেজিস্ট্রি করাস ওই মেয়ের সাথে, আমি তোকে গায়েব করে দেবো। আচ্ছা, এরকম বলেছে? হ্যাঁ, ডেইলি ওনাকে ফোন করে বলতো যে তুই যদি রেজিস্ট্রিতে সই করিস তাহলে আমি তোর ছেলেকে খুন করে ফেলবো, আমার সেই ক্ষমতা যদি দেখবি, আমার কাছে এমন জিনিস আছে, তুই ভাবতে পারছিস না আমি কি করব, তুই আমাকে চিনিস না। আরে নিজের ভাই? হ্যাঁ, নিজের ভাই। তুই দেখবো ওই মেয়েকে তুই যদি বাড়িতে আনিস, ওই মেয়েকে বাড়িতে ঢুকতে দেবো না আমি, ওর বাড়ির ক্ষতি করে দেবো আমি। তারপর কি হলো? আমার তো সেই সময় জেদ চেপে গেছে, আমি যে দুনিয়া উল্টে যাক, আমি বলেছি যখন জানুয়ারি মাসে 5 তারিখে আমার রেজিস্ট্রি হবে, আমি ওই দিনই রেজিস্ট্রি করব। তোমার ভাই যদি একটু প্রবলেম থাকে তোমার ভাইকে এখানে এসে আমার সাথে কথা বলতে বলো, আমি কাউকে পরোয়া করি না, আমি বলেছি করবো তো আমি করবো। মানে ওর কাকা না পাগল কুকুরের মতো আর কি হয়ে গেছিল সেই সময়, বুঝলে তো। মানে ডেইলি মানে আমার শ্বশুরমশাইকে না মানসিক চাপে ফেলে দিয়েছিলেন, আমার শ্বশুরমশাই ভীষণ ভাবে ফার্স্ট্রেটেড হয়ে গেছেন, মানে ভয় একা হয়ে মানে একা ঘরে সারাক্ষণ শুয়ে শুয়ে কাঁপতেন যে কি হবে। ও যতই যাই হোক ছেলে ওটা, ঠিক আছে, ওনার ছেলেটা মায়া তো থাকেই, যে কেউ যদি নিজের ছেলেকে নিয়ে এভাবে ধমকি দেয় তো স্বাভাবিক তার ভয় লাগবে। আমার হাজবেন্ডকে কোথাও যেতে দিত না, আমাকে কোথাও বেরোতে দিত না, সারাক্ষণ তোরা ঘরে থাক, তোরা কোথাও বেরোবি না, তোদের কিছু হয়ে গেলে তখন কি করবো আমি, আমার কাছে কিছু করে নেই, তুইও সেরকম, তুই কেন বলছিস করবি, না করলে কি হবে, রেজিস্ট্রি কিছু হয়ে যাবে কি রেজিস্ট্রি না করলে, তুই দাঁড়া কিছুদিন দাঁড়া, ও ঠিক শান্ত হয়ে যাবে, দাঁড়া আমি ওর ব্যবস্থা করে নেবো। এবার এর মধ্যে একটা জিনিস হয়েছে কি, ওদের বাড়ির যে দলিল, আমার হাজবেন্ডের বাড়ির যে দলিল, সেগুলো অব্দি ওর কাকা নিয়ে রেখে দিয়েছে, আমার শ্বশুরমশাই এটিএম কার্ড ক্রেডিট কার্ড সব নিয়ে রেখে দিয়েছে, কিছু দিচ্ছে না। ওই কাকা মানে আমার পেলোটা কি করে? আমার শ্বশুরমশাই সেরকম, বললাম না তোমাকে, এমন করে রেখেছে যে আমার কাকা যা ওর কাকা যা বলছে তাই তো করছে। দাদা এটিএম কার্ডটা দিয়ে দিল, দাদা দলিলটা দিয়ে দিল,
দলিল দিয়ে দিয়েছে? হ্যাঁ, মানে উনি বুঝতে পারছেন ওনার ভাই ওনার ক্ষতি করছে, মানে স্টিল ওনার মধ্যে ওই ক্ষমতাটুকু নেই যে উনি দাঁড়িয়ে গিয়ে বলবে যে আমাকে এটা কেন, আমাকে আমার জিনিসগুলো ফেরত দে। হুম 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 ওনার মধ্যে সেই ক্ষমতাটুকু নেই, মানে সেই জিনিসটা মানে আসছে না ওনার মধ্যে। সেন্সটা আছে কিন্তু কোথাও গিয়ে উনি ওই কাজটা করতে পারছেন না, ঠিক আছে। তো এত ঝামেলার মধ্যে দিয়ে প্রচুর ঝামেলা হলো এই কয়েকটা সপ্তাহ, কিন্তু আমি যে বলেই দিয়েছিলাম যে আমি করবো মানে করবো। 5 তারিখে আমাদের রেজিস্ট্রি হয়, ঠিক আছে। এই যে রেজিস্ট্রি হলো, হুম হুম এরপর থেকে আর কি আবার ওই হুমকিটা বন্ধ হয়ে গেল, সব চুপচাপ হয়ে গেল, নর্মাল হয়ে গেল। এবার যেটা শুরু হলো, এবার আমার বাড়িতে শুরু হলো। আমার বাড়িতে আমার বাবা মার মধ্যে তুমুল অশান্তি শুরু হলো। মানে ওই সময়টা না এরকম হয়েছিল যে আমাকে ওখানে আমি থাকতে পারতাম না, সারাদিন ওখানে থাকলে আমাকে রাত্রেবেলা আমার বাড়িতে চলে আসতেই হতো। হুম হুম আমার বাবা কৌস্তব দা, আমার বাবা এরকম একটা মানুষ, আমার বাবা বছরে 2বার ড্রিঙ্ক করেন, একটা দুর্গাপুজোর সময় আর একটা হচ্ছে মানে হয়তো 1বার কি 2বার বন্ধুদের সাথে খেয়ে নিলেন, ঠিক আছে। মানে সেটা ওই 2বারের বেশি, যেটা 3বার হবে না। আমার বাবা এরকম একটা মানুষ, এটা প্রচুর মেনটেন করে চলেন। আমার বাবা যদি বন্ধুদের সাথে ওই যে, তা বলে এমন না যে বছরে 2বার করে খাচ্ছি বলে আমি একদম মানে পুষিয়ে খেয়ে নেবো, বাবা পেট বড় রকমও না। ওই যে 2 প্যাক নেবে না, ওইটাই আমার বাবার লাস্ট। এর বেশি আমার বাবাকে কেউ মানে পা হাত জোড়ো করে সাধলে আমার বাবা করবে না। সেই মানুষটা প্রত্যেকদিন বাড়িতে ড্রাঙ্ক হয়ে ফিরছে, বাড়িতে আমার মায়ের সাথে অশান্তি করছে। তোমার রেজিস্ট্রির পরে হচ্ছে এটা? হ্যাঁ, আমার বাড়িতে অশান্তি শুরু হয়, ঠিক আছে। ইভেন আমার বাবা প্রচন্ড আর কি কি বলবো ঠাকুর ভক্ত, সেই মানুষ পূজা আচ্ছা বন্ধ করে দিল। মানে আমার বাবা রোজ সকালবেলা কাজে যাওয়ার আগে ঘরে পুজো দেবে, আমার বাবা গাড়ি আছে গাড়িতে পুজো দেবে, তারপর আমার বাবা বেরোবে কাজে। আমার বাবা এরকম একজন মানুষ, প্রত্যেকদিন মানে গাছ থেকে ফুল তুলে আনবেন, এরকম না যে বাইরে থেকে, আমার বাবা গাছ থেকে ফুল তুলে আনে, ওই ফুল দিয়ে পুজো দেয়। এতটা মানে সাত্ত্বিক মানুষ যাকে বলেন, ঠিক আছে। প্রচন্ড ঠাকুর ভক্ত আমার বাবা। সেই বাবা আমার ঠাকুর পুজো বন্ধ করে দিল। না তো মানে আমাদের মানে মাথা খারাপ হয়ে একটা শেষ হলো আরেকটা শুরু হয়ে গেল। আবার আমরা স্যারের কাছে গেলাম যে স্যার এই বিষয়গুলো ঘটছে। তখন আবার আমাদের যেতে হলো, মানে আবার আমাদের কাজ করাতে যেতে হলো। এবার ওর কাকা না এই সুযোগটাই খুঁজছিল যে কোনোভাবে যদি আমাদের বাড়ি থেকে বের করা যায় এই 2-3 দিনের জন্য। 2-3 দিন যে আমরা বাইরে গেলাম, কাজ বাজ করলাম, পুজো টুজো দিলাম, সব ঠিক হলো। এই 2 দিন পর যে বাড়িতে ঢুকছি না, আমরা ওই ধরো 7-8টার সময় বাড়িতে যখন ঢুকছি, আমার হাজবেন্ড বলছে যে বাড়িতে এটা গন্ধ পাচ্ছিস, মানে খুব পচা গন্ধ বেরোচ্ছে বাড়ি থেকে। মানে কোনো পশু পাখি বলে বা ইঁদুর 3-4 দিন ধরে পচে গেলে যেমন একটা বিদঘুটে গন্ধ বেরোয়, দেখেছো? ওরকম একটা বিদঘুটে গন্ধ পাচ্ছি। মানে ও বলছে কাল সকালবেলা না দেখতে হবে বাড়িটাতে কোথাও মানে কিছু মরে পড়ে রয়েছে। আমরা বাড়িতে ঢুকলাম, জামা কাপড় মানে ব্যাগ ফ্যাগ রাখলাম, চেঞ্জ ফেঞ্জ করলাম, তারপরে কোনো কারণ ছাড়া হুট করে আমার হাজবেন্ড আমার সাথে ঝগড়া করতে শুরু করে দিল, হুট করে। আর সেই ঝগড়া এত তুমুল হলো, মানে সব জিনিসপত্র ভাঙ চুর, মানে আমার নতুন কেনা ফোনটা অব্দি ভেঙে দিল কোনো কারণ ছাড়া। এত ঝামেলা হলো। আমার বাবার সাথে অব্দি আমার হাজবেন্ডের ঝামেলা হয়ে গেল, যার সাথে মানে আমার হাজবেন্ডের আমার বাবার সাথে সব থেকে বেশি ভাব আছে। মানে ওদের বন্ডিংটা একটা আলাদা টাইপের বন্ডিং, ঠিক আছে। মানে কিছু হলেই যে আমার বাবাকে ফোন করে করে, মানে সেই মানুষের সাথে কোনোদিন এই 2 বছরে ঝগড়া করে না। আমার বাবা মা কারোর সাথে আমার হাজবেন্ড উঁচু গলায় কথা বলেনি কখনো। তার সাথে আমার মানে সেই আমার বাবার সাথে আমার হাজবেন্ডের প্রচন্ড ঝগড়া হলো, আমার মায়ের সাথেও ঝগড়া হলো, মুখে যা আসে তাই বলে দিচ্ছে। ও বাবাকে মুখে যা আসে তাই বলে দিচ্ছে, যাকে পাচ্ছে তাকে তাই বলে দিচ্ছে। আমি তো রেগে গেছি, আমি রেগে গেছি, আমি বাড়ি চলে যাবো, আমি থাকবো না এখানে, আমার এইসব জিনিস পোষাচ্ছে না, আমার আর ভালো লাগছে না বলে আমি বাবা মার সাথে বাড়ি চলে যাবো। বাড়ি আসতে যেতে আমার মাকে যখন স্যার ফোন করলেন, স্যার বলছে যে আপনি আমাকে ওখান থেকে কেন ফোন করলেন না, আপনি স্পটে থেকে তো আমাকে ফোন করবেন, তাহলে তো আমি জিনিসটা বুঝতে পারবো। এই যে আমরা 2 দিন ছিলাম না, এর মধ্যে কিছু একটা হয়েছে মনে হয়, আপনি কাল একবার ওদের বাড়িতে যান, নাহলে আমার বাড়িতে আসুন। তো আমি ওদের বাড়িতে যাই আর কি পরের দিন সকালবেলা, যে কি হয়েছে না হয়েছে। তো আমার মা আর কি কাজের মধ্যে আর কি ভুলে যায় যে স্যারের বাড়িতে যেতে হবে আমার মাকে, আর আমি ওদের বাড়িতে চলে আসি। হুট করে দুপুর মানে সব সকালবেলা সব ঠিকঠাক ছিল, ঠিক আছে, কোনো কিছু হয়নি। আমি বললাম তুই কি করেছিস রাত্রেবেলা, আগের দিন রাত্রেবেলা? বলছে আমি জানি না আমার কি হলো, হুট করে মাথাটা গরম হয়ে গেল, বিশ্বাস করে আমি চাইনি এটা করতে, এটা হয়ে গেল, আমি এটা নিজে থেকে করিনি, বিশ্বাস কর। বললাম ঠিক আছে বাদ দিয়ে, যাওয়া আর হয়ে গেছে,
সব তো এবার আমার ফোনটা তো গেল, আমার নতুন ফোন কিনে আনলাম, নতুন ফোন কিনে দিল আমাকে। বাড়িতে এলাম, দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছি, ঠিক 4:30-5টার সময় আমার কেন জানি না কি হলো, আমি জানি না আমার কি হয়েছিল সেদিনে। মানে আমি হুট করে উঠে হাসতে 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 না, হাসাহাসি হচ্ছিল এগোচ্ছিল, আমি হুট করে আমার হাজবেন্ডকে গায়ে না আঁচড় কাটতে থাকলাম, আঁচড়ানো শুরু করে দিলাম। আঁচড়াচ্ছিলাম আমি লেজিট ওকে, মানে ওর সারা গায়ে খালি আঁচড়েছি আমি। মানে মানে ওর ঘাড়ে হাতে এইসব জায়গাগুলো না মানে রক্ত বেরিয়ে গেছিল, মানে হাতে লাস্টে আমি কিছু পাইনি। ওখানে না মানে চিরুনি ছিল, ওই চিরুনি মানে দেখো ওই যদি আমাদের বাড়িতে পাখি রয়েছে না, ওই চিরুনির মুখগুলো কেটে কেটে রেখেছে, কাটলে নাকি ওটা শার্প হয়ে যায় মুখটা। ওই চিরুনি আমি সমানে আঁচড়েছি, মানে চিড়ে গেছে, মানে রক্ত বেরোচ্ছে এরকম, ঠিক আছে। এরকম হয়েছে লাস্টে না আমাকে মানে দুটো হাত ধরে ঠাসিয়ে একটা চড় মেরে, যদি তোর কি হয়েছে, তুই কেন এরকম করছিস। আমি না তখন মানে হকচকিয়ে গেছি। আমি জানি না কেন কি হলো, আমি বুঝতে পারছি না যে আমি কেন করলাম, কি করলাম আমি জানি না। মানে হুট করে ভয় লাগতে, খুব ভয় লাগতে শুরু করলো এই জিনিসটার পরে। আমি মানে বিছানা থেকে যে নিচে নামবো, নিচে নামে আমি ঘরের বাইরে বেরোবো সেটা অব্দি পারছি না। ওকে, এবার সেটা কি বলবো, সেটা আমার তোমার এটা ধরো 2024-এর কথাই আমি তোমাকে বলছি, মানে জানুয়ারি মাসে আমাদের রেজিস্ট্রি হয়েছে, তো 2 মাস পরে জিনিসগুলো, মানে মার্চ এপ্রিলের দিকে, ঠিক আছে। তখন আস্তে আস্তে গরম পড়ছে, এবার তখন 5টা 5:30টার দিকে অন্ধকার হয় না, যথেষ্ট মানে আলো থাকে, মানে পুরোপুরি অন্ধকার হয়ে যায় না সেই সময়টা। ওই টাইমে আমি বাড়ি থেকে মানে ঘর থেকে বেরোতে পারছি না, আমি মানে এতটা ভয় লাগছে, আমি জানি না কেন ভয় লাগছিল আমার, কিন্তু খুব ভয় লাগছে, মনে হচ্ছিল কেউ একটা আছে, মানে এত ভয় লাগছে। ও সঙ্গে সঙ্গে স্যারকে ফোন করেছেন, স্যারকে ফোন করে, এটা মার্চের দিকের ঘটনা? হ্যাঁ আজকে দেওয়ার ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ। আর ও সঙ্গে সঙ্গে স্যারকে ফোন করেছেন যে স্যার এই জিনিসগুলো হয়েছে। স্যার বলছে যে তোমার বাড়ি থেকে খুব পচা গন্ধ বেরোচ্ছে, তুমি কি জানো। স্যার বলছে যে হ্যাঁ স্যার, এটা তো আমি 2-3 দিন ধরেই দেখছি, ইভেন কাকু মানে আমার বাবাও বলছিল ওকে, ও বলছে যে আমার বাবাও আর কি, ও আমার কাকু বলে, বলছে কাকুও জানেন তো স্যার, আমাকে বলছিল যে আসার পর যে আমার কাকু 2-3 দিন ধরে খুব পচা গন্ধ পাচ্ছে। কেউ পাচ্ছে না, আমার মানে ওর বাবা তো পাচ্ছেই না, ঠিক আছে, আমার মাও পাচ্ছিল না। আমি এসে গন্ধটা পাচ্ছি, আমার বাবা পেয়েছে, আর মানে আমার ওই হাজবেন্ড পেয়েছে। আমার শ্বশুরমশাই যখন জিজ্ঞেস করছে, না আমার তো কোনো গন্ধই পাচ্ছি না, আমার তো ঠিকঠাকই লাগছে, কিসের গন্ধ হচ্ছে। এবার উনি বলছে না খুব গন্ধ, খুব পচা গন্ধ বেরোচ্ছে তোমাদের বাড়ি থেকে, তোমার কাকা কিছু করেছে আবার। তোমার কাকা আবার কিছু করেছে, তোমরা এই কদিন ছিলে না। তো বলছে ঠিক আছে আমি দেখছি কি করা যায়, আমি চেষ্টা করছি কি করা যায়, তোমরা 2 দিন পর আমার কাছে এসো, আমি ততক্ষণ একটা কিছু রেডি করছি যে কি করা যায়। তো ওই দিন 2 দিন পর আমরা যখন যাই স্যারের কাছে, তো স্যার আমাদের একটা জিনিস দিলেন, ঠিক আছে, মানে একটা যন্ত্র দিলেন। তো বললেন যে এটা তোমরা রোজ মানে আরতি করবে, ঠিক আছে, মানে এমন জায়গায় রাখবে জিনিসটা সেটা যেন কেউ দেখতে না পায়, আর 2 তুমি যদি একবার ওটা রেখে দাও সেটা যেন নাড়াতে না পারো, ঠিক আছে, মানে এমন জায়গায় তোমাকে ওটা রাখতে হবে। তো আমরা ছাদে পায়রার ঘর হয় দেখেছো তো, পায়রার ঘরে আমরা একটা কোণে রাখলাম, ঠিক আছে। সেই সময়টা যথেষ্ট মানে মানে রাত্রের দিকে ঠান্ডা ছিল, ঠিক আছে, ওই টাইমটাতে না আমরা আরতি করতাম ওখানে ওই ছাদে গিয়ে। ওই যে আরতি করা আমরা শুরু করলাম, তারপর থেকে না বাড়ির ভোল বদলে যেতে শুরু করলো। বিশেষ করবে না কৌস্তবদা, আমার মার্চ ফার্চের দিকে দেখো তখনও অতটা গরম পড়েনি, মানে হালকা ঠান্ডা তো রয়েছে, মানে ছাদে উঠলে তো রাত্রেবেলা ভালোই মানে হালকা ঠান্ডা তো লাগছে, মানে একটা হালকা চাদর গায়ে দিতেই হচ্ছে, সেই সময় ঠান্ডা লাগছে। কিন্তু যখনই আমরা ওই পায়রার ঘরটাতে ঢুকছি না, ওদের পায়রার ঘরটার মধ্যে না বড় বড় মানে দেওয়ালে, প্রত্যেকটা দেওয়ালে 2-2 বড় বড় করে জানলা রয়েছে, ঠিক আছে, যাতে হাওয়া পাচ্ছে। কারণ তো পায়রা থাকতো সে সময় ওদের বাড়িতে, তখন ছিল না, আগে ছিল ওদের, তার জন্য ওদের বড় 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 জানলা রয়েছে, ঠিক আছে। আর ওই জানলার নিচেই ওই আর কি ওই লাল মতো জিনিসটাকে আমরা রেখেছিলাম, আরতি করতাম আমরা। আশ্চর্য ভাবে যখনই আমরা পায়রার ঘরটাতে ঢুকতাম না কৌস্তবদা, আমাদের এত একটা মানে গরম লাগতো, মানে ভীষণ একটা ওয়ার্ম ফিল হতো, মানে ওই ফিলিংসটা তোমাকে বোঝাতে পারবো না কিরকম একটা ফিলিংস, ঠিক আছে। মানে মনে হতো না আমি ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকতে পারবো। ওই যে আমরা আরতি করা শুরু করলাম কৌস্তবদা, ওর ওই কাকা যে বলতাম না যে ওই আমাদের দরজার গোড়ায় এসে ওইসব কাজকর্মগুলো করতে শুরু করলো, ওর ওই কাকা আমাদের দরজার কাছে আসতে পারতো না,
তখন আস্তে আস্তে জিনিসটা ঠিক হতে সবে শুরু করেছে। মানে আমরা না বুঝতে পারতাম, ঠিক আছে, যে আমরা না, কখন ঠিক হচ্ছে কখন ভুল হচ্ছে। না ওটা না, ওটা না, ওটা না, এই যে জিনিসটা আমরা রেখেছি, এই জিনিসটা খুব পাওয়ারফুল জিনিস ছিল, ঠিক আছে, আমাদের যেটা দিয়েছিলেন স্যার, হুম ঠিক আছে। এটা আগেকার দিনে তো ঠাকুর পুজো মানে মূর্তি ছিল না, বীজ যন্ত্রে পুজো করা হতো, জানো তো? হুম হুম হুম। ওই বীজ যন্ত্র দিয়েছিল আমাদেরকে। আমি সেটা বলছি না, আমি বলছি বলো। তোমরা তো এটা নিজেরা বুঝতে পারতে যে তোমাদের কখন জিনিসটা ঠিক আছে আবার কখন বিগড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো বুঝতে পারতাম। আর তার উপর কি বলতো, তোমার বাড়িতে একটা নেগেটিভ এনার্জি থাকলে বা তোমার বাড়িতে একটা নেগেটিভ অরা থাকলে তুমি যেরকম বুঝতে পারবে, সেরকম একটা পজিটিভ অরা থাকলেও তুমি কিন্তু বুঝতে পারবে। হুম। আমরা না ফিল করতে পারতাম, মানে একবার দুবার ভয় পেয়েছিলাম যে মানে নুপুরের আওয়াজ পেয়েছিলাম, মানে কেউ এটা কি হেঁটে মা যাচ্ছে, কালীর, দক্ষিণা কালীর কি এটা? না দক্ষিণাকালী নয়, এটা হ্যালো। এটা হচ্ছে তারা মা, ঠিক আছে, মা তারার আর কি। দ্বিতীয় মহাবিদ্যা। হ্যাঁ, তো স্যার বললেন যে ভয় পাবে না, ওটা মাই তোমাদের বাড়িতে রয়েছে। আমরা না ফিল মানে সত্যি ফিল করতাম কৌস্তবদা, যে বাড়িতে মা রয়েছে। এরকমও তোমাকে আমি একটা ঘটনা বলছি, এটা খুব আশ্চর্য ঘটনা। মানে একদিন না ওর কাকা আর পারছে না, আমাদের ডিরেক্ট ঝামেলা করতে এসে, না কোনো কারণ ছাড়া ঝামেলা করতে এসে, এত ঝামেলা করছে, এমন উল্টো পাল্টা কাজ মানে করছে না, আজকে আমাদের মাথা গরম হয়ে গেছে। আমি মনে মনে বলি যে মা, তুমি যদি সত্যি থাকো, তুমি এক্ষুনি ওকে মুখ থুড়ে ফেলবে, মানে তুমি ওকে, ওর কর্মের ফল তুমি ওকে এক্ষুনি দেবে না, ও যেটা করছে আমরা নিতে পারছি না মা। তুমি যদি সত্যি থাকো তাহলে তুমি প্রমাণ করো যে তুমি থাকো। বিশ্বাস করো, ওই দিন রাত্রে হলো, পরের দিন সকালবেলায় আমরা শুনছি যে ওর কাকা পড়ে গেছে। পড়ে গিয়ে ওর কাকার ওই মুখ মানে ঠোঁটের কোণ মানে কেটে ফেটে অবস্থা খারাপ। তুমি তাহলে আমাকে একটা কথা বলো যে এইটা তো ওই যন্ত্রটা আনলে তারপর জিনিসপত্রটা ঠিকের দিকে যাচ্ছে, মাকেও ফিল করতে বাড়িতে, তাহলে তুমি আবার ছেড়ে চলে এলে কেন? এখন তো আলাদা রয়েছো কেন সেটা? এটাই, হ্যাঁ এটাই আমি তোমাকে বলছি, এই যে জিনিসটা দিচ্ছেন না, এটা 45 দিন থাকে তোমার বাড়িতে, ঠিক আছে। তারপর এই যে তোমার চলে যায়, ঠিক আছে, মানে এই যে শক্তি যেটা রয়েছে, এই শক্তিটা মানে নিজে থেকে আর কি চলে যায়, কিন্তু ওই যে কটা দিন থাকে তোমার বাড়িতে যা নেগেটিভ এনার্জি রয়েছে সেটা তুমি বের করে নিয়ে চলে যায়, ঠিক আছে। তাহলে আলটিমেটলি ঠিক হয়ে যায় মোটামুটি? না, ঠিক হয় না। এটা তো আমি বলছি, আমার বাড়ির যে নতুন নেগেটিভ এনার্জি সেটা তো বেরিয়ে চলে গেল। আমার তো শাখা প্রশাখা মেরে লাভ নেই, আমাকে তো গোড়াটা নষ্ট করতে হবে, আমি তো গোড়াটাই নষ্ট করতে পারছি না। আচ্ছা আচ্ছা, কারণ ওটা চলে যাওয়ার পর সবকিছু নিয়ে বেরিয়েও গেল, তারপরেও যদি কাজ করায় তাহলে তো আবার সে প্রবলেম। তো হবেই তো, হবেই তো। তুমি ভাবতে পারবে না কৌস্তব, একটা মানুষ কতটা মানে কি বলবো, নিচু মানসিকতার হলে। আমাদের বাড়িতে যে কুকুরটার কথা তোমাকে আমি বললাম, এই তো যা ডাকতো, একদিন আমরা সকালবেলা উঠে দেখছি তুঁতে, বোঝো, এই ফটোটাও আমার কাছে রয়েছে। ওকে না খাবার দেওয়া হয়েছে, খাবারের সাথে 5-6টা তুঁতে দেওয়া হয়েছে কুকুরটাকে। মানুষ কতটা নৃশংস হলে এই জিনিসটা করতে পারে। মানে তোমাদের কুকুরটাকে বিষ দিয়ে মেরে দিল? মেরে ফেলতে চেষ্টা করেছিল। দেখো একটা জিনিস তোমাকে আমি বলছি, এই যে কুকুর বিড়াল না, এরা কিন্তু খুব ভালো মতো বুঝতে পারে কে খারাপ কে ভালো। ডেফিনেটলি। ঠিক আছে, মানে এরা কিন্তু সবার হাতের খাবার খায় না। আর আমি এটা প্রথম দিন থেকে লক্ষ্য করছি, আমরা যাই খেতে দিই, আমরা যদি ওকে নর্মাল মানে ভাত আলু সিদ্ধ দিয়ে মেখেও খেতে দিন, ওটাই খেয়ে নেবে। কিন্তু ওর কাকা যদি মাংস ফাংস এনেও, ওর কাকার ওই খাবারটা ছুঁয়েও দেখে না। এই প্রবৃত্তিটা কিন্তু ওদের মধ্যে রয়েছে, ঠিক আছে। তো ওদের দিয়েছে, ওটা মানে ভাগ্য ভালো যে ও খায়নি ওই জিনিসটা। মানে বিরিয়ানি দিয়েছে, বিরিয়ানির মধ্যে পাশে আর ওইটা বড় বড় করে রাখা রয়েছে। মানে আমরা দেখে তো মানে প্রচন্ড রাগে ফেটে পড়েছে। আমি পারলাম তো নিজে হাতে খুন করতে পারলাম তো বাঁচে, যে এতটা নৃশংস মানুষ কিভাবে হতে পারে। ও তো একটা নিষ্পাপ জীব, ওর তো কোনো দোষ নেই, তাই না? ওকে মেরে ফেলে কি লাভ হবে? তো নিজের পাপ লাভ আছে, কারণ এরকম ধরো কুকুর যদি বাড়িতে থাকে, আর কুকুর হচ্ছে কাল ভৈরব বা মহাকালের বাহন, ঠিক আছে, তো এরা অনেক সময় না নিউট্রালাইজ করে দেয় এরকম নেগেটিভ কিছু থাকলে। আর এটা নিউট্রালাইজ করতে গিয়ে জিনিসটা মারাও যায় অনেক ক্ষেত্রে। দেখবে অনেকবারই নেগেটিভ হলে সেখানে কুকুর বাঁচে না, মারা যায়, কারণ ওই নেগেটিভিটিটাকে নিজের মধ্যে নিয়ে নেয় বা ওর এগেনস্টে চলে যায়, তাই জন্য মৃত্যুটা ঘটে। আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে যে এই যে ও যে কুকর্মগুলো করতে আসতো প্রত্যেক দিন দোরগোড়া, ও তো আমাদের দৌড়ের কাছে শুয়ে থাকতো। ইভেন তোমাকে আমি কি বলি, আমি চেষ্টা করি জানো তো কুকুরটাকে আমাদের ঘরের ভেতর নিয়ে গিয়ে রাখার, ও থাকতো না।
ওকে যত আমি ঘরের ভেতর নিয়ে যাবো, ও বেরিয়ে ঠিক ওই আমাদের মেন গেটের গোড়ার কাছটাই ও বসবে। আচ্ছা আমার হাজবেন্ড বলে তোমাদের ছাড়, ওকে পোষা জোর কুকুর করিস ছিল? না। পোষা কুকুর না গো, মানে রাস্তারই কুকুর, মানে আচ্ছা, ছোট আচ্ছা। থেকেই বাড়িতে ও বড় হয়েছে, আচ্ছা, বাড়ির আচ্ছা। মধ্যেই বড় হয়েছে, কিন্তু ওকে না ঘরে ঢুকিয়ে যদি আমি রাখি, হুম, হুম। হাজার ঝড় বৃষ্টি ওকে ঘরের ভিতর ঢুকবে না, ওই দৌড়ের আমাদের ওই মেন গেটের দোরগোড়াই বসে থাকবে, ঘরের ও মধ্যে তো এক চুল বাইকটা নড়বে না। পেতো। হ্যাঁ মানে বলতে পারো যে আমাদের ঘরে মানে ও পাহারা দেয় সারাক্ষণ, 24টা ঘন্টা ও পাহারা দিত, এখনো বসে থাকে। তারপর কি হলো এই ঘটনার পর? এই ঘটনার পর আমি স্যারকে জানাই, তখন মানে আমি সবই মানে যাই হতো আমি স্যারকে ফোন করতাম যে দেখি মানে আমার মানে একটা মানে কি বলবো, তুমি তো একটা আতঙ্ক প্যানিকের চলে মধ্যে এসছে রয়েছো। না। হ্যাঁ। হ্যাঁ আতঙ্ক চলে এসছে না যে এই হচ্ছে যে কি হচ্ছে না হচ্ছে। তো স্যার আমাদের একটা কথা বলে যে তুমি এত চিন্তা করো না, প্রত্যেকটা মানুষের মানে কর্মফল, বুঝো তো, কর্মফল কিন্তু ভুগতে হয়। হুম। ও যেটা করেছে তার কর্মফলে ওকে ভুগতে হবে, ঠিক আছে? ওর হয়ে এখন ওর ছেলে বউ ভুগছে। তুমি ভাবতে পারো যে ওর বউ অ্যাসাইলেমে রয়েছে, নিজের বউকে অব্দি ঘুমের ওষুধ দিয়ে রাখতো, মানে মানুষ কতটা ডেঞ্জারাস হতে পারে ভাবো। ওকে, ওকে। নিজের ছেলের ক্ষতি করতে দুবার ভাববে না। হ্যাঁ, তো ওর বউ তো সে সময় অ্যাসাইলেমে ছিল, তারপর অ্যাসাইলেম থেকে ফিরে এলো, ছেলেও আস্তে আস্তে ঠিক হতে থাকলো। আর ওই যে জিনিস সারাক্ষণ খালি অভিশাপ দেওয়া, এই করা ওই করা, এই জিনিসগুলো তো চলতেই থাকলো। এবার ও বাইরে তো ও না বাইরে কিছু ক্রিয়া করছিল, ঠিক আছে, যার জন্য না আমাদের বাড়ির অশান্তিটা যাচ্ছিল না। হুম। মানে বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি না আসতে পারলো, মানে বাড়িতে একটা মানে কি বলবো, ওই যে পরিস্থিতিটা যে ওটা খারাপ হতে থাকলো। হুম। আর না অস্বাভাবিক ভাবে প্রস্তাব দেয়, এখনো অব্দি আমি ওর বাড়িতে একটা পুজো করাতে পারিনি, জানো? আচ্ছা। এখনো অব্দি একটা পুজো করাতে পারিনি আমি। একটা মানুষ মারা গেল, এই যে এত কাণ্ড হলো, কত করে বলছে একটা সত্যনারায়ণ সিন্নি দেবো, একটা সত্যনারায়ণের পুজো দেবো, সেটা তো হলো না। বার্ষিক কালী পুজো, সেই বার্ষিক কালী পুজোটাও হচ্ছে না, লাস্ট 2 বছর ধরে বার্ষিক কালী তুমি পুজো হচ্ছে না। মানে চলে এলে কেন? এখন আলাদা থাকছো কেন? দেখো এটার সব থেকে মূল কারণটা হচ্ছে না, এই যে আমার শ্বশুরমশাইকে এমন ভাবে ক্যাপচার করে রাখা হয়েছে না, এখন উনি আমার এগেন্সটে চলে গেছেন। তোমার মানে এগেনস্টে? হ্যাঁ এরকম একটা ব্যাপার। আবার আমাকে সেটা থাকতেও পারবে না, মানে মেয়ে কোথায় গেল এরকম একটা ব্যাপার। না আমি না মানে কি বলবো, আমার পড়াশোনা খুব হ্যাম্পার হচ্ছিল জানো তো এইসবের মধ্যে দিয়ে। হুম, হুম, হুম। ঠিক আছে, এবার আমি এটাও বুঝতাম যে আমি যদি ওখানে থাকি ওর কাকা কিছু করার সাহস পাবে না, ঠিক আছে। হ্যাঁ এখনো ওর কাকা ডিরেক্ট কিছু করার সাহস পাচ্ছে না। 45 দিনের ব্যাপারটা এখনো রয়েছে কি? না না ওটা তো হয়ে গেছে, ওটা তো চলে গেছে, ঠিক আছে। ওই আচ্ছা। জিনিসটা তো মানে তো মার্চ মাসের দিকে দিয়েছে, তো ওই ধরো মার্চ মাসেই চলে গেছে না ওই জিনিসটা, একটা মাসও থাকে না তো, 45 দিন না, সরি একটা মাস, 1 মাস 15 দিন থাকে, সরি মানে এপ্রিল মাসের মাঝখানের দিকে চলে গেছে। হুম হুম হুম। কিভাবে গেছে আমি তোমাকে বলছি, আমরা মানে এরকম নর্মাল প্রত্যেক দিন আমাদের 12টার আগে আর কি, প্রত্যেকটা দিন মানে 24 ঘন্টার মধ্যে আমাদের 3বার করে আরতি করতে হতো, ঠিক আছে। হুম, হুম। প্রত্যেকদিন লাস্ট 3টে দিন আমরা আরতি করেছি, মানে ভুলেই গেছি না 45 দিনের ব্যাপারটা। হুম, হুম। আর পরের দিন সকালবেলা যখন ছাদে উঠেছে আরতি করার জন্য, আমরা না স্পষ্ট দেখছি মানে ওনাকে না ওই মাকে না সোজা করে রাখা ছিল, ঠিক আছে, হুম, হুম। ওটা নাড়ানো না যায় এমন ভাবে রাখা ছিল। গিয়ে দেখছি যে মানে ওই জিনিসটা না, ওই যন্ত্রটা না পুরো বেঁকে গেছে, আচ্ছা, ওকে, ওকে, মানে ওকে। নিজেই বেরিয়ে গেছে, বুঝলে? হুম, হুম। মানে কিন্তু আমি তোমাকে এটা বলতে পারি, ওদের যে বাড়িতে আগে ওই যে ঢুকলেই গা ছমছমের ব্যাপারটা থাকতো, বা ওই জিনিসটা থাকতো, বা যা জিনিস ওরা দেখতো, ওই আঁচড় লাগার ব্যাপারগুলো, এই জিনিসগুলো এগুলো এখন আর নেই, এগুলো পুরোপুরি চলে গেছে, ঠিক আছে। এই জিনিসটা থেকে তো আমরা নিস্তার পেয়েছি, এখন ওদের বাড়িতে গেলে মানে একটা পজিটিভ ফিলিং আসে। কিন্তু কিন্তু ওই যে গোড়াটা উপড়ায়নি এখনো। এবার আমি তোমাকে বলছি যে এসবের পিছনে কারণগুলো কি, ঠিক আছে, যেমন অনেকগুলো জায়গা আমি তোমাকে বলিনি, ঠিক আছে, হুম, হুম, সেই জিনিসগুলো আমি তোমাকে বলছি। হুম, এই যে বড় মার মৃত্যুটা, ঠিক আছে, হুম। এটাও শোনা যায় যে এই মৃত্যুটাও মানে মৃত্যুর পিছনেও ছিলেন আর কি এই কাকা, আচ্ছা, আচ্ছা। আমার হাজবেন্ডের বাবা, মানে আমার শ্বশুর মশাইয়ের যে বাবার বাবা, ঠিক আছে। হুম। সে বাংলাদেশ থেকে এখানে আসে, এখানে এসে এই সোদপুরে 10 কাঠা জমি কেনে। আর সময়ের সাথে সাথে উনি 2 কাঠা জমি বিক্রি করে দেন, মানে উনি টোটাল 1.5 কাঠা জমি বিক্রি করেন, 8.5 কাঠা জমি রয়েছে ওনাদের, হুম। ঠিক আছে। এবার তাছাড়া আমার শ্বশুরমশাই বাবার যা মানে আর যা জিনিস মানে টাকা পয়সা জিনিসগুলো ছিল, বড় ছেলে হিসেবে সব পেয়েছিল আমার শ্বশুরমশাই, ঠিক আছে। ইভেন কি বড় ছেলে হিসেবে উত্তরাধিকারী হিসেবে পুরো জমিটা আর কি ওনার নামে ছিল, কিন্তু উনি আর কি ওই জিনিসটা উনি করতে চান, আনফেয়ার হয়ে যেত, তাই উনি 3 ভাইয়ের মধ্যেই ভাগ করতে চেষ্টা করেছিলেন।
এবার এই যে কাকা, এই এতটাই লোভী, ঠিক আছে, এর ইন্টেনশন ছিল এই যে সমস্ত কিছু হচ্ছে, ঠিক আছে, এই সমস্ত কিছু এর জন্যই হচ্ছিল। ইভেন এই যে ঠাকুমা মারা গেছে, এই ঠাকুমাকেও মেরে ফেলা হয়েছে, এই কাকাই মেরেছে। মা কিন্তু আবার সাপোর্ট ছিল ওদিকে, মানে কাকা সাপোর্টে রেখেছিল তো। মা যদি না সাপোর্ট রাখতো তাহলে তো এই জিনিসগুলো করতে পারতো না। ইভেন ও কেন প্রথম ওই ঠাকমাকে দিয়ে বলিয়েছিল, কারণ দেখো খুব স্বাভাবিকভাবে অ্যাবনর্মাল ছেলে, ঠিক আছে, আমার শ্বশুরমশাই যদি মারা যায় এর তো কোনো ভ্যালিডিটি নেই, ঠিক আছে, যা কিছু সব তো কাকা পাবে। এবার তার মধ্যে যদি আর একজন চলে আসে, সে তো ভাগিদার হয়ে যাবে না ওর অংশটা, তাহলে ওই জায়গাটা তো পাবে না। বুঝতে পেরেছো? এই কারণটার জন্য আর কি প্রথম দিকে না করেছিল। এবার ওই যে তোমাকে বললাম 8.5 কাঠা জমি, এই যে জমি, মানে যখনই আমার শ্বশুরমশাই ভাগ করার কথা বলতো না, তখনই অশান্তি করতো, বা ও এমন একটা কিছু মানে ক্রিয়া করতো যাতে ও বাড়িতে এমন কিছু একটা ঘটতো যার জন্য এই জিনিসটা আর কি ওরা ভুলে যেত, ওই জিনিসটার পিছনে ওরা পড়ে যেত। মানে আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ বলো, এই যে জিনিসগুলো ঘটছিল, ঠিক আছে, আমার শাশুড়ি মাকে বান মারা হয়েছিল, ঠিক আছে, তার উপর তো পিসের তলানো করাই ছিল ওদের বাড়িতে, আজ থেকে না, এটা এগুলো বহুদিন আগে থেকে ও করছে, ঠিক আছে। মানে আর আমার শাশুড়ি তো মানে শাশুড়িমাকে বান মারা হয়েছিল, তার জন্য এই যে বলতাম না, উনি গা জ্বালা করতো, উনি শুতে পারতেন না, শুকিয়ে যাচ্ছিলেন দিন দিন, আর এই রোগগুলো ধরা পড়েছিল। হ্যাঁ, ঘটনাটা রয়েছে বিশাল একটা ক্রিপি ঘটনা, শুধু ক্রিপি বললে কম বলা হয়, তোমার লাইফ ছাড়কার হয়ে গেছে রয়েছে, মজা বুঝতে পারছি। হ্যাঁ, তুমি ভাবো না যে আমার লাইফে কত, মানে আমার লাইফে এই যে প্রবলেমটা, এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম না। আমি আমার বয়সী মেয়েদের দেখি, যেটা আমি প্রথমেই বললাম, তারা যেভাবে ঘুরছে বেড়াচ্ছে, যেভাবে এত টেনশন ফ্রি ঘুরে, তারা যে লাইফস্টাইলটা কাটাচ্ছে আর আমি যে লাইফস্টাইলটা কাটাচ্ছি না, তার মধ্যে বিস্তর ফারাক আছে। মানে আমার মাথায় যে রেসপন্সিবিলিটি রয়েছে, রেসপন্সিবিলিটির থেকেও যে আমার মনে যে আতঙ্কটা ঢুকে গেছে না কুস্তবদা, মানে আমার এখন একটু কিছু হলে আমি ভয় পেয়ে যাই যে কি হচ্ছে, কেন হচ্ছে। এখন তুমি বাইরে যাও? আর হ্যাঁ, যেতে তো হয়। দেখো আমি যদি একদম বেরিয়ে আসি না, পার পেয়ে যাবে জিনিসটা, মানে এত বড় একটা জিনিস থেকে আমরা বেরিয়ে এসছি না, আমি না সত্যি চাই না ওই জায়গাটা আমরা আর ফিরে যাই। আমি ইভেন চেষ্টাও করি যে বাড়িতে যাতে পুজো আচ্ছা করা যায় বা কিছু করা যায়, মানে ঝগড়াঝাটি অশান্তি করে হলেও আমি করার চেষ্টা করি জিনিসটা, কারণ না হলে তো জিনিসটা কাটবে না, না এই জিনিসটা ঠিক হবে না, ঠিক আছে। এখন অনেক এই যে স্যারের সাথেই পরামর্শ করে আমরা কাজ করিয়েছি, যার জন্য এখন এই জায়গাপত্র ভাগ হয়েছে। ইভেন এই যে দলিলের কথা তোমাকে ভাগ বললাম, হয়েছে মানে কাদের সাথে কাদের ভাগ হয়েছে? ওই যে আমার মানে শ্বশুরমশাইয়ের যে ভাগটা ওনাকে দেওয়া হচ্ছিল না, মানে কাকা দিতে চাইছিল না। বললাম না প্রত্যেকবার, ওটাই তো তোমাকে আমি বলছিলাম যে যখনই ভাগ করার কথা উঠে তখনই উনি এমন কিছু একটা। শ্বশুরমশাই তো পুরো সম্পত্তির মালিক নাকি? না, তোমাকে আমি কি বললাম যে উনি ভেবেছিলেন যে না, আমি একা কেন ভোগ করব, আমার তো আর একটা ভাই আর একটা বোন আছে, আমাকে তো ওদের কথাটাও ভাবতে হবে, আমি তো বড়। তার জন্য উনি বলেছিলেন যে আমি একা, হ্যাঁ আমি একা কিচ্ছু নেব না, আমি আমার 2 ভাই বোনের সাথে ভাগ করেই নেবো যা নেওয়ার, ঠিক আছে। আমার ওই কাকা শ্বশুর, মানে আমার কাকা শ্বশুরের মোটিভটা কি ছিল যে ও সবটা নেবে, ঠিক আছে, মানে ওর মোটিভ ছিল পুরো একাই ও রাজত্ব করবে, মানে ও প্রচন্ড লোভী মানুষ, বুঝতে পারছো তো, প্রচন্ড লোভী ও, মানে ও নিজের স্বার্থ সিদ্ধির জন্য সবকিছু করতে পারে, মানে নিজের যে মাকে মেরে ফেলতে পারে সে সবকিছু করে ফেলতে পারে। এটাই ছিল আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই এপিসোডটা শেয়ার করে দিন আপনার বন্ধু এবং ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে। সাবস্ক্রাইব করে না থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে এরকম ধরনের ইন্টারেস্টিং কন্টেন্ট আপনারা কখনোই মিস না করেন। এবং হ্যাঁ, আমাকে যোগাযোগ করতে পারেন আমার সোশ্যাল মিডিয়াতে। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাবেন, এবং যে ফটোটা আমি পাবো আজকে লিপির থেকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোড, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময় কিউরিও ফাইটে। ততক্ষণ অবধি এরকম আরও 2টি হরর পডকাস্ট শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।